আসসালামু আলাইকুম। সবাই জয়েন হয়ে যাও তো। ওয়ালাইকুম আসসালাম। এত স্লো, অত বড় পিডিএফ কে? চশমাটা দিয়ে দে তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবার কম বলে কিনতে। চলো, কথা শোনা যায় কিনা একটু বলো। শুরু করে দেবো ইনশাল্লাহ। কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাও। কথা ক্লিয়ার আছে কিনা, বোর্ড ক্লিয়ার আছে কিনা, সবকিছু ক্লিয়ার আছে কিনা? কি অবস্থা তোমাদের পড়াশোনা, কি অবস্থা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ঠিক আছে। বাহ, এতজন আজকে ক্লাস করতেছে, দেখি যে ভালো লাগতেছে। কি ব্যাপার? মানে একটু পরে ক্লাস নিতে আসছি, কি বলে ওই কয়েকদিন গ্যাপ দিয়ে ক্লাস নিতে আসছি, এই জন্য নাকি? একদম আজকে 60 জন হয়ে গেছে প্রায়। আই এম ফিলিং প্রাউড। হুম। মানে এতজন ক্লাস করতে আসার রহস্য কি, আমি তো মানে কি বলবো আর। যাই হোক, পোলাপান ভর্তি আছে হলো প্রায় 650, 650 জন। একটু আগে যে যাকে অ্যাড করলাম সে 650 নাম্বার। 650 জন স্টুডেন্ট ভর্তি আছে, ক্লাস করে হলো 30 জন। আজকে দেখা যাইতেছে 60 জন হয়ে গেছে। বাহ। এই মিশরিয়া, তুমি কি আপু পরে ভর্তি হতে পারছো? মিশরিয়া, তোমার যে ওই কি জানি কি ছিল, তোমার নেই রিচার্জ হয়ে গেছিল, এই সেই ওটা আমার ভুলে গেছিলাম, পরে আমার হঠাৎ করে মনে হয়েছে। তুমি আমাকে নক দিও, হ্যাঁ? ভর্তি হইতে পারলে তো হলোই, না হলে নক দিও। কি ওটিএস সার্ভার কি হলো হামিদ? কি হলো? কবে যাবার দেখেন। হ্যাঁ, ক্লাস তো রেগুলারই নিচ্ছি। এই কি কস এগুলা? হ্যাঁ, এই মাসে তো বায়োলজি শেষই সব।
বায়োলজি তো শেষই করে দিচ্ছি তোমাদের, 31 তারিখে বায়োলজি শেষ না? আর কি বাকি আছে কিছু? এই তোমাদের আমি ক্লাস তো নিয়ে গেছি, পরিপাক শোষণে নিয়ে গেছি, ওটার একটু বাকি আছে, তাই তো? একটা ক্লাস একটু মিস হয়েছে, সেটা কোষ আর কোষের গঠনের পার্ট 1, মানে পার্ট 1টাই আজকে নিতেছি, পার্ট 2 তে সামনে নিয়ে নিব। ঠিক আছে, চলো 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 পড়াশোনায় আসি, বুঝছি পড়াশোনায় আসলে ঠিক হয়ে যাবে। কোষ আর কোষের গঠন, এটা একটু মানে কি বলে, একটু একটু হলো মানে মজা না আর কি, একটু মজা না, কম মজার চ্যাপ্টার, বাট আমরা একটু মজা করে পড়বো, আমার সাথে সাথে মজা করে করে পড়বো, দেখবো ভালো লাগতেছে। যাও, কে আবিষ্কার করছে? দেখো, কোষকে আবিষ্কার করছে ছোটবেলাতে করে আসছি, কি নাম? রবার্ট হুক। রবার্ট হুক সর্বপ্রথম কি আবিষ্কার করছে? কোষ আবিষ্কার করছিল। আসলে উনি যেটা আবিষ্কার করছিল সেটা কোষ ছিল না, আসলে সেটা ছিল কোষ প্রাচীর। উনি যে আবিষ্কার করছিল সেটা কোষ ছিল না, সেটা কি ছিল? কোষ কি ছিল? প্রাচীর ছিল। অ্যাকচুয়ালি উনি আসলে কোষ প্রাচীর এটাই আবিষ্কার করছিল, ওটাই কোষ হিসেবে বলছিল। কি করছিল উনি? একটা বোতলের ছিপির মতো, ছিপিকে যেরকম ছোট কুঠুরি কুঠুরি দেখা যায়, প্রকোষ্ঠের মতো দেখা যায়, ঠিক আছে, মৌমাছির চাকের নেই ছোট 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 এরকম কি অনেকগুলো প্রকোষ্ঠ দেখা গেছিল, যার নাম উনি রাখছিল লিটল বক্স। এই লিটল বক্স থেকে উনি রাখছিল সেল বা প্রকোষ্ঠ। লিটল বক্স থেকে উনি কি রাখছিল? সেল বা প্রকোষ্ঠ, যেটা ল্যাটিন সেলুলা থেকে আসছে, ক্ষুদ্র ক্ষুদ্র প্রকোষ্ঠ। তিনি একটা বই লিখছে, এই বইটার নাম ইম্পর্টেন্ট, এই বইটা স্টার্ট দিয়ে রাখলাম। তাহলে উনি একটা বই লিখছে, বইটার নাম কি? মাইক্রোগ্রাফিয়া। এই বইটার নাম কি? মাইক্রোগ্রাফিয়া। এই মাসে তো আমরা হলো বায়োলজি শেষ করে দিব, 31 তারিখের মধ্যে মোটামুটি বায়োলজি শেষ, ঠিক আছে। এরপরে হলো মানে কেমিস্ট্রিটাও আমরা হলো অ্যাজ আর্লি এস পসিবল আগামী মাসের মাঝামাঝি দিয়ে শেষ করে দিব, ঠিক আছে। মোটামুটি আমাদের তাহলে কাছাকাছি চলে যাবে আর কি। কোনটা এনজাইমের ছক বাকি আছে? মানে এটা 22 অক্টোবর ছিল, আমি 22 অক্টোবর ছিলাম না, আজকে ক্লাস 2 আর কি, কোষ আর কোষের গঠন 2। এখন 1 না পড়ায় 2 পড়ালে বুঝবা না, এই জন্য আজকে 1, বুঝতে পারছি। আজকে আমি 2 নিতাম, কিন্তু 2টা যদি অন্য চ্যাপ্টার হতো তাহলে 2 নিতাম, যেহেতু এই চ্যাপ্টারই কন্টিনিউশন এই জন্য 1 নিচ্ছি, আর কিছু না। ঠিক আছে, বুঝাইতে পারছি? এখন আসলে মানুষের ক্ষেত্রে সবচেয়ে বড় কোষটার নাম কি? মানুষের ক্ষেত্রে সবচেয়ে বড় যে কোষ এটা হলো নিউরন কোষ, খুবই ইম্পর্টেন্ট। মানুষের ক্ষেত্রে সবচেয়ে বড় যে কোষ তার নাম নিউরন কোষ, এটা লাস্ট ইয়ারে মেডিকেল প্রশ্ন আসছিল। মানুষের ক্ষেত্রে সবচেয়ে লম্বা যে দীর্ঘ যে কোষ তার নাম নিউরন কোষ, কারণ এটা অনেক লম্বা একটা এক্সন থাকে, সো এই জন্য এটা সবচেয়ে বেশি লম্বা। কত? 1 মিটার লম্বা, অথবা 1.37 মিটার লম্বা, মোটামুটি মানে 1 মিটার থেকে একটু বেশি আর কি, বা 1 মিটার লম্বা বলতে পারো। আর যদি হলো প্রাণীর মধ্যে যাও, অন্যান্য প্রাণীর মধ্যে, তাহলে উট পাখির ডিম সবচেয়ে বড়। কত? 17 × 12.5, মানে 17 সেন্টিমিটার × 12.5, ঠিক আছে, 17 × 12.5। এটা আগের বই যখন ছিল তখন ওই বই লেখা ছিল 170 মিলিমিটার ইন্টু 130 মিলিমিটার। কত লেখা ছিল? 170 × 130 মিলিমিটার। বলতে পারো যে ভাই এটা তো 125 হওয়ার কথা, 12.5, কিন্তু আগের বইটাতে 130 লেখা ছিল। যাই হোক, মোটামুটি কাছাকাছি তো। 12.5কে 10 দিয়ে আমরা জানি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, তাহলে 10 দিয়ে গুণ দিলে 125 মিলিমিটার বা 130 মিলিমিটার। এটা আগের বইটাতে লেখা ছিল, এই জন্য একটু মনে রাখবো। তাহলে উট পাখির ডিম সবচেয়ে বড়, আর মানুষের ক্ষেত্রে কি বলছি? নিউরন কোষটা সবচেয়ে বড়। শেষ, এতটুকু জানলে মোটামুটি তোমাদের চলবে। ক্লিয়ার? এগুলো আপাতত লাগবে না। আচ্ছা, এরপরে চলে আসো এই যে বিজ্ঞানীগুলো, এটা বাংলাদেশের অন্য কোনো ভার্সিটিতে আসবে না, অন্য কোনো ভার্সিটিতে আসবে না। কোথায় আসবে? জাহাঙ্গীরনগর আসবে। জাহাঙ্গীরনগরে যে আসছে লাস্ট ইয়ারে, এটা কিন্তু তুমি আমার আগের ক্লাস দেখো, আমি এটা কিন্তু পড়াইছি, প্রিভিয়াস ক্লাসে যাও তুমি দেখবে, তোমার তানভীর ভাই এটা পড়াইছে, এই জায়গাটা পড়াইছে। তো এটা নর্মালি অন্য কেউ কোথাও পড়ে না। এই জন্যই বলি যে জাবিডি ইউনিটে পরীক্ষা দিচ্ছ, তুমি আমার ক্লাস করবা বা তোমার মাহমুদের ক্লাস করবা বা তাহমিদের ক্লাস করবা, আমরা যতটুকু বলবো এটা তুমি বিশ্বাস করো, যে যাই ভালো ক্লাস নেই, মানে এটা আনবিটেবল, হইতেই পারে না, আমি বিশ্বাস করি না, ঠিক আছে। জাবিডি ইউনিটের জন্য তো সেটা যেই হোক, এটা বুক খোলাই বলবো, জাবিডি ইউনিটের জন্য আমরা যেভাবে বলবো ইনশাল্লাহ ম্যাক্সিমাম প্রশ্ন ওইভাবে পাবা। তুমি পরীক্ষা হলে যাই, আমি তোমার বলতেছি, প্রমাণস্বরূপ বলতেছি, আমি সবসময় বলি, আমি যে ব্যাচে পড়াইছি এ পর্যন্ত 5টা 6টা ব্যাচ পড়াইছি, সবাইকেই বলছি যে জাহাঙ্গীরনগর ওই ভার্সিটিতে যখন ঢুকবা, পরীক্ষা যখন দিবা, ওই শহীদ মিনারের সামনে আমাদের একটা স্টল থাকে, বা আমরা থাকি ওইখানে আমরা দাঁড়াই থাকবো। প্রশ্ন যদি কমন না পড়ে, আমাদের কথা যদি মিল না পাও, আইসা হলো ওইখানে কমপ্লেন জানাবা যে ভাই কি পড়াইছেন, কি বলছেন, মিলে নাই আপনার কথা। ওপেন চ্যালেঞ্জ দিতেছে, এটা কেউ দিতে পারবে না, ওপেন চ্যালেঞ্জ দিয়েই বলতেছি ইনশাল্লাহ পড়বেই কমন, পড়বেই কমন। নারী নক্ষত্র জানি জাহাঙ্গীরনগরের, পড়বেই কমন ইনশাল্লাহ, ঠিক আছে। এই কিরে ভাই বন্ধ হয়ে যেতে দেখেন, কি হয়েছে বুঝাতে পারছি? আচ্ছা, এখন সে কি আছে? জিন ব্র্যাকেট, এরপর কি আছে? লুই, এরপর কি আছে? হিকম্যান, আর কি আছে? ডি রবার্টিস। ডি কি আছে? রবার্টিস, ঠিক আছে, ডি কি আছে? রবার্টিস।
আচ্ছা, এখন লিউইয়ার সিকিজ যে আছে, লিউইয়ার সিকিজ যে আছে ওরা কি বলছে? লিউইয়ার সিকিজ যে আছে ওরা বলছে কোষ হলো জৈবিক কার্যকলাপের একটা একক যা একটা অর্ধবিদল ঝিল্লি, ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত থাকে এবং অন্য সজীব কোষের মাধ্যমে। তাহলে দেখো এইখানে আমি যেটা মনে রাখি, সিকি বিচ যেটা, সিকি বিচের স দিয়া মনে রাখি হলো সজীবের কথা বলছে। সিকি বিচের স দিয়া মনে রাখি সজীবের কথা বলছে। এল এর লিউ দিয়ে মনে রাখি ঝিল্লির কথা বলছে। এল এর লিউ দিয়ে মনে রাখি ঝিল্লির কথা বলছে। তাহলে লিউই আর সিকি বিচ ওনারা লিউ বলছে ঝিল্লির কথা, লিউ বলছে ঝিল্লির কথা, সিকি বিচ বলছে সজীব মাধ্যম ছাড়া আত্মপ্রজনন সক্ষম না। আর কোথাও দেখো, আর কোথাও কোনো ল নাই। দেখো এখানে দেখো জীবের মৌলিক একক ল নাই। পরেরটাতে দেখো এটা জৈবিক কাজের একক নাই, এটা আসো এটা কাজের একক, তাহলে কোনো জায়গায় ল নাই। আর বাকিগুলো তো নামে কোনো ল নাই, শুধুমাত্র লুই নামে ল আছে। ল দিয়ে কি মনে রাখবো, ল ল ল মানে ঝিল্লি আছে। এস দিয়ে কি মনে রাখবো, সজীব আছে। ঝিল্লি আছে আর সজীব আছে, এরকম থাকলে লিউয়ার সিকি বিচ, লিউয়ার কি সিকি বিচ, বুঝতে পারছি? লিউয়ার কি বলছি, সিকি বিচ। স্ক্রিনগুলো আচ্ছা ওই পেজটা একটু সমস্যা, এই জন্য বুঝতে পারছি। আচ্ছা, এরপর চলে আসো ব্র্যাকেট। ব্র্যাকেট আর রবার্টিস আসো। ব্র্যাকেট আর কি বলছি, রবার্টিস। ব্র্যাকেট কি বলছে, ব্র্যাকেট একটা নর্মাল কথা বলছে যে কোষ হলো একটা জীবের মৌলিক গঠনগত একক। ব্র্যাকেট কি বলছে, গঠনগত এককের কথা বলছে। ঠিক আছে, ব্র্যাকেট কি বলছে, গঠনগত এককের কথা বলছে। তাহলে ব্র্যাকেট বলছে যে এটা একটা গঠনগত মৌলিক একক, গঠনগত কি মৌলিক একক। ডি রবার্টিস এসে বলছে না, ডি রবার্টিস এসে বলছে না, মৌলিকের সাথে কি হতে হবে, কার্যগত হইতে হবে, কার্যগত হইতে হবে। রবার্টিস এসে কি এক্সট্রা আনছে, কার্যগত হইতে হবে। রবার্টিস কি এক্সট্রা আনছে, কার্যগত হইতে হবে। ঠিক আছে, রবার্টিস কি এক্সট্রা আনছে, কার্যগত হইতে হবে। আর হিকম্যান যেটা বলছে, হিকম্যান যেটা বলছে যে সেটা হলো যে হিকম্যান বলছে যে সবকিছু হওয়ার জন্য একটা ন্যূনতম জিনিস হইতে হবে, একটা ন্যূনতম জৈবিক একক থাকতে হবে, এবং এই কোষটা অবশ্যই জৈবিক গঠন ও কাজের একক হইতে হবে, জৈবিক গঠন ও কাজের একক হইতে হবে। ঠিক আছে, তাহলে লিউই তো বলছে হলো ঝিল্লি আর সজীব গেল এটা। এখন ব্র্যাকেট আর রবার্টিস এই দুজন সেম সেম কথা বলছে। ব্র্যাকেট নর্মালি একটা কথা বলছে যে একটা গঠনগত মৌলিক একক, আর রবার্টিস বলছে ডি রবার্টিস সেটা মানা করছে, ডি মানে না, সে মানা করে বলছে গঠনগত না, শুধু এর সাথে কার্যগত একক হয়ে যাবে। ঠিক আছে, এটা নর্মালি আমরা পড়াই না, হিকম্যানের আমি বলি যে আর বাকি যা থাকে সেটাই হিকম্যান। যাই হোক, তার আগে তারা কি বলছি, লিউইটা বলছি ঝিল্লি আর সজীব। ব্র্যাকেট আর রবার্টিস, ব্র্যাকেট নর্মাল কথাটা বলছে যে মৌলিক একক, আর ডি রবার্টিস, ডি মানে না, সে বলছে না এটা মৌলিক না, সাথে কার্যগত একক হইতে হবে। আর হিকম্যান যেটা বলছে, সিপি যেটা বলছে, সিপি হিকম্যান যেটা বলছে, এটা বলছে যে কোষ হলো জৈবিক গঠন ও কাজের একক এবং এটা ন্যূনতম জৈবিক একক বহন করে। আমি মনে রাখতাম ন্যূনতম দিয়া, বা এইটুকু মনে রাখবো একটু আর কি। ঠিক আছে, যেটা প্রজননে সক্ষম, সেটা কি প্রজননে সক্ষম। ঠিক আছে, যেটা প্রজননে সক্ষম, বুঝতে পারছি। এই মোটামুটি তাহলে এই চারটা জিনিস আমরা মনে রাখবো, এই চারটা জিনিস কি আমরা মনে রাখবো। এটা জাহাঙ্গীরনগর আসে, অন্য কোথাও আসে না, এই জন্য মনে রাখবো। এগুলো তোমরা মনে হয় না আমার জীবনে কোনোদিন পড়ছো, এবং এটা পড়া লাগে, কিন্তু জাহাঙ্গীরনগরের জন্য লাগে, এই জন্য জাহাঙ্গীরনগর একটু ভিন্ন। ঠিক আছে, আচ্ছা, নিউক্লিয়াস বিশিষ্ট একটা পোষক কোষ বায়বীয় ও ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া প্রবেশ করাকে এন্ডোসিম্বায়োসিস বলা হয়। এন্ডো মানে ভিতরে, সিম্বায়োসিস মানে কেউ কি সহ অবস্থান করতেছে। তাহলে একটা নিউক্লিয়াস বিশিষ্ট পোষক কোষে একটা ব্যাকটেরিয়া প্রবেশ করতেছ, তাহলে কোষ আর ব্যাকটেরিয়া একসাথে থাকে, সহ অবস্থান করে। সহ অবস্থান মানে মিথজীবী হিসেবে কাজ করে, সিম্বায়োসিস হিসেবে কাজ করে। ঠিক আছে, আমি আর তুমি সেম সেম সিম্বায়োসিস, তুমি আমাকে টাকা দিচ্ছ, আমি তোকে পড়াচ্ছি, তাই না, ব্যাপারটা সিম্বায়োসিস। তাহলে এরকম একটা কোষের মধ্যে একটা ব্যাকটেরিয়া থাকে, ভেতরে প্রবেশ করে, এই জন্য নাম এন্ডোসিম্বায়োসিস। এই কোষের বৈশিষ্ট্যগুলো লাগবে না, এগুলো রিডিং দিবা। আচ্ছা, তারপর চলে আসো কোষে অঙ্গাণু। অঙ্গাণু আমরা পড়াবো একটু পরে। হ্যাঁ, কোষ বিদ্যায় চলে আসো, খুব ইম্পর্টেন্ট কোষ বিদ্যা মানে সাইটোলজি। তাহলে এই বিদ্যা মানে কি, যে শাখায় এই কোষ নিয়ে কথা বলা হয় তাকেই কোষ বিদ্যা বলা হয়। যে শাখায় এটা নিয়ে মানে সাইটো মানে সেল, যে শাখায় সেল নিয়ে কথা বলা হয় তাকেই বলা হয় সাইটোলজি, তাকেই বলা হয় কোষ বিদ্যা। কে আবিষ্কার করছে, ওই রবার্ট হুকই। তাহলে রবার্ট হুক কোষ আবিষ্কার করছে, রবার্ট হুক কোষ বিদ্যার জনক, রবার্ট হুক কি বলছি, কোষ প্রাচীরের জনক। তাহলে রবার্ট হুক যেটা আবিষ্কার করেছিল সেটা ছিল কোষ, কোষ মানে ছিল সেটা কোষ প্রাচীর। আর যেহেতু কোষ প্রাচীর বা কোষ নিয়ে যেহেতু উনিই প্রথম আবিষ্কার করছে, এই জন্য ওনাকে বলা হয় কোষবিদ্যার জনক। ওনাকে কি বলা হয়, কোষবিদ্যার জনক বলা হয়। ওনাকে কি বলা হয়, কোষবিদ্যার জনক বলা হয়। কিন্তু যদি বলা হয় আধুনিক, যদি বলা হয় আধুনিক কোষবিদ্যার জনক, তাহলে এটা কার্পি সোয়ানসন। কার্পি কি সোয়ানসন, সোয়ানসনকে বলা হয় আধুনিক কোষবিদ্যার জনক। এটা যাবে ইউনিটে 23 আসছে। তাহলে সোয়ানসনকে বলা হয় হলো আধুনিক কোষবিদ্যার জনক। খুব 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 ইম্পর্টেন্ট, সহজ সহজ জিনিস। এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি আসে, বাকি কোনো চ্যাপ্টারে কি সমস্যা আজকে, ওটিএ সার্ভার বন্ধ হয়ে যেতে যাচ্ছে কেন, কি সমস্যা হচ্ছে আজকে?
হোয়ার ইজ দ্য প্রবলেম? ঠিক আছে, বুঝাইতে পারছি। আচ্ছা, এরপর চলে আসে কোষ তত্ত্ব। আরেকটা আছে সেল থিওরি। কোষ তত্ত্ব কি বলছি? কোষ তত্ত্ব বা সেল থিওরি। ঠিক আছে, থিওরি। আচ্ছা, এখন আসলে কি আছে? থিওরিটা কে দিছে? কোষ তত্ত্ব থিওরিটা কে দিছে? আচ্ছা, এই যে কোষ তত্ত্ব আছে সেল থিওরি, সেল থিওরি কে দিছে? সেল থিওরি দেখো কে কে দিছে। সেল থিওরি সেল দিয়ে সি দিয়ে মনে রাখবা, এটা স্লেডেন দিছে। থিওরি টি দিয়ে মনে রাখবা, এটা থিওডর সোয়ান দিছে। আর পরবর্তীতে আইসা, ঠিক আছে, করোনার সময় সবকিছু কি ছিল? করোনার সময় সবকিছু ভার্চুয়ালি ছিল। তাহলে পরবর্তীতে এসে কে ভার্চুয়াল দিছে? বুঝো না এই ব্যাপারটা? কেমনে মনে রাখবা? আবার বলতেছি, নাম কি? তত্ত্বের নাম কি? সেল থিওরি। সেল থিওরি সর্বপ্রথম যে দিছে, সেল দিয়ে মনে রাখবো স্লেডেন দিছে। পরে টি দিয়ে মনে রাখবো থিওরি দিছে। এরপরে কে দিছে? এরপরে ভাই সবকিছু ভার্চুয়ালি এখন বর্তমানে হয়। আমরা সব ভার্চুয়ালি করি। তোমার আমি অফলাইনে পড়াচ্ছি না, অনলাইনে পড়াচ্ছি। ঠিক আছে, তুমি করোনার সময় হলো যখন ক্লাস করছো তখন অনলাইনে করছো, সবকিছু অনলাইন দিছে, মানে ভার্চুয়ালি দিছে। তাহলে এরপরে যে আসছে সে হলো ভার্চুয়াল। তাহলে কি বলছি? সেল থিওরিটা কেমন কে কে দিছে? সেল থিওরি ভাই সি দিয়ে মনে রাখবো প্রথম দিছে স্লেডেন, টি দিয়ে মনে রাখবো পরে দিছে থিওডর সোয়ান। এর পরবর্তী সবকিছু ভার্চুয়ালি চলে আসছে, এরপরে দিছে ভার্চুয়াল। এটা মনে রাখার একটা টেকনিক। তাহলে কি বলছি? সি দিয়ে বলছি ভাই দিছে স্লেডেন, টি দিয়ে বলছি ভাই দিছে থিওডর সোয়ান, আর পরবর্তীতে যা কিছু আসছে সব ভার্চুয়ালি আসছে। তাহলে সেল থিওরি তিনজন বিজ্ঞানী দিছে। সেল থিওরি কয়জন বিজ্ঞানী দিছে? সেল থিওরি তিনজন বিজ্ঞানী দিছে। আর হলো কি বলছি? সাইটোলজিকে দিছে, সাইটোলজি রবার্ট হুক দিছে। আধুনিক সাইটোলজিকে দিছে, এটা সোয়ানসন দিছে। আবার সাইটোলজি আমার সাথে সাথে বলো, একটু বিদকুটে চ্যাপ্টার মনে থাকে না, এই জন্য বারবার বলতে হবে। তাহলে কোষ প্রাচীর, কোষ বিদ্যা সবগুলোর জনককে? সবগুলোর জনক হলো রবার্ট হুক। আবার কোষ প্রাচীর আর কি বলছি? কোষ বিদ্যা সবগুলোর জনককে? রবার্ট হুক। ক্লিয়ার? আচ্ছা, আধুনিক কোষ বিদ্যার জনককে? সোয়ানসন। ঠিক আছে, নামে সোয়ান আছে, সন্তান, তো সন্তান তো আধুনিকই হবে। আমার পোলাপান আমার চেয়ে আধুনিক হবে, তোমার পোলাপান তোমার চেয়ে আধুনিক হবে। ঠিক আছে, তোমার বাপ্পার চেয়ে তুমি আধুনিক হয়েছো। তাহলে সোয়ানসন কি হয়েছে? সোয়ানসন পরবর্তীতে আধুনিক হয়েছে। এরপর চলে আসে সেল থিওরি। সি দিয়ে বলছি হলো কি? স্লেডেন দিছে, টি দিয়ে বলছি থিওডর সোয়ান দিছে, পরবর্তীতে যা আসছে সব বার চলে আসছে, তাহলে বারচু দিছে। ঠিক আছে, বুঝছো কিনা? এইটুক পারবা কিনা? বা আজকে অনেক পোলাপান ক্লাস করতেছে, এই 74 জন ক্লাস করতে, এতজন ক্লাস করলে তো আমি খুশি দিয়ে এগুলো বাকবক কম করে ফেলবো। কোষের প্রকারভেদ চলে আসো। শারীরবৃত্তীয় কাজ অনুসারে কোষ দুই ধরনের, একটা দেহকোষ আর একটা কি? জনন কোষ। এই দেহকোষের এতগুলো উদাহরণ, মূল, কাণ্ড, পাতা, স্নায়ু, এগুলো এতগুলো উদাহরণ মনে দরকার নাই কেন ভাই? আরেকটা যে কোষ আছে তার নাম জনন কোষ। ভাই পৃথিবীতে জনন কোষ দুইটাই আছে। তোমার জন্য যারা ছেলেরা আছো তাদের জন্য শুক্রাণু, যারা মেয়েরা আছো তাদের জন্য ডিম্বাণু। তুমি আমাকে বলো এর বাইরে কোনো জনন কোষ আছে কিনা? এর বাইরে কোনো জনন কোষ আছে কিনা? নাই ভাই, শুক্রাণু ডিম্বাণু ছাড়া আপাতত কোনো জনন কোষ নাই। তাহলে ভাই জনন কোষ যদি আর দুইজন হয়, এর বাইরে যা আছে সব হলো দেহকোষ। তাহলে পরীক্ষায় মুখস্থ করার দরকার নাই মূল কি, কাণ্ড কি, স্নায়ু কোষ কি, রক্তকণা কি, কিচ্ছু দরকার নাই ভাই। দেহকোষ মানে বাকি যা আছে সব। দেহকোষ মানেই ভাই 2n, 2n ইকুয়াল কত? 46। আর ভাই যেহেতু জনন কোষ বলছেন তাহলে ভাই n ইকুয়াল কত? 23। শেষ, কাহিনী খতম। এই সেল থিওরি পারবা? সেল থিওরি পারবা? এই যে জনন কোষের মধ্যে কি বলছি? শুক্রাণু আর ডিম্বাণু, আর কিছু মনে রাখার দরকার নেই। জনন কোষ সর্বদা কি হয়? হ্যাপ্লয়েড। তাহলে n ইকুয়াল কত? 23। এগুলো সব পড়াই ফেলছি। একটা ভালো মতো মনে রাখলে আরেকটা এমনি পারা যায়। একটা ভালো মতো মনে রাখলে আরেকটা কি? এমনিতেই পারা যায়। নিউক্লিয়াসের ভিত্তিতে ছোটবেলার পর একদম বাচ্চা কালের পড়া, বাচ্চা কালের পড়ার মধ্যে তোমাদের ভুল হয়। কি আছে? তোমরা আমাকে বলো তো, অপেরণ কার থাকে? অপেরণ থাকা কার বৈশিষ্ট্য? তাড়াতাড়ি বলবো, কমেন্টে জানাও। অপেরণ থাকা কার বৈশিষ্ট্য? বলো, অপেরণ থাকা কার বৈশিষ্ট্য? তাড়াতাড়ি কমেন্টে জানাবো। অপেরণ থাকা কার বৈশিষ্ট্য? বলো বলো, অপেরণ থাকা কার বৈশিষ্ট্য? তাড়াতাড়ি কমেন্টে বলো, অপেরণ থাকা কার বৈশিষ্ট্য? আরেকটা বলবো হলো যে, আরেকটা যেটা বলবো ইম্পর্টেন্ট কথা, সেটা হলো এইখানে যে নিউক্লিয়াসটা কি বলে ডিএনএটা থাকে, কোনটায় সূত্রাকার থাকে, কোনটায় বৃত্তাকার থাকে, কোনটায় সূত্রাকার থাকে? বৃত্তাকার ডিএনএ কার থাকে, সূত্রাকার ডিএনএ কার থাকে? হ্যাঁ, তাহলে কিছু জিনিস আমাদের সহজে ভুল হয়। কি আছে? এটা আদিকেন্দ্রিক বা প্রাককেন্দ্রিক। কি বলছি? প্রোক্যারিওটিক। প্রো মানে আদি, ক্যারিয়ন মানে নিউক্লিয়াস। নিউক্লিয়াস যাদের থাকে না তাদেরকে বলা আদিকেন্দ্রিক কোষ, প্রাককেন্দ্রিক কোষ বা হলো কি আদি কোষ। তার মানে এইখানে কোনো ধরনের অঙ্গাণু থাকে না। নিউক্লিয়াস তো থাকে নাই, আদি কোষে কিছুই থাকে না। আমরা যেমন বলি আদিম মানুষ কিছুই ছিল না, ওরকম এদেরও কিছুই নেই। তা যে জায়গায় কিছুই থাকে না সেটাকে বলে আদি কোষ। একটা মাত্র অঙ্গাণু থাকে, একটা মাত্র সিঙ্গেল অর্গানু থাকে, একটা মাত্র অঙ্গাণু থাকে, নাম কি? সেটার নাম ভাই রাইবোজোম। একটা কথা মনে রাখবা, যে আদি কোষে শুধুমাত্র একটা অঙ্গাণু থাকে, সেটার নাম রাইবোজোম। আবার এই রাইবোজোমের আবার দুইটা সাবটাইপ আছে। এই রাইবোজোমের আমাদের দুইটা সাবটাইপ আছে। কি আছে? একটা সাবটাইপ আছে 70S, আরেকটা সাবটাইপ আছে 80S।
আর একটা আছে 80s। এস মানে কি ভাই, এসটা হলো ব্যাডবার্গ থেকে আসছে, ব্যাডবার্গকে, এটার বিজ্ঞানীর নাম হলো ব্যাডবার্গ। এসটা উজ্জ্ব থাকে, নাম হইছে ওনার ব্যাডবার্গ, এটাকে ব্যাডবার্গ একক বলা হয়। ভবিষ্যতে যদি টিচার হও, স্যাররা বাইরে জিজ্ঞেস করবে বা স্টুডেন্টরা জিজ্ঞেস করবে যে স্যার এস মানে কি, কারণ তুমি যে বলতে পারবে না এস মানে কি, তাহলে বলতে হবে এস মানে কি ব্যাডবার্গ। কে বিজ্ঞানী ব্যাডবার্গ আবিষ্কার করছে, এই এককটার নাম ব্যাডবার্গ। এই কি আছে, দুইটা সাব টাইপ আছে, 70 আর 80। 70 কে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটু পরে পড়াবো, ঠিক আছে, আপাতত অল্প একটু বলি, ঠিক আছে, একটু পরে পড়াবো, এনে বলতেছি একটু। তাহলে এটা কত আছে ভাই, এই 30। তা আমরা কি করি, V1S1 ইকুয়াল টু V2S2 পড়ি না এমনি, মানে আমাদের কেমিস্ট্রি সূত্র পড়ি না। তাহলে V1 যেহেতু এনে লিখছি, V2 তে যা 40 লিখবো, মানে আমি মনে রাখার জন্য বলি আর কি। S1 এ যদি 50 লিখি, সরি S1 এ যদি 50 লিখি, তাহলে এনে যা 60 লিখবো, এই তাহলে 30 40 50 60, তাহলে 30 আর 50 40 আর 60। এখন যেটা কম থাকবে সেটাই তো আদিকোষে থাকবে, এটা মুখস্থ করা গেল, আর যেটা বেশি থাকবে সেটা প্রকৃত কোষে থাকবে। এই তাহলে পরীক্ষা আসে যে 80s কার থাকে, 70s কার থাকে, তাহলে আদিকোষে একটা মাত্র অঙ্গাণু থাকে, আদিকোষে একটা মাত্র অঙ্গাণু থাকে, এই একটা মাত্র অঙ্গাণুর নাম হলো রাইবোজোম। রাইবোজোমের ছোটটা থাকে কতটা, 70s থাকে, রাইবোজোমে কতটা থাকে, 70s থাকে। এখানে নর্মালি ওইরকম কখনো ডিএনএ ওরকম থাকে না, কিন্তু একটা ডিএনএ থাকে, ওই ডিএনএ কে বলা হয় বৃত্তাকার ডিএনএ। ভাই এটা ভুল করা যাবে না রে ভাই, বৃত্তাকার ডিএনএ কার থাকে, প্রোক্যারিওটিক, এটা পারো না তোমরা পরীক্ষায় যায়। বৃত্তাকার ডিএনএ কার থাকে, প্রোক্যারিওটিকে। এখানে বিভাজন কোনটা হবে ভাই, অ্যামাইটোসিস হবে, কারণ আমরা বিভাজন 3 ধরনের জানি, অ্যামাইটোসিস, মাইটোসিস, মায়োসিস। মাইটোসিস এগুলো প্রকৃত কোষে ঘটে, তাহলে এটা বাদ, আর বাকি রয়েছে অ্যামাইটোসিস। ঠিক আছে, এটার উদাহরণ কি ভাই, উদাহরণ হলো মাইকোপ্লাজমা, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া। সায়ানোব্যাকটেরিয়ার ইংলিশ নাম কি ভাই, বাংলা নাম কি, নীলাভ, সবুজ, শৈবাল। নীলাভ, সবুজ, শৈবাল। কেমনে ভাই, এই যে দেখো লেখা আছে ব্লু, গ্রিন, অ্যালগি। ভাই ব্লু মানে নীল, গ্রিন মানে সবুজ, অ্যালগি মানে শৈবাল। একটা রাজ্য আছে, কি নাম, মনের রাজ্য। মনের রাজ্য তবে আদিমই হবে, দেখবো মানুষ যত যাই কিছু হোক, যত আধুনিক হোক, মানুষের মন এখনো পুরাতন জিনিসের প্রতি কি আকর্ষণ বেশি থাকে। তাহলে মনের রাজ্য কি আমাদের আদিকোষী, শেষ। আর এই প্রোক্যারিওটিক মানে কি, প্রো মানে আদি, আর ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, মানে নিউক্লিয়াস সংগঠনের আগের অবস্থা বলা হয়। আদিকোষে কোন শোষণ ঘটবে, অবাধ শোষণ ঘটবে। এখানে কি করবে, পুষ্টি কোন মাধ্যমে নিবে ভাই, শোষণ পদ্ধতিতে পুষ্টি নিবে। এগুলো ছোট ছোট জিনিস, জাহাঙ্গীরনগর আসে, এগুলো পড়তে হবে, এগুলো বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, যে জিনিস বললাম, যেগুলো বলতেছি এগুলাই পরীক্ষা আসবে। এখানে নিউক্লিয়াস থাকে না, তাহলে এর পরিবর্তে কি থাকে, নিউক্লয়েড থাকে। যতগুলো কথা বলছি প্রত্যেকটা ইম্পর্টেন্ট। এখন আসো প্রকৃত কোষে আসো, দেখো এইখানে সব উল্টে গেছে, দিন বাদাল গিয়া দুনিয়া বাদাল গিয়া। এখানে সব থাকবে, সকল অঙ্গাণু থাকবে, নিউক্লিয়াস থাকবে, সকল অঙ্গাণু থাকবে, নিউক্লিয়াস থাকবে, রাইবোজোম থাকবে, কত থাকবে, 80s থাকবে। এটা যেন ভুল না হয়, রাইবোজোম কত থাকবে ভাই, 80s থাকবে, এগুলো ভুল করা যাবে না। এইখানে ভাই কি থাকবে, ডিএনএ থাকবে। ডিএনএটা কিভাবে থাকবে, এটা ইম্পর্টেন্ট। বা ডিএনএ বৃত্তাকার থাকবে না, কারণ কি, বৃত্তাকার তো একটু আগে পরে আসছি, তাহলে কেন বৃত্তাকার থাকবে, এখানে বৃত্তাকার থাকবে না, এখানে বৃত্তাকার থাকবে না, এটা যেন মনে থাকে, এখানে বৃত্তাকার থাকবে না, মাস্ট মাস্ট মাস্ট, এগুলো যেন বলা হয়। ঠিক আছে, বুঝে দিতে পারছি। তাহলে বৃত্তাকার যদি বলা হয়, বৃত্তাকার যদি বলা হয়, তাহলে আদিকোষ। ইউ মানে কি ভাই, ইউ মানে তুমি, তুমি মানে গুড। আমি বলি ইউ মানে তুমি, তুমি মানে গুড, মানে ইউ মানে আসলে গুড, আর ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, তাহলে সুগঠিত নিউক্লিয়াস। কই কই থাকে ভাই, ওই কয়েকটা বাদ দিয়া, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া আর কি মাইক্রোপ্লাজমা, এই 3টা বাদ দিয়া যা আছে সব প্রকৃত কোষ। তাহলে ভাই শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা, ডেরিডোফাইটা, জিমনোস্পার্ম, এনজিওস্পার্ম, এগুলো মুখস্থ করা দরকার আছে ভাই। শৈবাল যে একটা প্রকৃত কোষী, এটা যদি তুমি আর মুখস্থ করা লাগে, তাহলে তুমি তো মানে কি বলবো তোমরা, বলো, তোমার তো বলার কিছু নাই। তাহলে মনে রাখবা, আমরা যদি চ্যাপ্টার ভিত্তিক চিন্তা করি, তাহলে চিন্তা করার কিছু নাই ভাই। পঞ্চম অধ্যায় থেকে যা শুরু হয়েছে, পঞ্চম অধ্যায় থেকে নিচের দিকে যা আছে সব অধ্যায় প্রকৃত কোষী। পঞ্চম অধ্যায় থেকে যা শুরু হয়েছে, পঞ্চম অধ্যায় কি, শৈবাল, পরে কি আছে, ছত্রাক, লাইকেন, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, এনজিওস্পার্ম, জিমনোস্পার্ম, সব ভাই পঞ্চম অধ্যায় থেকে যা শুরু হয়েছে, সব প্রকৃত কোষী, শেষ। এখানে কি হবে ভাই, এখানে কি হবে, এখানে আমার সবাদ শোষণ ঘটবে। এখানে কি ঘটবে ভাই, পুষ্টি যে নিবে, একটু আগে ছিল শুধু শোষণ, আর এখানে ভাই আত্মীকরণ, সালোকসংশ্লেষণ সব ঘটবে, এখানে সব ঘটবে। ঠিক আছে, এখানে কি ঘটবে, সব ঘটবে, মনে থাকবে। বাকি মোটামুটি ওগুলো রিডিং পড়লেই হয়ে যাবে, যতটুকু বলছি। আর এখানে মাইটোসিস, মায়োসিস দুইটাই হবে, যতটুকু বলছি অতটুকু জানলেই চলবে। এটা পারবা কিনা, শোনো, এগুলো তোমরাও পড়ছো, বাট ওটাই একটু মডিফাই করলাম, পারবা কিনা বলো। আদিকোষ, প্রকৃত কোষে পারবা কিনা, যেমনে বলছি, তানবীর ভাই যেমনে বলছে ওইভাবে চিন্তা করে পড়তে হবে। এই আদিকোষ, এখানে বৃত্তাকার ডিএনএ থাকবে, এখানে ভাই সূত্রাকার ডিএনএ থাকবে, এগুলোই পরীক্ষা আসে, পারো না তোমরা। ঠিক আছে, এটা যেহেতু কম দামি, তাহলে এখানে কোনো হিস্টোন প্রোটিন থাকবে না। এটা যেহেতু বেশি দামি, এটা ভাই একাধিক থাকবে, হিস্টোন প্রোটিন থাকবে। এখানে বলছি ভাই অঙ্গাণু প্রকারভেদ একটা থাকবে মাত্র, শুধু রাইবোজোম, কত, 70s। এখানে সব থাকবে, রাইবোজোম কত থাকবে, 80s। সুন্দর করে পড়লে পড়াশোনা অনেক মজা। এই যে 70s আর কত, 80s।
ঠিক আছে, এখন ইম্পর্টেন্ট কথা কি হলো, ডিস্টার্ব করে গেল। আচ্ছা, এরপরে চলে আসো অপেরণ, সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা স্টার দিয়ে রাখবা। মনে হয় যে আমরা জানি আদি কোষে সব থাকে না, একটা জিনিস আবার উল্টা, একটা জিনিস থাকে। দেখো এটা যাবে ইউনিট আসবে রে ভাই, এগুলো ইম্পর্টেন্ট জিনিস আসবে। তাহলে অপেরণ থাকা এটা খারাপ জিনিস, কারণ আদি কোষে জিন প্রকাশের ইউনিটকে অপেরণ বলে। কি বলছি? আদি কোষে জিন প্রকাশের ইউনিটকে অপেরণ বলে, এটা লাস্ট ইয়ারে মেডিকেলে আসছে। আদি কোষে জিন প্রকাশের ইউনিটকে অপেরণ বলে। তাহলে অপেরণ থাকবে মানে আদি কোষ, অপেরণ থাকবে না এটা হলো উন্নত কোষ। অনেকটা কার মতো? অনেকটা কার মতো বলো? এটা যে তোমাদের পড়াইছি এটা কার মতো বলো? তোমাদের একটা হলো কি, আমরা ইয়েতে পড়াইছি, নগ্নবীজ আবৃত্তি বিজিতে পড়াইছি, নগ্নবীজ আবৃত্তি বিজিতে পড়াইছি আমরা যে এটা থাকা মানেই, আর্কিউনিয়াম থাকা মানেই অনুন্নত বৈশিষ্ট্য, আর্কিউনিয়াম থাকে না মানেই উন্নত বৈশিষ্ট্য, অপেরণ থাকে না মানেই উন্নত বৈশিষ্ট্য, আর্কিউনিয়াম থাকে না মানেই উন্নত বৈশিষ্ট্য। ঠিক আছে, তোমাদের আমরা পড়াইছি না যে আর্কিউনিয়াম সব খায় ফেলছো, আর্কিউনিয়াম থাকে না, এটা কার বৈশিষ্ট্য? উন্নত বৈশিষ্ট্য। এটা কার বৈশিষ্ট্য? এটা হলো আবৃত বীজের বৈশিষ্ট্য। এগুলো মনে রাখতে হবে। এরপর জিনের গঠন, 58 ইম্পর্টেন্ট। জিনের গঠন, এখানে ইনট্রন্স থাকে না, ইনট্রন্স থাকে না এটা আদি কোষ, আর ইনট্রন্স থাকে এটা হলো কি প্রকৃত কোষ। ইনট্রন্স থাকে এটা কি প্রকৃত কোষ। তাই ইনট্রন্স কি থাকা মানে কি ভালো, এটার কাইটা আমরা ফেলাই দিয়ে একজন রাখি। একজন মানে এক্সপ্রেসিং সিকোয়েন্স, মানে হলো অর্থবহ অংশ। আমরা যখন ট্রান্সক্রিপশন পড়াবো তোমাদের দেখাবো। এই বাকিগুলো তো বলছি, এটা মাইটোসিস, মায়োসিস, এটা অবাত, এটা সবাত, এটা ট্রান্সক্রিপশনের সাথে সাথেই হয়ে যায়, আর এটা বাই ট্রান্সক্রিপশনে কিছু পরে হয়, বিলম্বে হয়। এই মোটামুটি সুন্দর করে পড়বা। এগুলো হলো জাহাঙ্গীরনগরের জন্য ইম্পর্টেন্ট। কেন? কারণ জাহাঙ্গীরনগর থেকে গেলে প্রশ্ন আসে, মেডিকেলের মাঝে মাঝে চলে আসে। প্রকৃত কোষে চলে আসে উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষে কখনো সেন্ট্রোসোম থাকে না। প্রাণী কোষে একটাই জিনিস, সেন্ট্রোসোম থাকবে। দুইটার মধ্যে ডিফারেন্স মেন এটাই। প্রাণী কোষে যে সেন্ট্রোসোম থাকবেই, এটাই ইম্পর্টেন্ট জিনিস। তারপর স্টেম সেল, এটা মাস্ট, এটা মনে রাখতে হবে। আমরা বারবার বলছি যে আমাদের যত রক্তকণিকা আছে, আমরা মানুষ হিসেবে বেঁচে আছি, আমাদের যা নিত্য প্রয়োজনীয় জিনিসের বেসিক যে জিনিসটা সব কই থেকে আসে? বা সব স্টেম কোষ থেকে আসে বা স্টেম সেল থেকে আসে। তোমার জন্ম, আমার জন্ম, আমাদের উৎপত্তির বেস্ট যে মানে জিনিসগুলো, এই জিনিসগুলো সব স্টেম সেল থেকে আসে। এই স্টেম সেল কই আছে? লাল অস্থি মজ্জা আছে, লম্বা লম্বা অস্থির, বড় বড় অস্থির, লাল অস্থি মজ্জার মধ্যে আমাদের স্টেম কোষগুলো থাকে। এই স্টেম কোষগুলো আমাদের মেইনলি রক্তকণিকাগুলো তৈরি করে। আমাদের সেলগুলো প্রত্যেকটা সেলাই কি স্টেম কোষ থেকে আসে। তাহলে স্টেম কোষ হলো একমাত্র রেপ্লিকেটিং, মানে সেলফ রেপ্লিকেটিং, নিজে নিজে তৈরি করতে পারে, আর কিচ্ছু এটা তৈরি করতে পারে না। নিজে নিজে তৈরি করার একমাত্র ক্যাপাবিলিটি যে জিনিসের আছে সেটাই হলো স্টেম সেল। স্টেম সেল জিনিসটা যেন তোমার মাথায় বসে থাকে, যেন ওই কোষ থেকে ভিন্ন ভিন্ন পথে হৃৎপিণ্ড, ফুসফুস, বৃক্ক, অন্ত্র, লিভার যা আছে সব তৈরি হয়। জাইগোট ভ্রূণের প্রাথমিক কোষগুলা সবার আগে যাকে নাম দিবা, সবার আগে যে প্রাইমারি সেল যেখান থেকে সবকিছু তৈরি হইতেছে, এই জিনিসটার নাম স্টেম সেল। তাহলে তোমাকে যদি বলা হয় প্রাথমিক কোষ কোনটা তোমার বডিতে, তোমার জীবনে প্রাথমিক কোষ কোনটা, বা স্টেম সেল, এইখান থেকে আমাদের সকল কিছু তৈরি হয়। এক কথা দিয়ে দিলে বলি, সকল কিছু এইখান থেকে তৈরি হয়। তাহলে পরীক্ষা যদি আসে যে কোন কোষ থেকে কোনটা তোমার বডিতে বা তোমার জীবনে, তোমার হলো কি বলে জীবদ্দশায় কোনটা হলো তোমার প্রাথমিক কোষ, তাহলে সেই জিনিসটার নাম স্টেম সেল। সেই জিনিসটার নাম কি? স্টেম সেল। বলা হয়ে থাকে অল দ্যাট ইজ অফ দ্য অ্যাডাল্ট স্টেম সেল ফ্রম দ্য আর্লি এমব্রায়োনিক সেল। ঠিক আছে, এই বুঝতে পারছি? কোনো সমস্যা নাই। যারা এখন ভর্তি হয়েছো আবার পড়তে থাকো, এখন অনেক সময় আছে, প্যারা নেওয়ার কিছু নাই। আজকে যারা ভর্তি হয়েছো সেও পড়তে থাকো, এ নিয়ে টেনশন নেওয়ার কিছু না। তুমি নতুন কিছু জানতো সেরকম না, ক্লাসগুলো করে ফেলো, গ্যাপে গ্যাপে ক্লাস করে ফেলো। আমাদের তো ক্লাসে আমরা প্রতিদিনই গ্যাপ আছে, একদিন দুদিন করে গ্যাপ থাকে। নিজেরটা বড়, পাশাপাশি যারা একটু নতুন করে ভর্তি হচ্ছে তারা একটু বেশি পরিশ্রম করবে। এগুলো কিছু দেখা লাগবে না, ঠিক আছে? এগুলো টুকটাক দেখো তাহলে হবে। আচ্ছা, এরপর কোষের বিভিন্ন পরিমাপের একক, বিভিন্ন একক আছে, একটু রিডিং দিয়ে রাখতে পারো। ঠিক আছে, সবচেয়ে বেশি যে এককটা ইউজ করি আমরা কোষের জন্য, যে এককটা ইউজ করি, এটা নাম মাইক্রন বা মাইক্রোমিটার। এটা বেশি ব্যবহৃত হয়, মাইক্রন বা মাইক্রোমিটার। হ্যাঁ, আচ্ছা, তারপর চলে আসো কোষের আয়তন। আয়তনের মধ্যে সবচেয়ে ছোট কোষ তার নাম মাইক্রোপ্লাজমা। সবচেয়ে যে ছোট কোষ, এটা আমরা হলো চতুর্থ অধ্যায় যখন তোমাদের পড়াইছি তখনও বলছি, সবচেয়ে ছোট যেটা তার নাম কি? মাইক্রোপ্লাজমা। এর একটা অপর নাম আছে, নাম কি? পিপিএলও নাম কি? প্লুরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। আমার সাথে বলো পিপিএলও, প্লুরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। তাহলে মাইক্রোপ্লাজমা অথবা পিপিএলও এটাই সবচেয়ে ছোট কোষ। কত বলা হয়ে থাকে? 0.1 মাইক্রোমিটার। আর সবচেয়ে বড়কে বড় যেটা একটু আগে তার বলে আসছে, বড় কোষ নাম হলো উটপাখির ডিম। উটপাখির ডিম কত? 17×12.5 সেন্টিমিটার। ঠিক আছে, মনে থাকবে। আর মানুষের মধ্যে যদি বড় বলি, এটা লাস্ট ইয়ার মেডিকেল আসছে, যে ইউডিতে আসছে, মানুষের মধ্যে সবচেয়ে বড় যদি বলি তাহলে নিউরন কোষ বা মোটর নিউরন কোষ বা নিউরন কোষ যেমনি বলো, এটা 1.337 মিটার লম্বা।
আর মানুষের সবচেয়ে ক্ষুদ্রতম কোষ যদি বলা হয়ে থাকে তাহলে আমরা জানি সবচেয়ে ছোটকে অনুচক্রিকা। এই মোটামুটি, বাকিগুলো রিডিং দিবা, এত কিছু ইম্পর্টেন্ট না। কি সমস্যা হইতেছে আজকে? আনএবল টু কানেক্ট ওটিএস সার্ভার, ডিস্টার্বটা কোন জায়গায় হইতেছে? প্রবলেম কোন জায়গায় হইতেছে আজকে? পরে দেখবেন, থাক আজকে ক্লাস নিয়ে গে। আচ্ছা, এটা আদর্শ উদ্ভিদ কোষ। পৃথিবীতে কোনো কিছু আদর্শ আছে? এই পৃথিবী থেকে আদর্শ গ্যাস আছে, আদর্শ মানুষ আছে এখন বর্তমানে? নাই। ঠিক আছে, বারবার বন্ধ হয়ে যেতেছে থেকে। হ্যাঁ, আনএবল টু কানেক্ট সার্ভার বন্ধ হয়ে যাবে সেটা কিসে খুশি কেন তো? হ্যাঁ, কার্ডে টাকা আছে, কার্ডে দিতে নিস। দাঁড়া একটু। আচ্ছা দেখো, একটা আদর্শ উদ্ভিদ কোষের গঠন। একটা পৃথিবীতে জিনিস তো কোনো কিছু আদর্শ নাই, আদর্শ জিনিস আছে নাই, তাহলে আমরা কল্পনার স্বার্থে আমরা জিনিসকে একটা আদর্শ ধরি। তাহলে ওরকম একটা সব বর্ণনার সুবিধার্থে মাঝে মাঝে পরীক্ষা আসে আদর্শ উদ্ভিদ কোষ আছে কিনা, না, বর্ণনার সুবিধার্থে আমরা একটা উদ্ভিদ কোষ ধরি যেখানে সবকিছু আছে, এরকম একটা উদ্ভিদ কোষকে বলা হয় আদর্শ উদ্ভিদ কোষ। এই এগুলো তো বেশি জানা লাগবে না, যা বলছি এটাই অনেক কিছু। আচ্ছা, একটা আদর্শ উদ্ভিদ কোষের মধ্যে কি কি আছে? ভাই একটা জড় বস্তু আছে, আর একটা হলো ভাই সজীব বস্তু আছে। ঝামেলা বাজে সবচেয়ে বেশি যে কোষ প্রাচীর আর কোষ ঝিল্লির মধ্যে, যে কোনটা সজীব কোনটা হলো কি। তুমি আমাকে বলো প্রাচীর মানে কি ভাই? একটা প্রাচীর মানে কি? দেয়াল। দেয়াল মানে সে মানে ওয়াল। ওয়াল নামেই তো ওয়াল আছে রে ভাই। ওয়ালে কোনো জীবন আছে? ওয়ালে কোনো জীবন আছে? নাই। তাহলে ভাই নামে যার প্রাচীর আছে, প্রাচীর মানে দেয়াল, দেয়ালে কোনো জীবন নাই। তাহলে ভাই কোষ প্রাচীর যেটা হলো জড় বস্তু, এটা যেন জীবনে কোনো জীবন না হয়। প্রাচীর মানে দেয়াল, দেয়াল মানে কোনো জীবন নাই। আর তাহলে ঝিল্লি, ঝিল্লি বুঝি আর না বুঝি ভাই, ওটা প্রাচীর মানে দেয়াল তো না, অ্যাটলিস্ট ঝিল্লি মিল্লি কিছু একটা অন্য কিছু থাকতে পারে। তাহলে ভাই ঝিল্লি মানে সজীব। তাহলে কোষ প্রাচীর মানে জড়, ঝিল্লি মানে সজীব, এগুলো যেন ভুল না হয়, সহজ জিনিস ভুল করা যাবে না। ঠিক আছে, আর নামে আছে নির্জীব, তাহলে কি এটার পড়ার দরকার আছে যেটা নির্জীব মানে জড়। তাহলে এই দুইটা হলো জড় বস্তু, বাকি যাই আছে সাইটোপ্লাজম নিউক্লিয়াস কিছু নাই, তারপরে ভাই সজীব। কেমনে বুঝলাম ভাই নামের সাথে নির্জীব নাই? প্রাচীর মানে নির্জীব, আর নির্জীবেও নির্জীব, আর কিছু কি নাই? নির্জীব নাই। এখন এই নির্জীব আবার তিন ধরনের: সঞ্চিত, নিঃসৃত, বজ্র। সঞ্চিত, নিঃসৃত, বর্জ্য। সঞ্চিত পদার্থ তিনটাই আমাদের: প্রোটিন, কার্বোহাইড্রেট আর লিপিড। এই কাপুলি দিয়ে মনে রাখতাম বা এমনি মনে রাখতে পারো, আমাদের তো তিনটা জিনিসই আমরা খাই: কার্বোহাইড্রেট, প্রোটিন আর লিপিড। নিঃসৃত পদার্থ মানে একটা জিনিস নিঃসৃত হচ্ছে, বের হচ্ছে। কি বের হচ্ছে? তুমি যদি ছেলে হও তাহলে বলবা হিজ প্যান, অথবা মেয়ে হও যদি বলো তাহলে বলবা হার প্যান। মানে তার কলম, কলম দিয়ে কি হয়? এই যে আমরা কলম দিয়ে লিখতেছি, কলম থেকে কি হয়? কালি নিঃসৃত হয়। তাহলে নিঃসৃত দিয়ে মনে রাখবা হিজ প্যান অথবা হার প্যান, যেমন মনে রাখো হিজ প্যান অথবা হার প্যান। হিজ দিয়ে মনে রাখবা কি? এইচ দিয়ে মনে রাখবা হরমোন, পি দিয়ে মনে রাখবা পিগমেন্ট, এ দিয়ে মনে রাখবা এনজাইম, এন দিয়ে মনে রাখবা নেকটার। তাহলে যেমনে মনে রাখো হিজ অথবা হার প্যান। আর এর বাইরে যা আছে সব বজ্র পদার্থ, মুখস্থ করার কিছু নেই। তাহলে সঞ্চিত নিঃসৃতর বাইরে যা থাকে সবই কি? বজ্র পদার্থ। সঞ্চিত নিঃসৃতর বাইরে যা থাকে সবই কি পদার্থ? বজ্র পদার্থ। প্রোটোপ্লাজমে চলে আসো। ঝিল্লি মানেই সজীব, সাইটোপ্লাজম মানেও সজীব, নিউক্লিয়াস মানেও সজীব। নিউক্লিয়াসের পার্ট চারটা, আমরা এটা পরবর্তীতে যা অনেক পড়বো সেটা বাদ। সাইটোপ্লাজমের পার্ট দুইটা, একটা হলো সাইটোমাতৃকা যেটাকে আমরা বলি সাইটোসল, আরেকটা আছে বিভিন্ন অঙ্গাণু। বিভিন্ন অঙ্গাণু খুবই ইম্পর্টেন্ট। এই অঙ্গাণুগুলাকে মাস্ট 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 মনে রাখতে হবে। এই অঙ্গাণুগুলাকে মাস্ট মনে রাখতে হবে। কি অঙ্গাণু আছে? এটাকে বলা হয় ঝিল্লিবদ্ধ, ঝিল্লিবিহীন। ঝিল্লিবদ্ধ, ঝিল্লিবিহীন। ঝিল্লিবদ্ধ, ঝিল্লিবিহীন। ঠিক আছে, ঝিল্লিবদ্ধ, ঝিল্লিবিহীন। যারা ঝিল্লিবিহীন মনে রাখছো তারাও ওকে, যারা ঝিল্লিবদ্ধ মনে রাখছো তারাও ওকে। যে যেটা মনে রাখো কোনো সমস্যা নেই। ঝিল্লিবিহীন যারা মনে রাখছো তারা ওকে, ঝিল্লিবদ্ধ যারা মনে রাখছো তারা ওকে, যে কোনো একটা মনে রাখবে। হ্যাঁ, ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, এখন আমরা যদি ঝিল্লিবদ্ধর কথা বলি তাহলে কি দিয়ে বলতে পারি বলো? ঠিক আছে, ঝিল্লিবদ্ধ যারা আছে আমি মনে রাখতাম এরকম: মা এভাবে, আচ্ছা এই পাশে লিখি, এটা মনে রাখতাম মা
এভাবে পাগল। অথবা যারা জিল্লিবিহীন মামা ইশারা দিয়ে তোমরা অনেকে মনে রাখো, মামা ইশারা, ঠিক আছে, যে যেটা মনে রাখো কোনো সমস্যা নেই, মামা ইশারা দিয়ে মনে রাখো কোনো সমস্যা নেই। তো আমি মনে রাখতাম মা এভাবে পাগল, মা দিয়ে মনে রাখতাম মাইটোকন্ড্রিয়া, এ দিয়ে মনে রাখতাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে, ভা দিয়ে মনে রাখতাম হলো ভ্যাকিউল, আরেকটা বে দিয়ে মনে রাখতাম বেসিকল, আরেকটু লিখে নিবে না বেসিকল, বেসি ভ্যাকিউল, আরেকটা কি বলছি, বে দিয়ে মনে রাখতাম বেসিকল, পা দিয়ে মনে রাখতাম এটা কি যেরকম ভাবে এই যেরকম আনাবলটা কানেক্ট ওটিএ সার্ভার বলে দেখি যখন অফের ইয়া বই যে ক্যান্সেল না কেন এটা করে দিস কি আছে জানি না আমি। আচ্ছা পা দিয়ে কি মনে রাখবো, পা দিয়ে মনে রাখবো প্লাস্টিড পারক্সিসম, প্লাস্টিডের কি মনে রাখবো পারক্সিসম, গ দিয়ে কি মনে রাখবো গলগি বডি, ল দিয়ে কি মনে রাখবো লাইসোসোম। এটা মনে রাখলে আর কিছু মনে রাখা লাগবে না। তাহলে মা এভাবে পাগল, এটা দিয়ে কি মনে রাখতে পারি আমরা, জিল্লিবদ্ধ মনে রাখতে পারি। হ্যাঁ, মা এভাবে পাগল দিয়ে জিল্লিবদ্ধ মনে রাখতে পারি। তাহলে একটা তোমাদের লিখে দিলাম, সেটার নাম কি, ভেসিকল। সবাই লিখে নিবে একটু, একটা লিখে দিছি ভেসিকল, আরেকটা কি আছে ভ্যাকিউল, আরেকটা কি আছে ভ্যাকিউল। হ্যাঁ কোনো সমস্যা নেই, বুঝতে পারছি। এই জিল্লিবিহীন মামা ইশারা দিয়ে মনে রাখতে পারো, মামা ইশারা মনে রাখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এটা যেন ভুল না হয়, একটা আদর্শ উদ্ভিদ কোষ যেমনে পড়াইছি পুরোটা যেন পারো আর কি। কোষ প্রাচীরে চলে আসো। কোষ প্রাচীর কার বৈশিষ্ট্য, উদ্ভিদ কোষের অন্যতম বৈশিষ্ট্য বা অনন্য বৈশিষ্ট্য। কোনো জিনিস অনন্য মানে তার কাছে ছাড়া অন্য কারো কাছে নাই। ধরো আমার একটা অনন্য বৈশিষ্ট্য, মানে যদি বলি আমি কথার কথা, এনে আমার একটা দাগ আছে কথার কথা, বললাম এটা আমারই আছে শুধু, অন্য কারণে, এটা অনন্য বৈশিষ্ট্য। আর সবার যদি থাকতো তাহলে সাধারণ বৈশিষ্ট্য। তাহলে উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য মানে প্রাণী কোষে নাই, শুধু ওর কাছে আছে। কোষ প্রাচীর থাকে, তাহলে কার কাছে থাকে, শুধু তোমার কাছে প্রাচীর আছে, কোষ প্রাচীর আছে নাই, তাহলে মানুষের থাকে না। তাহলে কোষ প্রাচীর কার বৈশিষ্ট্য, উদ্ভিদ কোষের একটা কি অনন্য বৈশিষ্ট্য, ঠিক আছে। প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর থাকে না, প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর থাকে না। একটু ক্লিয়ার কিনা? আচ্ছা, এই কোষ প্রাচীর কে আবিষ্কার করছে, তানভীর ভাই একটু আগে বলছে যে কোষ প্রাচীর কে আবিষ্কার করছে, রবার্ট হুক। বাংলায় লিখি রবার্ট হুক। তাহলে রবার্ট হুক যা যা আবিষ্কার করছে, রবার্ট হুক কোষ আবিষ্কার করছে, কোষ প্রাচীর আবিষ্কার করছে, কোষ বিদ্যার জনক। আধুনিক বলে সোয়ানসন। সেল থিওরিকে দিছে সি দিয়ে স্লেডেন, টি দিয়ে থিওডর, আর পরে কে দিছে বার্চুয়ালি দিছে, বার্চু। শেষ, মজা করে পড়বো। হ্যাঁ, লিউয়ার সিকে বীজ কি বলছে, লিউইস যে বলছে জিল্লি, সিকে বীজ বলছে সজীব। ব্র্যাকেট বলছে কি শুধু গঠনগত, আর ডি রবার্টিস বলছে না গঠনের সাথে কার্যগতও থাকবে। আর সিপি কি কইছে, হিকম্যান কি কইছে যে এটা হলো ন্যূনতম হইতে হবে, এটা কি হইতে হবে, ন্যূনতম হইতে হবে। বুঝতে পারছি। এই বৌদ্ধ ঘটনা চলে আসো। কোষ প্রাচীরের স্তর কয়টা, এই মুখস্থ করো, মুখস্থ করা দরকার কি, কোষ প্রাচীরের এই চিত্রটা দেখো না, ভালো মতো চিত্র করো, ভালো মতো চিত্রটা খেয়াল করো। কি আছে, মাঝখানে একটা কালো পর্দা আছে, কালো একটা পর্দা আছে, নাম কি মধ্য পর্দা। এর উপরে, এই কালো পর্দার উপরে একটা প্রাচীর দিচ্ছে, প্রাথমিক প্রাচীর। এর উপরে 1 2 3 তিন স্তর বিশিষ্ট, 1 স্তর 2 স্তর 3 স্তর সেকেন্ডারি প্রাচীর। দুইটা মুখোমুখি যখন হয়েছে তার নাম পেয়ার, পেয়ার মানে জোড়া, এটাকে বলছে কোপ এলাকা। আর এই যে কালো, এটা বলছে পিট মেমব্রেন। তাহলে যাহা পিট মেমব্রেন তাহাই মধ্য পর্দা। এটা কি কোনো ডিফারেন্স আছে, এইটার মধ্যে কালো এটার মধ্যে কালো, একই জিনিস। তাহলে এই কালো জিনিসটা যখন মুখোমুখি জায়গার মাঝখানে থাকে তখন তাকে বলা হয় পিট মেমব্রেন। তাহলে পিট মেমব্রেন আর মধ্য পর্দার মধ্যে কোনো ডিফারেন্স নেই। আমি যখন এনে আসি পড়াইতেছি শিক্ষক, আমি হসপিটালে গেলে ডাক্তার, শেষ, কাহিনী খতম, ঠিক আছে। এই যে স্তরটা তুমি দেখলা, এখন তোমার কি মুখস্থ করা দরকার আছে, তোমরা সারাদিন মুখস্থ। সেকেন্ডারি প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর, 3 স্তর বিশিষ্ট, 3 স্তর বিশিষ্ট, 3 স্তর বিশিষ্ট। এই চিত্রটা ভালো মতো খেয়াল করো, ভালো মতো খেয়াল করো। 10 সেকেন্ড তাকায় থাকো, 10 সেকেন্ড তাকায় থাকো, চোখ বন্ধ করো, ফিল করো এরকম একটা চিত্র আছে, মাঝখানে কালো দাগ, এর উপরে একটা স্তর আছে, এর উপরে 3টা স্তর আছে, এরকম মুখোমুখি আছে, মাঝখানে নিচের দিকে এরকম আছে। এটা তুমি ভুলে যাওয়ার কথা না, তুমি চোখ বন্ধ করে দেখো, দেখতে পারতেছো কিনা। না দেখতে পারলে তুমি মানুষ না, মানুষ না তুমি, তাহলে জিন বোধ পরি। তুমি চোখ বন্ধ করার পরে যদি তোমার চোখে না আসে, তুই তাহলে মানুষ না রে ভাই, তুই হয় জিন, নইলে ভূত, নইলে তুই পরি। এটা তোমার চোখে ভাসবেই, তুমি মানুষ হলে তোমার চোখে ভাসবেই। হিউম্যান সাইকোলজি, হিউম্যান ব্রেন এর ভাসবেই, হইতেই পারে না এরকম তোমার চোখে ভাসবে না। যারা আমার হলো কি বলছি, যারা আমার হলো কি বলছি, যে টিস্যু অধ্যায়ে ক্লাস করছো, আমি তোমাদের চিত্র দেখাইছিলাম, এই যে দেখো দেখাইছিলাম, এই চিত্র মনে আছে কিনা, অবশ্যই চোখে ভাসার কথা। ভাই ভাসবে না কেন ভাই, এটা পড়াইছি, ভাসবে না কেন, এরকম পড়াইছি তোমাদের, বলছি ঘন ঘন বড় নিউক্লিয়াস থাকে, ঘন ঘন সাইটোপ্লাজম থাকে, কোনো ফাঁক থাকে না, আন্তঃকোষে কোনো গহ্বর থাকে না, কত সুন্দর করে পড়াইছি। আমরা পড়াইছি ক্রোমোজোম বহির্ভূত একটা বৃত্তাকার ডিএনএ, বৃত্তাকার ছোট একটা ডিএনএ থাকে, ক্রোমোজোম বহির্ভূত, এই ক্রোমোজোম বহির্ভূত বাইরে একটা বৃত্তাকার ডিএনএ থাকে, এটার নাম প্লাজমিড। ফিলিংস নিয়ে পড়তে হবে, খালি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের প্রতি ফিলিংস, জামাই বউয়ের প্রতি ফিলিংস থাকলে পৃথিবী থাকতো, পড়াশোনার প্রতি একটা ফিলিংস থাকতে হবে। তো জামাই বউ বেশি মানে হয় নাই সবার মনে হয়, তাহলে খালি পড়াশোনার প্রতি ফিলিংস থাকতে হবে। আরেক বেটার প্রতি ফিলিংস হচ্ছে পড়াশোনার প্রতি ফিলিংস রাখো। এখন একটা চান্স পাও, জীবনটাকে সুন্দর করো। আর বলতে পারো হ্যাঁ, জীবন সুন্দর হওয়ার অনেকগুলো অপশন আছে, এর মধ্যে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির জন্য সবচেয়ে বেস্ট অপশন হলো পড়াশোনা করা। এর চেয়ে সুন্দর কোনো অপশন হইতে পারে না পৃথিবীতে। আমার তোমার মতো ফ্যামিলিতে সবচেয়ে বেস্ট উদাহরণ কি এটাই, ঠিক আছে। তাহলে জিনবোধ পরি কি বাইরে হয়েছে নাকি 2-4টা জিনবোধ পরি,
বাইরে হলে জানাস আমারে। তাহলে মুখস্থ করার কিছু নাই। তাহলে মধ্যপর্দা থাকে, প্রাথমিক প্রাচীর থাকে, সেকেন্ডারি প্রাচীর থাকে। স্তর কয়টা? 3টা। কিন্তু আমাদের এখানে কি নেই? টারশিয়ারি নেই। কার মতো? ওই যে আমাদের এর মতো প্রাইমারি প্রাইমারি আর সেকেন্ডারি ছিল, মনে আছে? প্রাইমারি আর সেকেন্ডারি ছিল, টারশিয়ারি নেই। তাহলে 3টা থাকলে টারশিয়ারি থাকবে, ব্যাপারটা কিন্তু এমন না। তাহলে 1 নম্বর পর্দার নাম মধ্যপর্দা, 2 নম্বরটার নাম প্রাথমিক প্রাচীর, 3 নম্বর নাম সেকেন্ডারি প্রাচীর। এর মধ্যে সবগুলাই এক স্তর, কিন্তু সেকেন্ডারি প্রাচীর হলে কয় স্তর? 3 স্তর বিশিষ্ট। তাহলে সবচেয়ে মোটাকে সেকেন্ডারি প্রাচীর, মুখোমুখি হলে পিট পেয়ার, আর এই মধ্যপর্দা মানে পিট মেমব্রেন। এই যে জিনিসগুলো মুখস্থ করলাম, মানে কি খুব কঠিন লাগছে? খুব কঠিন লাগছে বলো? ঠিক আছে। এই আচ্ছা, ভৌত গঠনে চলে আসো। তাহলে স্তর কয়টা? 3টা। স্তর কয়টা? 3টা। এই প্রথম স্তরের নাম কি? মধ্যপর্দা। এটা কোন স্তর থেকে শুরু হয় ভাই? মাইটোটিক বিভাজনের টেলোফেজ থেকে এটা শুরু হয়েছে। এটা একটা বলছে মধ্যপর্দা কিভাবে তৈরি হয়, কেউ যদি পড়তে চাও ভালো। সাইটোপ্লাজম থেকে আসে ফ্র্যাগমোপ্লাস্ট, গলগি বডি থেকে আসে প্যাকটিন জাতীয় বেসিকল, দুইটা মিলা মধ্যপর্দা তৈরি করে থাকে। এই মধ্যপর্দায় কি থাকে? একটু প্যাকটিক অ্যাসিড বেশি থাকে। ঠিক আছে, এই ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই মধ্যপর্দা কি? এটা কি সর্বপ্রথম তৈরি? এটা কিন্তু মুখস্থ করবা। এটা যাবি ডিন, এটা 22 আসছে ভাই। এটা 1 নাম্বার পর্দা, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। এখন যদি তোমার এটা মুখস্থ করা লাগে, আমার কিছু বলার নাই। মধ্যপর্দা যে 1 নাম্বার, মাঝখানে কলজার মধ্যে আছে। তুমি আমার মনের ভিতর একবার করে যাও না, কি জানি আছে? আমি তোমার মনের ভিতর একবার আসতে চাই, যা ও মনের মধ্যে আছে রে ভাই, ও তো 1 নাম্বার। পরে বাইরে আছে, পরে 3 নাম্বার আছে, শেষ। তাহলে ও হলো প্রথম স্তর। হ্যাঁ, এই এর বাইরে যেটা দ্বিতীয় স্তর তৈরি হয়, তার নাম প্রাথমিক প্রাচীর। তার নামে প্রাথমিক হলেও সে কিন্তু কাজে কত? নামে প্রথম, কিন্তু কাজে কত? 2 নাম্বার। কি কি হয়? সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন জমা হয়। এটা সেকেন্ড। এটা হলো কি? 1 থেকে 3 মাইক্রোমিটার। এটা হলো প্রাথমিক প্রাচীর। এরপরে যদি আরো কিছু আসে, যেমন অধিকতর পুরো হয়, 5 থেকে 10 হয়, তখন তাকে বলা হয় সেকেন্ডারি প্রাচীর। তখন তাকে কি বলা হয়? সেকেন্ডারি প্রাচীর। এই সেকেন্ডারি প্রাচীর যে আছে, এই সেকেন্ডারি প্রাচীরটা 3 স্তর বিশিষ্ট। কয় স্তর বিশিষ্ট? 3 স্তর বিশিষ্ট। এই সেকেন্ডারি প্রাচীরটা 2টা জায়গায় থাকে না। কেন? একটা হলো ভাজক কোষ, বারবার বিভাজন হয়ে যায়। একটু আগে দেখাইলাম তোমার, ভাজক কোষ বারবার বিভাজন হয়ে যায়। নামে আছে ভাজক, বারবার বিভাজন হয়ে যায়, তাহলে সেকেন্ডারি তৈরি করতে পারে না, এর আগে ভাগ হয়ে যায়। নামে আছে বিপাকীয় কোষ, বারবার হজম হয়ে যায়, বিপাক হয়ে যায়, তাহলে ভাই ও কি হয় না, ওর কাছে সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় না। তাহলে ভাজক কোষ আর হলো বিপাকীয় কোষ, এই 2টা জায়গায় কখনো সেকেন্ডারি প্রাচীর তৈরি হয়ে থাকে না, মনে থাকবে। আর পাতা ফল কর্টেক্স এই কোষগুলোতে কেবল প্রাথমিক প্রাচীর থাকে, এগুলোতে কি থাকে না আমাদের। কেন? পাতা ফল কর্টেক্স এগুলো ম্যাক্সিমামে কি আমাদের ভাজক কোষের দিকে বা বিপাকীয় কোষের দিকে বেশি যায়। এই জন্য ফল কর্টেক্স আমরা পড়ছি না, ওইখানে ওই কোষগুলোতে শুধু কি থাকবে? প্রাথমিক প্রাচীর থাকবে, কি থাকবে না? সেকেন্ডারি প্রাচীর থাকবে না। কেন? একটু আগে বলছি, ভাজক কোষ বিপাকীয় কোষে কখনো কি হয় না, সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় না। কূপ এলাকা আসো, এটার ইংলিশ নাম কি দেখতে হবে। পিটফিল। পরীক্ষায় আসে যে প্রাচীরের সবচেয়ে পাতলা এলাকার নাম কি? প্রাচীরের সবচেয়ে পাতলা এলাকার নাম কিন্তু পিট মেমব্রেন না, প্রাচীরের সবচেয়ে পাতলা এলাকার নাম হলো পিটফিল। এগুলো ছোট ছোট জিনিস, পরীক্ষায় ভুল করে আসো তোমরা। প্রাচীরের সবচেয়ে পাতলা এলাকার নাম কি? পিটফিল। অনেকে পিট মেমব্রেন দেখে আসো না, প্রাচীরের সবচেয়ে পাতলা এলাকার নাম হলো পিটফিল। আর এই মধ্যপর্দার অপর নাম হলো পিট মেমব্রেন। মধ্যপর্দার অপর নাম পিট মেমব্রেন। পাশাপাশি হইলে, মুখোমুখি হইলে তখন তাকে বলা হয় পেয়ার। পেয়ার মানে জোড়া। পেয়ার মানে কি? জোড়া। এই এতটুকু মনে রাখবা যতটুকু বলছি। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, তারপর আসলে কি আমরা বলি যে সাইটোপ্লাজমের একটা সংযোগ আছে, এটা আসবে এই পরীক্ষায়। এই সাইটোপ্লাজমের যে সংযোগ, এটার নাম কি? প্লাজমাডেসমাটা। একদম মুখস্থ। এলাকায় সূক্ষ্ম ছিদ্রপথে কিছু কি সংযোগ থাকে, এই সংযোগটার নাম প্লাজমাডেসমাটা। একবারে আবার পরীক্ষা আসবে প্লাজমাডেসমাটা মানে কি? এটা সাইটোপ্লাজমিক সংযোগ। সাইটোপ্লাজমিক সংযোগের নাম কি? প্লাজমাডেসমাটা। কি বলছি? মানে দুইটা সাইটোপ্লাজমের মধ্যে যে সংযোগ থাকে, এটার নাম কি? এটার নাম হলো প্লাজমাডেসমাটা বা প্লাজমাডেসমা। বলো আমার সাথে, দুইটা সাইটোপ্লাজমীয় যে সংযোগ, তার নাম প্লাজমাডেসমাটা। বা পরীক্ষা আসে প্লাজমাডেসমাটা মানে কি? সাইটোপ্লাজমীয় সংযোগ। সাইটোপ্লাজমীয় সংযোগ মানে কি? প্লাজমাডেসমাটা। আবার সাইটোপ্লাজমের সংযোগ মানে কি? প্লাজমাডেসমাটা মানে কি? সাইটোপ্লাজমের সংযোগ। এটা মাস্ট, এটা আসবেই। বিশেষ করে গুচ্ছ, এগ্রি, সব জায়গায় আসতেছে, এটা সব জায়গায় আসে। একই প্রশ্ন বারবার আসে, একই প্রশ্ন বারবার আসে। এটা তেনা তেনা করছে মানে বুঝি নাই। কোন কলেজে পড়ছিল তোর? কি তোরা কি আলাপ সালাপ করে বুঝি না। আচ্ছা ওকে, রাসায়নিক গঠনে চলে আসো। এই প্রাথমিক প্রাচীর কি থাকে একটু আগে পড়াইছি আমরা।
এই হেমিসেলুলোজে তিনটা জিনিস থাকে, জাইলান্স, এরাবান্স আর গ্যালাক্টাস, নামটা মনে রাখো। হ্যাঁ, এর মধ্যে জাইলোগ্লোকেন যেটা, এটা হলো ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে, এটা দেখে রেখো। হ্যাঁ, ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে। এই বাকিগুলো এত বেশি ইম্পর্টেন্ট না, একটু একবার রিডিং দিও। এর মধ্যে আমরা শৈবালের প্রাচীর আমরা পরে আসছি। ছত্রাকের প্রাচীর কাইটিন নির্মিত, এটা সারা জীবন আসে পরীক্ষায়। ছত্রাকের প্রাচীর কাইটিন নির্মিত, মেডিকেল থেকে শুরু করে অনেকবার অনেক জায়গায় আসছে, এটা ছত্রাকের অধ্যায় আছে। ব্যাকটেরিয়ার প্রাচীর লিপিড প্রোটিন নির্মিত, এটা ব্যাকটেরিয়া অধ্যায় আছে। শৈবালের প্রাচীর গ্লাইকোপ্রোটিন পলিস্যাকারাইড নির্মিত, এটা শৈবালের অধ্যায় আছে। সবগুলা যার যার অধ্যায় আছে, এখানে একটু এক্সট্রা দিছে, ঠিক আছে। এই সাধারণত কোষ প্রাচীরে 40% সেলুলোজ থাকে, 20% হেমিসেলুলোজ থাকে, 30% প্যাকটিন থাকে, 10% গ্লাইকোপ্রোটিন থাকে। একটু দেখে রেখো আর কি, ঠিক আছে, একটু দেখে রেখো, মাঝে মাঝে আসতে পারে। সূক্ষ্ম ঘটনা একটা জিনিস মনে রাখবা, আমরা যেহেতু বলছি কোষ প্রাচীর, প্রাচীর মানে দেয়াল, জীবন নাই। জীবন নাই মানে কি, আমরা জানি স্টার্চ আর সেলুলোজ কোনটা গাঠনিক, সেলুলোজ। স্টার্চ কি সঞ্চয়ী, সঞ্চয়ী মানে এটা তাহলে জীবন আছে বা আমাদের কাছে থাকে বাদ। তাহলে কি আরেকটা কি আছে, আরেকটা হলো কি গাঠনিক, গাঠনিক একমাত্র কি আছে, সেলুলোজ। তাহলে কোষ প্রাচীরের প্রধান উপাদান কি, সেলুলোজ, ঠিক আছে। এখন এই সেলুলোজে কি মনে রাখবো, তিনটা জিনিস মনে রাখবো। আমি মনে রাখি 120 250, 120 250, অনেকগুলো সেলুলোজ মিললে সেলুলোজ চেইন হয়। এই চেইন যদি 100টা চেইন একত্রিত হয়, তখন তাকে বলা হয় আমার জিনিস, মানে 100 হয়েছে মানে আমার, তাহলে এটাকে বলা হয় মাইসেলি। মাইসেলি। এখন আগে আগে কি ছোটটা না বড়, আগে বড়টা, আগে ছোটটা হয়, তাহলে ছোট মানে কি মাইক্রো, বড় মানে ম্যাক্রো। এরকম 100টা মাইসেলির মধ্যে 20টা মাইসেলি যদি হয়, তখন তাকে বলা হয় হলো মাইক্রো। এরকম 250 মাইক্রো হলে তখন তাকে বলা হয় ম্যাক্রো। তাহলে প্রথম যখন 100টা হয় তখন আমার হয়, এই জন্য মনে রাখবো মাই। যখন 20টা হয় তখন ছোটটা, তার মানে মাইক্রো। যখন 250 হয় তখন বড়টা, তার মানে ম্যাক্রো। এটা এইভাবে মনে রাখবো, 120 250, 120 250, ঠিক আছে। আমরা কি বলছি, 100 যদি চেইন হয় তখন তাকে বলা হয় মাইসেলি, মানে ক্রিস্টালাইন মাইসেলি। এই মাইসেলি যেহেতু প্রথম একটা গঠন যেটা দেখা যায়, এটাকে বলা হয় ক্ষুদ্রতম গাঠনিক একক, এটা মাস্ট। মাইসেলিকে বলা হয় কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। মাইসেলিকে বলা হয় কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। মাইসেলিকে বলা হয় কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক, মাস্ট মাস্ট মাস্ট, ঠিক আছে। এই এরকম 20টা মাইসেলি যখন হয়েছে তখন ছোটটা হয়েছে, তার মাইক্রোফাইবিল। 250 মাইক্রোফাইবিল যখন হয়েছে তখন বড়টা হয়েছে, তার নাম ম্যাক্রোফাইবিল, ঠিক আছে। এই মাইক্রোফাইবিলকে বলা হয় কোষ প্রাচীর গঠনের মূল একক। কি ঝামেলা হয়ে গেল আবার নাকি? আচ্ছা, দুইটা প্রশ্ন আসে, কোষ প্রাচীর গঠনের ক্ষুদ্রতম গাঠনিক একক মাইসেলি, যদি বলা হয় মূল একক তাহলে মাইক্রোফাইবিল, আর যদি বলা প্রধান উপাদান তাহলে সেলুলোজ। তিনটা প্রশ্ন, প্রধান উপাদান সেলুলোজ, ক্ষুদ্রতম গাঠনিক একক মানে সবচেয়ে ছোট যেটা দেখা যায় গঠন করে মাইসেলি, আর যদি মূল বলা হয় কে প্রধানত করে, এটা হলো মাইক্রোফাইবিল। কে প্রধানত করে, মাইক্রোফাইবিল, ঠিক আছে। কে প্রধান করে, মাইক্রোফাইবিল, ঠিক আছে। আর এই যে মাইসেলি আছে, এই মাইসেলির সর্বাধিক ব্যাস, মাইসেলির সর্বাধিক ব্যাস 100 অ্যাংস্ট্রম। মাইসেলির সর্বাধিক ব্যাস 100 অ্যাংস্ট্রম, ঠিক আছে, বুঝছো কিনা? কোষ প্রাচীরের কাজ একটু রিডিং দিবা, দরকার নাই। প্রোটোপ্লাস্টে চলে আসো। প্রোটোপ্লাস্ট কি আছে, প্রোটোপ্লাজম। কোষের অভ্যন্তরে অর্ধস্বচ্ছ আঠালো জেলির ন্যায় যে কি তরলটা থাকে, তাকে বলা হয় কি, কলের যে সজীব তরলটা থাকে তাকে বলা হয় কি, প্রোটোপ্লাজম, ঠিক আছে। পড়াশোনা ভালো মতো করলে, এই যেগুলো ছোটবেলা পড়ছি এখনো মনে আছে, ঠিক আছে। তুমি যদি ভালো মতো পড়ো তখন তোমার মাথা মধ্যে গাইছে আছে, বুঝছো কিনা? ক্রোমোজোমের সংজ্ঞা অত আগে পড়ছি, ছোটবেলা পড়ছি, এখনো মনে আছে। তাহলে এটা তুমি পড়তে পড়তে হবে, আস্তে আস্তে মানে ওটা ফিলিংসটা হলো কি ভিতরে গ্রো করবে আর কি। এই যে প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম কে আবিষ্কার করছে, বিজ্ঞানী পারকিনজে। প্রোটোপ্লাজম পারকিনজে সর্বপ্রথম এটা ব্যবহার করেন, এই শব্দটা, ঠিক আছে। আর এটা যে জীবনের ভৌত ভিত্তি, এটা বলছে বিজ্ঞানী হাক্সলে। আমি বলি হাজি মানুষ যারা হজ করে তাদের হাজি বলা হয়, তাহলে হাক্সলে বলছে জীবনের ভৌত ভিত্তি। হাক্সলে বলছে প্রোটোপ্লাজমকে বলছে জীবনের ভৌত ভিত্তি। কেন? কারণ এখানে 70 থেকে 90% পানি থাকে, 70 থেকে 90% পানি থাকে। আমরা জানি পানির অপর নাম জীবন, তাহলে পানিকে যেহেতু ফ্লুইড অফ লাইফ বলা হয়, এই জন্য প্রোটোপ্লাজমকে বলা হয় জীবনের ভৌত ভিত্তি। এতটুকু মনে রাখলে চলবে, ঠিক আছে। এগুলো একটু টুকটাক দেখো। প্রোটোপ্লাজম একটা চলন দেখা যায়, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রোটোপ্লাজমের যে বৈশিষ্ট্য, এটাকে বলা হয় জৈবিক বৈশিষ্ট্য, ঠিক আছে। প্রোটোপ্লাজম একটা চলন দেখায়, এই চলনকে বলা হয় আবর্তন বা সাইক্লোসিস, খুব ইম্পর্টেন্ট। আবর্তন বা সাইক্লোসিস, প্রোটোপ্লাজমের চলনকে কি বলা হয়, যে জলস্রোতের মতো চলন দেখা যায় তাকে বলা হয় আবর্তন বা সাইক্লোসিস। দুই ধরনের আছে, একমুখী আর বহুমুখী। একমুখী আমি বলি, একমুখী মানে এক পাতা, মানে আমরা বলি না এক পাতা এক পৃষ্ঠা, এই দেখো এক পাতা, এই যে একটা পাতা এক পৃষ্ঠা এরকম। তাহলে একমুখী মানে এক পাতা, একমুখী মানে হলো এক পাতা, মানে পাতা জাতীয় কোষ। বহুমুখী মানে নামে অনেক কঠিন, ট্রাডেসকেনসিয়া। বহুমুখী মানে নামে অনেক কঠিন, নাম কি, ট্রাডেসকেনসিয়া। বহুমুখী মানে নামে অনেক কঠিন, নাম কি, ট্রাডেসকেনসিয়া। বুঝতে পারছি? ক্লিয়ার? এই তারপর প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লি। প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লি একটা সংজ্ঞা দেওয়া আছে, সংজ্ঞাটা দেখবা, ঠিক আছে। সংজ্ঞাটা দেখবা, এটা প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লি।
এই প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লিকে বলা হয় প্লাজমা লেমা বা সাইটোমেমব্রেন নামে বলা হয়। ঠিক আছে, এরপরে চলে আসো যেটা হলো এই কার্ল নাগেলিয়ার ক্র্যামার, এগুলো জাহাঙ্গীরনগরের জন্য মাস্ট। বললাম তো তুমি যা পড়ছো তোমার আমার ক্লাস করলে মনে হবে জাহাঙ্গীরনগরের জন্য তুমি কিছুই পারো না, এটাই বাস্তবতা। ঠিক আছে, পরীক্ষা ফলাফল ভাবে যে মেডিকেল প্রিপারেশন নিলে জাহাঙ্গীরনগর যা উড়াই ফেলবে, ইম্পসিবল, হইতে পারে না। খুব ভালো যদি নলেজ না থাকে তাহলে জাহাঙ্গীরনগর যা ভালো করা সম্ভব না, কারণ এখানে প্রশ্ন পড়াটা কি হয় দেখবো। আমি অনেক কিছু বলি তুমি জীবনে এটা পড়োই নাই। যেমন এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোনটা কে নামকরণ করছে, বিশেষ করে এটা জাহাঙ্গীরনগর আসছে কার্ল নাগেলিয়ার ক্র্যামার, ওনারা কি আবিষ্কার করছে? ওনারা প্লাজমা মেমব্রেন নামকরণ করছে। বর্তমানে একে বায়োমেমব্রেন বলা হয়। এই বায়োমেমব্রেন এটাকে এটা এই বর্তমানে কি বলছে? এটা বায়োমেমব্রেন বলা হয়। তারপর সে এটা জাহাঙ্গীরনগর আছে, প্লাওয়ার কি করছে? প্লাজমা লেমা আবিষ্কার করছে। তাহলে কার্ল নাগেলিয়ার ক্র্যামার বলছে প্লাজমা মেমব্রেন, প্লাওয়ার বলছে এই যে প্লাওয়ার বলছে প্লাজমা লেমা, প্লাওয়ার বলছে প্লাজমা লেমা, প্লাওয়ার বলছে প্লাজমা লেমা, আর নাগেলিয়ার ক্র্যামার বলছে প্লাজমা মেমব্রেন। বর্তমানে বলা হয় বায়োমেমব্রেন, আগে কি বলা হয়েছে? সাইটোমেমব্রেন। এই যে নামগুলো এগুলো জাহাঙ্গীরনগরের জন্য অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা জাহাঙ্গীরনগরের প্রশ্ন। ঠিক আছে, আজকে কি জানি ডিস্টার্ব হয়েছে। কুশব বন্দরে অধিক প্রবিষ্টজনক কোনো মাইক্রোবিলাস থাকে, অনেক ভিতরের দিকে ঢুকছে এরকম কোনো মাইক্রোবিলাস থাকলে তখন তাকে বলা হয় পিনোসাইটিক ফুসকা। তখন তাকে কি বলা হয়? পিনোসাইটিক ফুসকা। এর পাশে ভৌত গঠন, ভৌত গঠন আমরা যারা স্যান্ডউইচ খাই, স্যান্ডউইচের মধ্যে দুইটা স্তর থাকে। তো এরকম ড্যানিয়েল আর ডেভসন দুই বন্ধু ছিল, দুই বন্ধু দেখছে এটা দেখতে কিরকম, দুইটা হলো কি দেখতে অনেকটা স্যান্ডউইচের মডেলের মতো। এই ড্যানিয়েল ডেভসন যে মডেলটা আবিষ্কার করছে তার নাম হলো স্যান্ডউইচ মডেল। পরবর্তীতে এসে দেখলো না এরকম না, স্যান্ডউইচ মডেলের মতো পুরোপুরি না, এটা একটু ভিন্ন রকম। কে আবিষ্কার করলো? এচ.জি. সিঙ্গার আর জি.এল. নিকলসন, ওনারা দুইজন বিজ্ঞানী। এচ.জি. সিঙ্গার আর জি.এল. নিকলসন, ওনারা দুইজন বিজ্ঞানী এটা আবিষ্কার করলো না। এটা তো ব্যাপারটা এরকম না, এটা ব্যাপারটা এরকম যে হলো পিএলপি হিসেবে থাকে। পিএলপি মানে কি? প্রোটিন লিপিড প্রোটিন, আবার প্রোটিন লিপিড প্রোটিন 3 স্তর বিশিষ্ট থাকে। এই পর্দাটার নাম তখন তারা দিল একক পর্দা, বা ইংরেজিতে বললো এটা হলো ইউনিট মেমব্রেন। পরবর্তীতে এই মেমব্রেনের সাথে একটা হলো কি আমাদের মডেল দিল, যে এই মডেলের নাম হলো ফ্লুইড মোজাইক মডেল। তাহলে পরীক্ষা আসে যে ফ্লুইড মোজাইক মডেল কিসের ভিত্তিতে করা? এই ফ্লুইড মোজাইক মডেলটা আমাদের ইউনিট মেমব্রেন হাইপোথিসিসের উপরে করা। ঠিক আছে, এই যে ইউনিট মেমব্রেন হাইপোথিসিসের উপরে কি এই ফ্লুইড মোজাইক মডেলটা করা। ঠিক আছে, এই রবার্টসন কি করছে? এই ইউনিট মেমব্রেন হাইপোথিসিসটা দিছে। এই রবার্টসন ইউনিট মেমব্রেন হাইপোথিসিসটা কি? এই ইউনিট মেমব্রেনের বাংলা নাম কি? একক পর্দা। এটাতে কি থাকে? পরীক্ষায় থাকে আসবে। তাহলে ইউনিট মেমব্রেন মানে কি থাকে? অবজেক্টিভের জন্য এইভাবে আসবে, পিএলপি থাকে না পিএলএল থাকে, পিপিপি থাকে, এরকম। তাহলে প্রোটিন লিপিড প্রোটিন স্তরকে বলা হয় একক পর্দা বা ইউনিট মেমব্রেন। আবার প্রোটিন লিপিড প্রোটিন স্তরকে বলা হয় একক পর্দা বা ইউনিট মেমব্রেন। এই ইউনিট মেমব্রেন হাইপোথিসিসে যেটা দেখানো হয়েছে এই স্তর বিশিষ্ট ভিত্তিতে এই পরবর্তীতে ফ্লুইড মোজাইক মডেলকেই সমর্থন দিছে। তাহলে এই স্তরের ভিত্তিতে পরবর্তীতে ফ্লুইড মোজাইক মডেল ব্যাখ্যা করা গেছে এবং এটার সাথে কি কানেক্টেড বলা হয়। তাহলে স্যান্ডউইচ মডেলটা যদিও প্রথমে দিছে, বাট এটা পরবর্তীতে গ্রহণযোগ্যতা হারাই ফেলছে। এটা পরবর্তীতে দেখা গেছে এরকম না ব্যাপারটা। তাহলে কোনটা বর্তমানে হলো অধিক গ্রহণযোগ্য? সেটা হলো ইউনিট মেমব্রেন হাইপোথিসিস, যেটার ভিত্তিতে পরবর্তীতে 1972 সালে ফ্লুইড মোজাইক মডেলটা আসছে। যেটা দিছে হলো আমার এচ.জি. সিঙ্গার এবং জি.এল. নিকলসন, দুইজন বিজ্ঞানী এটা দিছে। ঠিক আছে, এই মডেলের সঙ্গে কি আছে? হিমশৈলের ব্যাখ্যা করা যায়, যেটাকে আমরা বলি আইসবার্গ মডেল। যেটা কি বলি আমরা? আইসবার্গ মডেল। এগুলো টুকটাক দেখে গেলে এত বেশি ইম্পর্টেন্ট না। পরীক্ষা আসে মাঝে মাঝে মেমব্রেন প্রোটিন কত প্রকার, এটা আমার একবার পরীক্ষা আসছে। আমি তো 4 নম্বর অধ্যায়ে যায়, মানে 3 নম্বর অধ্যায়ে যায় কোষ রচনার মধ্যে প্রোটিনের শ্রেণী বিভাগের মধ্যে মাথাটা কাজ করতেছে না। এই যে চিন্তা করতেছি আল্লাহ কেমনে কি হলো মিলাইতে পারতেছি না। ঠিক আছে, তাহলে প্রোটিন যদি ওখানে খুঁজো তুমি তাহলে পাবা না। অনেক গাঠনিক প্রোটিন আছে, সরল প্রোটিন আছে, যুগ্ম প্রোটিন আছে, উদ্ভূত প্রোটিন আছে, ফার্স্ট ক্লাস প্রোটিন আছে, সেকেন্ড ক্লাস প্রোটিন আছে, অনেক কিছু আছে। তাই ওই অধ্যায়ে যায় যদি খুঁজো তাহলে যে অধ্যায়ের প্রশ্ন আসছে ওই অধ্যায় খুঁজতে হবে। পরীক্ষা আমার আসছিল মেমব্রেন প্রোটিন, আমি তো ওইখানে খুঁজে দুনিয়ার উদ্ধার করে দিই, আর খুঁজে পাই না যে আসছে পরীক্ষায় মেমব্রেন প্রোটিন কত প্রকার। তো পরীক্ষা বাসায় আসার পর মনে হয়েছে আল্লাহ মেমব্রেন প্রোটিন তো কোষ ঝিল্লিতে আছে। তাহলে মেমব্রেন প্রোটিন কয় ধরনের? 3 ধরনের। একটা হলো ইন্টিগ্রাল, আর একটা হলো পেরিফেরাল, আর একটা লিপিড সম্পৃক্ত। নামেই বোঝা যাচ্ছে ইন্টিগ্রাল মানে একদম পুরো জায়গাটা জুড়ে আছে, পেরিফেরাল বোঝা যাচ্ছে বাইরের দিকে আছে, লিপিড সম্পৃক্ত তাহলে লিপিডের মধ্যে সম্পৃক্ত আছে। তাহলে 3 ভাবে আমরা মনে রাখবো। তাহলে একটা আছে ইন্টিগ্রাল প্রোটিন, তার মানে পুরো জায়গাটা জুড়ে আছে, পেরিফেরাল মানে বাইরের দিকে আছে, আরেকটা হচ্ছে লিপিড সম্পৃক্ত তার মানে লিপিডের মধ্যে আছে। এই বাকিগুলো লাগবে না, এগুলো এই টুকটাক। গ্লাইকো ক্যালিক্স কি? আমরা বলি গ্লাইকো প্রোটিন আর গ্লাইকো লিপিড একত্রে যদি যুক্ত হয় তার নাম হলো গ্লাইকো ক্যালিক্স বলা হয়। কোলেস্টেরল একটু দেখো, ঠিক আছে। এইখানে একটু যেটা মনে রাখবা সেটা হলো এই যে এই মডেল অনুযায়ী প্রোটিন এবং এর গঠনগুলোকে স্থির ধরা হয় না। তাহলে প্রোটিনগুলো কি হয়? ভেসে থাকে, মনে হয় এরা কি থাকে? ভেসে থাকে। কেন এটাকে ফ্লুইড মোজাইক মডেল বলা হয়? এই প্রোটিনগুলো কি থাকে? ভেসে থাকে, লিপিডগুলো তরল জাতীয়, এই জন্য এটাকে বলা হয় ফ্লুইড মোজাইক মডেল। তাহলে কে এলো স্থির না? এটা পরীক্ষা আসে। তাহলে প্রোটিন কিন্তু স্থির না, প্রোটিন কি না? স্থির না, এটা মনে রেখো। হ্যাঁ, তাহলে বস্তুর একটা তখন কি হয়?
মোজাইক তৈরি হয়। তাহলে পরীক্ষা আসে যে কে স্থির না, তাহলে মনে রাখবো প্রোটিনটা কি না, স্থির না। এরপর একটা মুভমেন্টের কথা বলা হয়, এটাকে বলা হয় ফ্লিপ ফ্লপ মুভমেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এগুলো জাহাঙ্গীরনগরের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, একটু কষ্ট হবে কিন্তু পড়তে হবে, কিছু করার নাই। এখানে খুবই এটিপিক্যাল প্রশ্ন আসে, আমাকে এটিপিক্যাল জিনিস তোমাকে বলতেই হবে, তুমি যদি না পড়ে যাও তাহলে কেমন হবে। ঠিক আছে, তাহলে একটু ব্যতিক্রমী প্রশ্ন আসে, আমরা একটু ব্যতিক্রমভাবে পড়তেছি। এটা মেডিকেলের জন্য বলে আর একটু ইজি করে পড়া যায়। ঠিক আছে, আর আমি বললাম আমি যেভাবে ক্লাস নেই তুমি বাংলাদেশের সব জায়গায় বায়োলজি পরীক্ষা দিতে পারবা, আটকাবা না তুমি ইনশাল্লাহ। যেটা জিএসটি হোক, সেটা এগ্রি হোক, ঢাকা ইউনিভার্সিটি হোক, তুমি আমার পড়াশোনার বাইরে তুমি পরীক্ষা তো সামনে দিবাই, দেখবাই। মেডিকেল হোক, দেখো আমি যা পড়াই দিয়েছি, খুব বেশি জিনিস তোমার হলো, কিছু জিনিস তো তোমাকে হলো মানে পরীক্ষা দিতে দিতে বুঝতে হবে, বাট আমি যতটুকু বলছি ওইটুকু নলেজ দিয়ে তুমি বেস্ট নাম্বার ইনশাল্লাহ ক্যারি করতে পারবো। হ্যাঁ, আইপিএল দিয়ে মনে রাখা যায়। হ্যাঁ, আচ্ছা, ফ্লিপ ফ্লপ মুভমেন্টে তিনটা জিনিস হয়। কি হয়? একই স্তরে স্থান পরিবর্তন করতে পারে। কি করতে পারে? একই স্তরে স্থান পরিবর্তন করতে পারে। ঠিক আছে, এরপরে কি হতে পারে? পাশে যাইতে পারে, আরেকটা কি হতে অক্ষ বরাবর করতে পারে। এগুলো একটু দেখে রেখো। এই কুশঝিলির রাসায়নিক উপাদানে চলে আসো। কুশঝিলিতে কি আছে? প্রোটিন থাকে কত পার্সেন্ট? 80%, 60 থেকে 80%। লিপিড থাকে 20 থেকে 40%। আর পলিস্যাকারাইড বা পরীক্ষা আসে কার্বোহাইড্রেট থাকে 4 থেকে 5%। এটা পার্সেন্টেজ অনুসারে। কিন্তু যদি তোমার বলা হয় শুষ্ক ওজন হিসেবে, তখন কিন্তু উল্টা যাবে। এখানে কিন্তু প্রোটিন বেশি, এখানে কে বেশি? প্রোটিন বেশি। প্রোটিন কি বেশি, কিন্তু তোমার যদি বলা হয় শুষ্ক ওজন হিসেবে, শুষ্ক ওজন যখন হয় তখন উল্টা যায়, তখন কিন্তু আবার লিপিড বেশি। কত ভাগ? 75 ভাগ। তাহলে প্রোটিন থাকে পার্সেন্টেজে বেশি, আর লিপিড থাকে শুষ্ক ওজন হিসেবে বেশি। এগুলো যেন ভুল না হয়। ঠিক আছে, এগুলো যেন ভুল না হয়। এখন কয় ধরনের লিপিড থাকে? 5 রকম ফসফোলিপিড আছে। এর মধ্যে সবচেয়ে সরল যেটা তার নাম ফসফাটিডিক অ্যাসিড, অন্য 4টাই জটিল প্রকৃতির। জটিলের মধ্যে সবচেয়ে জটিল যেটা তার নাম লেসিথিন। তার নাম কি? লেসিথিন। এবং এই লেসিথিনই সবচেয়ে বেশি থাকে। ঠিক আছে, এই আর কোনো কোনো ক্ষেত্রে আরএনএ বা পেঁয়াজের কোষে আরএনএ থাকে, এগুলো দেখলে না দেখলে দরকার নেই। এগুলো বাদ দাও, এগুলো রাখবে না, এগুলো টুকটাক রিডিং দেখো। ঠিক আছে, এই ফেগোসাইটোসিস তরল বস্তু তথ্য সংগ্রহ করে, এটা একবার আসছিল। হ্যাঁ, এরা কি করে? তথ্য সংগ্রহ করে বা হলো শনাক্তকারী হিসেবে কাজ করে। এগুলো দেখে রেখে একটু। কোষের বিভিন্ন অবস্থা, এগুলো আমরা আগে যতটুকু বলছি ওগুলো একটু রিডিং দিও। কোষ প্রাচীর, কোষ ঝিল্লির পার্থক্য, এগুলো দেখবা, এটা বেশি ইম্পর্টেন্ট না। সাইটোপ্লাজম, অঙ্গাণুতে চলে আসো। অঙ্গাণুগুলো অল্প অল্প করে পড়বো আমরা, যতটুকু দরকার। আমরা পড়েছিলাম সাইটোপ্লাজমকে 2 ভাগে ভাগ করা যায়, একটা সাইটোপ্লাজমের মাতৃকা, একটা সাইটোপ্লাজমের মাতৃকা। আর সমস্যা নেই, সবই ভালো করবা। একটা সাইটোপ্লাজমের মাতৃকা, আর একটা আসলে কি? অঙ্গাণু। আচ্ছা, মাতৃকা আমাদের কি আছে? আমরা বলছিলাম মাতৃকাটা অর্ধতরল, দানাদার, অর্ধসচল, অনেক কিছু হইতে পারে। এদেরকে বলা হয় হায়ালোপ্লাজম বা সাইটোসল। এদেরকে বলা হয় হায়ালোপ্লাজম বা সাইটোসল। এটা কে আবিষ্কার করেছে? এইচ লার্ডি। এগুলো একটু কঠিন হলেও পড়তে হবে, বারবার পড়তে পড়তে মনে থাকবে। ঠিক আছে, বারবার পড়তে পড়তে মনে থাকবে। ঠিক আছে, এইচ লার্ডি প্রথম কি করছে? এই লার্ডি হলো হায়ালোপ্লাজম বা সাইটোসল আবিষ্কার করছে। লার্ডি হলো হায়ালোপ্লাজম বা সাইটোসল আবিষ্কার করছে। বাইরের দিকে যেটা থাকে তার নাম একটোপ্লাজম, ভেতরের দিকে যেটা থাকে তার নাম এন্ডোপ্লাজম। এগুলো মুখস্থ করার কিছু নেই, দেখবে একটু জাস্ট। এই সাইটোপ্লাজমের ভিতরে একটা কি থাকে? আমাদের কোষ গহ্বরে যে পাতলা আবরণটা থাকে, এটাকে বলা হয় টোনোপ্লাস্ট। ছোটবেলা পড়ছিলাম আমরা এটা, এর 9, 10 ছিল মনে হয়। সাইটোপ্লাজমের ভিতরে কোষ গহ্বরের চারদিকে একটা পাতলা পর্দা থাকে, যার নাম কি? টোনোপ্লাস্ট। যার নাম কি? টোনোপ্লাস্ট। এই সাইটোপ্লাজমের পানির পরিমাণ একটু দেখে রাখবো, 65 থেকে 96%। আর আমরা বলছিলাম সকল কিছু শ্বসনের যা কিছু আছে, শ্বসনের সবকিছু কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়াতে ঘটে। শ্বসনের এ টু জেড সবকিছু কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়াতে ঘটে, এক্সেপ্ট একটা জিনিস, সেটা হলো গ্লাইকোলাইসিস। এই গ্লাইকোলাইসিস শুধুমাত্র কোথায় ঘটে? গ্লাইকোলাইসিস শুধুমাত্র কোথায় ঘটে? আমাদের সাইটোপ্লাজমে ঘটে। তাহলে গ্লাইকোলাইসিস শুধু সাইটোপ্লাজম, আর বাকি সব মাইটোকন্ড্রিয়াতে ঘটে। ঠিক আছে, এগুলো দেখো টুকটাক। অঙ্গাণুতে চলে আসো। অঙ্গাণুগুলো আস্তে আস্তে আমরা পড়বো। 1 নম্বর রাইবোজোম। আমরা বলছি একমাত্র অঙ্গাণু, আদি কোষেও থাকে, প্রকৃত কোষেও থাকে। যেহেতু দুইটাতেই থাকে, তাহলে এটা কি? সর্বজনীন। এই জন্য এটাকে বলা হয় সর্বজনীন অঙ্গাণু। পরীক্ষা এটাই আসে পরীক্ষায়, যে সর্বজনীন অঙ্গাণু কাকে বলা হয়? বা রাইবোজোমকে। কেন? কারণ ভাই এরা আদি কোষ, প্রকৃত কোষ দুইটাতেই থাকে, এটা তো সর্বজনীন অঙ্গাণু হবেই। আচ্ছা, আমরা বলছিলাম রাইবোজোমের ক্ষেত্রে বলছিলাম যে কি বলছিলাম? আমরা বলছিলাম মা এভাবে পাগল, এগুলা দিয়ে বলছিলাম জিল্লিবদ্ধ, মামাই সেরা, এটাতে বলছিলাম কি? জিল্লিবিহীন। এই সেরার র যে ছিল, রতে রাইবোজোম ছিল। তাহলে রাইবোজোমটা কি? জিল্লিবিহীন। জিল্লিবিহীন মানে কি? কোনো আবরণী নাই। কোনো আবরণী কি নাই। তাহলে এটা মুখস্থ করার দরকার আছে। জাহাঙ্গীরনগর ডি ইউনিট আসছে, আমরা মুখস্থ করতে ওইখান থেকে আসছি আমরা, যে এটা কোনো অঙ্গাণু নাই। এটা অনেক সময় মুক্তার মালার মতো হয়। মালা মানে কি? মালার মতো অনেকগুলো থাকে, অনেকগুলো থাকে মানে কি? অনেকগুলো রাইবোজোম। তাহলে নাম কি হবে? পলিরাইবোজোম বা পলিসোম। এই ইকোলাই কোষে এদের সংখ্যা থাকে 20,000 এবং শুষ্ক ওজনে থাকে 22%। এটা লাস্ট ইয়ার আসছে। ঠিক আছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, দুই জায়গায় যেহেতু থাকে, এই জন্য বলা হয় সর্বজনীন অঙ্গাণু। শেষ। আবিষ্কার কে করছে? যতটুকু বলবো অতটুকু শিখবা। আবিষ্কার প্রথম আলবার্ট ক্লড। ক্লড যেটা বলছিল এটার নাম মাইক্রোসোম।
ক্লড মাঝখানে কোনো লাইন মুখস্থ করার কথা নাই। ক্লড যেটা বলছিল সেটার নাম রাখছিল মাইক্রোসোম। ক্লড যেটা করছিল সেটার নাম রাখছিল মাইক্রোসোম। আর জর্জ প্যালেট যেটা করছে এটার নামকরণ করছে কে গেল, জর্জ প্যালেট যেটা করছে এটা আবিষ্কারও নামকরণ করছে। আবিষ্কারও কি নামকরণ করছে, জাস্ট এতটুকু মনে রাখলে হবে। ক্লড যেটা করছে সেটা আবিষ্কারও নামকরণ, ঠিক আছে। আগের বইয়ে বলছিল রবার্টস নামকরণ করছে, যাই হোক এখন বইয়ে একই প্যালেটের কথা বলে দিচ্ছে। তাহলে আলবার্ট ক্লড যেটা করছে মাইক্রোসোম, জর্জ প্যালেট করছে আবিষ্কারও নামকরণ, ঠিক আছে। এই এতটুকু মনে রাখলে চলবে। আর এনে সমৃদ্ধ লাগবে না। আচ্ছা আচ্ছা, আমরা কি বলছিলাম যে রাইবোজোম যদি অনেকগুলা মুক্তার মালার মতো হয়, মুক্তার মালার মতো একটার উপর আরেকটা বসতে 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 মালা যখন মেয়েরা পরে মুক্তার মালা এরকম অনেকগুলা মুক্তার মালা হলে তো কোটিপতি হয়ে যেতাম, একটা মুক্তার মালা যদি থাকতো। যাই হোক, এই মুক্তার মালার মতো যখন পরে তখন অনেকগুলো থাকে মানে পলি। এই যে পলি রাইবোজোমের কথা বলছি, এটা কার উপরে বসে ভাই? এটা বসে হলো এমআরএন এর উপর। এটা পরীক্ষিত আসে কোনটার উপরে বসে? এমআরএন এর উপর সারিবদ্ধভাবে আস্তে আস্তে বসতে থাকে, এই জন্য এটা বলা হয় পলি রাইবোজোম বা পলিসোম। পলি রাইবোজোম বা কি পলিসোম, ঠিক আছে। এই এখন প্রকারভেদ আসো, আমরা বলছি রাইবোজোম কি দুই ধরনের, একটা 70S একটা 80S। আমরা বলছি 70S কার থাকে? আদি কোষে থাকে। 80S কার থাকে? প্রকৃত কোষে থাকে। একটু আগে পরে আসছি। 70S কে দুই ভাগে ভাগ করা যায়, আমরা বলছিলাম 30 আর বলছিলাম 50, আর এটা বলছি 60 আর 40। পরীক্ষায় তোমরা কি করো? যোগ করে দাও, যোগ করে দিয়ে তখন এটা দেখাও যে কি হয়েছে। যোগ করে কেমনে? যে 30 আর 50 যোগ করলে হয়, তোমরা করো 30 আর 50 যোগ করলে হয় 80। এটা করলে তো হবে না রে ভাই, এটা সাব টাইপ। তাহলে 60 আর 40 মিলে হলো 80। এগুলো ভুল করো না, হ্যাঁ। এই ক্লিয়ার? আচ্ছা, এছাড়া 77S নামে একটা রাইবোজোম আছে যেটা ছত্রাকে মাঝে মাঝে পাওয়া যায়। স্তন্যপায়ী প্রাণী মাইটোকন্ড্রিয়াতে মাঝে মাঝে 55S নামেও পাওয়া যেতে পারে। এই এসটা কি? এসটা হলো বেদবার্গ একক। বিজ্ঞানী বেদবার্গ আবিষ্কার করছে, এই জন্য বলা হয় বেদবার্গ একক। শেষ, এগুলো লাগবে না। রাসায়নিক গঠনে চলে আসো। এই যে জায়গাটা, এটা জাহাঙ্গীরনগর প্রশ্ন আসছে। এই যে দেখো, আমি এটা বললাম যে জাহাঙ্গীরনগর কইতে প্রশ্ন আসছে, তোমাকে এটা জানতে হবে। জাহাঙ্গীরনগর কি প্রশ্ন আসছে তুমি জানো? আসছে যে 70S কি কি রাইবোজোম থাকে? 23S 16S 5S, এটা জাহাঙ্গীরনগরের প্রশ্ন। তুমি ভাবতেছো যে তুমি এমনি যাবা, মানে বুকটা ফুলায় চলে যাবা যে আমি তো সব পারি। জাহাঙ্গীরনগর প্রশ্ন কও বুঝবা না, তুমি দুর্বাই পারবা না যে প্রশ্ন কি হয়েছে। বললাম তো ফাপড় তো মানে অনেকেই তো ফাপড় পাই যে তুমি জাহাঙ্গীরনগর প্রশ্ন দিয়ে আর বলে দিবা যে পরীক্ষাটা দিয়ে। ভালো নলেজেবল পার্সন ছাড়া ওই নাকি টিকবে না, সম্ভবই না। ওটা বায়োলজি অন্য লেভেলের বায়োলজি, ওটা অন্য স্টাইলের বায়োলজি, ঠিক আছে। সো এই জন্য জানা পড়তে হবে, কারণ এই জিনিস আমি জানি, এই জিনিস যারা নর্মালি পড়াশোনা করছে তারা জীবনে এটা পড়বে না। এটা মানে 28 18 5.85S এটা পড়ছে, এরকম স্টুডেন্টের সংখ্যা অনেক কম। আর পড়লে মনে রাখছে এটা স্টুডেন্টের সংখ্যা আরো কম, ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে আমরা যেভাবে বলে দিচ্ছি, যে যে জায়গায় এফোর্ট দিচ্ছি, জায়গা দিচ্ছি, মোটামুটি শিওর থাকো যে ইনশাল্লাহ এখান থেকে ম্যাক্সিমাম কমন পাবো। তারপরে দু একটা জিনিস হয়তো মিস হবে, প্রতিবারিত হয়। আর 80তে তো 80 পাওয়া লাগে না, ঠিক আছে। ফার্স্ট হইতে গেলে এবার যে আমার স্টুডেন্টরা তিনটা ফার্স্ট হয়েছে আর কত করে পাইছে? একজন মানে 67 পাইছে, একজন মানে 65 পাইছে, আরেকজন কত পাইছে 69 পাইছে, এরকম। মানে কেউই 70 বেশি পায় নাই। নেগেটিভ মার্কিং মাত্র 0.20, 5 টাকাটা গেলে 1 টাকাটা যায়। তো 10 টাকাটা গেলে মাত্র কটা গেলে 2 কাটা গেছে। তো তুমি যদি 80টার মধ্যে 80টাই দাগাও, কথার কথা 80টার মধ্যে 80টাই দাগাও, তোমার 10টা যদি ভুল হয়, 10টার জন্য তুমি আরো -2 হবো, মানে 10 + 2, তাহলে তুমি হলো 12 কাটা যাবে। তাহলে 80 থেকে 12 বাদ দিলে 68 পেতেছো। 68 পেলে তুমি শিওর থাকবে 1 থেকে 3-এর মধ্যে, বা হলো 1 থেকে সর্বোচ্চ 10-এর মধ্যে থাকবে। 1 থেকে 10-এর মধ্যে থাকবে তুমি। ভাগ্য ভালো হলে 1 ফার্স্ট হয়ে যেতে পারো, ঠিক আছে। তুমি জিজ্ঞেস করো তোমাদের যারা মানে কি বলে এই গতবার যে ফার্স্ট হয়েছে, হৃদয় যে ছেলেটা আছে, বলো ও আমার খালি ক্লাস করে গেছে, ভাই আমি কিচ্ছু করি নাই। আপনার কথা সব লিখছি, লেখা ক্লাস করছি, ওটা রিভিশন দিছি, তারপরে গেছি, যা ফার্স্ট হয়ে গেছে, ঠিক আছে। যা কি হয়েছে ফার্স্ট হয়েছে। তাহলে যেটা বলতেছিলাম, তাহলে কি বলছি, 70S থাকে 52 প্রকারের প্রোটিন, আর 80S থাকে 80 প্রকার প্রোটিন। তাহলে 80-র সাথে 80 মিলছে, এটা পড়লাম, ওকে, ভালো কথা। 70S একটু কম থাকবে, তাহলে 3টা RNA থাকে, আর এখানে 4টা RNA থাকে। এখন মনে রাখতে হবে 80S এ সব 8 আছে, দেখো 80S এ N8 আছে, N8 আছে, তাহলে ভাই N-এও সব 8 আছে, দেখো 8 8 8, খালি একটা 8 নেই, ওটা দরকার নেই। তাহলে তুই কি বলছি, 80S এ কতগুলো সাবটাইপ RNA থাকে, কতগুলা সাবটাইপ RNA থাকে, কেমন মনে রাখবা ভাই? 80S এ সব 8 থাকে, তাহলে 80S 8 8 8 4টা 80, শেষ। সবগুলা হলো 4 4 4 8 8 থাকে, শেষ। তাহলে বাকি যেটা আছে ওটা তো ধরার মুখস্থ করার কিছু নাই, ওটাতে কত আছে? 70S কি থাকে? 3টা থাকে, 3টার মধ্যে 23 আর 16 আর 5, 23 আর 16 আর 5 থাকে। এটা মোটামুটি মানে বাকি যা থাকে আর কি, এরকম 8টা যদি বাদ দাও তুমি অটোমেটিক ওটা পারবা। এই একটা ভালো মতো মনে রাখো তাহলেই হবে। এই
রাইবোজোমকে কি বলা হয়? ছোটবেলাতে পড়ছো, এটাকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। এইটাই বারবার আসে, প্রোটিন ফ্যাক্টরি, প্রোটিন ফ্যাক্টরি, প্রোটিন ফ্যাক্টরি, প্রোটিন ফ্যাক্টরি, প্রোটিন ফ্যাক্টরি, প্রোটিন ফ্যাক্টরি, শেষ। আর অন্য কোনো প্রশ্ন নাই। রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। আচ্ছা, রাইবোজোমে আরো কিছু প্রশ্ন আছে, একটু বলে দেই। রাইবোজোমের ক্ষেত্রে আসে রাইবোজোমের গড় ব্যাস। রাইবোজোমের গড় ব্যাস 90 থেকে 160 অ্যাংস্ট্রম। আর যদি বলে সর্বাধিক ব্যাস, উল্টা বললাম, গড় ব্যাস মানে 150 অ্যাংস্ট্রম, সরি একটু ভুলে গেছে। আর সর্বাধিক ব্যাস হলো 90 থেকে 160। সর্বাধিক ব্যাস হলো এটা, গড় ব্যাস হলো 150। হ্যাঁ, লিখে রেখো আর কি। তারপরে এটা দেখে নিও, এরকম এটাই হওয়ার কথা, বা একটু উল্টা যেতে পারে আর কি। মানে সর্বাধিক ব্যাস 90, হ্যাঁ ঠিক আছে, 90 থেকে 160, আর গড় ব্যাস হলো 150। গলগি বডিতে চলে আসো, গলগি বডিতে চলে আসো। 68 গেছে, আর 68 পরীক্ষা দিলেই পাওয়া যায় 60+। ফার্মেসি পেতে গেলে 60+ নাম্বার লাগবে, মোর দেন 60 লাগবে। যারা ফার্মেসি পেতে চাও, ফার্মেসি পেতে গেলে 60+ নাম্বার চিন্তা করতে হবে। আমারই কিছু না, 60+ চিন্তা করতে হবে ফার্মেসি পেতে গেলে। প্রশ্ন কমন পড়বে, আনকমনের কিছু নেই। তারপরে যে এর চেয়ে সহজ প্রশ্ন, আমি যেগুলো পরীক্ষা নিই তার চেয়ে সহজ প্রশ্ন হবে। আচ্ছা দেখো, এটা কে আবিষ্কার করছে? ক্যামেলো গলগি। কোথায়? পেঁচা আর বিড়ালের স্নায়ু কোষে, পেঁচা আর বিড়ালের স্নায়ু কোষে। ঠিক আছে, এটা কই থেকে তৈরি হয়? মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলগি বডি তৈরি হয়। এই গলগি বডির কিছু নাম আছে, নামগুলো ইম্পর্টেন্ট। এন্ড গলগি বডির নাম যে গলগি বডি, গলগি সেক্স, গলগি ক্ষেত্র, গলগি বডি। তো এই নামে যদি গলগি থাকে তাহলে তো কোনো সমস্যা নাই। ঝামেলা বাদে এর বাইরে যেটা আছে, বাইরে কি কি আছে? বাইরে আছে ডিকটায়োসোম, ইডিওসোম, লাইপোকন্ড্রিয়া। এই তিনটা নামে মিল নাই, এই জন্য এই তিনটা ইম্পর্টেন্ট। এই তিনটা পড়বো ভালো মতো। হ্যাঁ, এর কি বলা হয়? এর বলা হয় কোষের ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশ যেমন বাচ্চা ফেলায়, ও বাচ্চা ফেলায়। ঠিক আছে, কেন্দ্রীয় অংশ থেকে পরিধির দিকে যে যাবে ওটা নিয়ে যায়, ও যে আসেন, এই তুমি আসতে পারবা, তুমি আসতে পারবা, তুমি বাদ। তো এটা কে করে? গলগি বডি করে। তো এই জন্য বলা হয় কোষের ট্রাফিক পুলিশ। এইখানে তিনটা জিনিস থাকে, কি দিয়ে মনে রাখবো? এখানে তিনটা জিনিস থাকে, একটা হলো সিস্টার্নি, একটা ভেকিউল, আর একটা ভেসিকল। এই যে একটা ভেসিকল, সিস্টার্নি, আর একটা ভেকিউল, আর একটা হলো ভেকিউল। তাহলে তিনটা জিনিস থাকে। হ্যাঁ, পরীক্ষা আসে কি কি থাকে? ভেসিকল, ভেকিউল আর কি সিস্টার্না, এই তিনটা জিনিস থাকে। নামটা মনে রাখবে খালি, তাহলেই হবে। এই গঠনে কি আছে? তিনটা জিনিস গঠনে কি আছে? এই যে ভেকিউল থাকে, ঠিক আছে, ভেকিউল থাকে, ভেসিকল থাকে, আর একটা সিস্টার্নি থাকে। ভেকিউল, সিস্টার্নি থাকে। তাহলে এর গঠনে কি কি আছে? এটা পরীক্ষা আসে। তো গঠনগত ভাবে এরা গলগি বডি তিন প্রকার: সিস্টার্নি, ভেকিউল, ভেসিকল। সিস্টার্নি, ভেকিউল, ভেসিকল। আমার সাথে বলো, সিস্টার্নি, ভেকিউল, ভেসিকল। ভেসিকলটা হলো ছোট ছোট থাকে, ক্ষুদ্র ক্ষুদ্র থাকলে তার নাম হলো ভেসিকল। বড় যদি থাকে তার নাম হলো কি? ভেকিউল। তাহলে ভেকিউল হলো বড়টা, ভেসিকল হলো ছোটটা। যদি আরেকটু বড় হয়, এরকম বড় হয়, এটার নাম ভেকিউল। তাই একটু বড় হলে ভেকিউল, ছোট হলে ভেসিকল। আর লম্বা লম্বা থাকলে এটার নাম সিস্টার্নি। তাহলে সিস্টার্নি, ভেকিউল, ভেসিকল। কেন এটা দরকার? কারণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গঠনগতভাবে তিন প্রকার। ওইখানে কি থাকে? ওইখানে কোনো ভেকিউল থাকে না, ওইখানে কি থাকে? টিবিউল থাকে। এটাই ডিফারেন্স, পরীক্ষা এটাই আসে। তাহলে গলগি বডিতে কি কি থাকে? সিস্টার্নি, ভেসিকল, ভেকিউল। আমার সাথে বলো, সিস্টার্নি 1 নাম্বার, 2 নাম্বার ভেসিকল, 3 নাম্বার ভেকিউল। সিস্টার্নি, ভেসিকল, ভেকিউল, সিস্টার্নি, ভেকিউল, ভেসিকল, বা যেমনি বলো আর কি, তিনটা থাকে। ঠিক আছে, গঠনগত দিক থেকে এটা 3 রকম। ওকে, এটাকে বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। পরে গেছে, পরে পৃষ্ঠা আছে, এনে নতুন করে না বলি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, প্রকারভেদ। এই যে দেখো, প্রকারভেদ কয় প্রকার? 3 প্রকার। তানভীর বললো, সিস্টার্নি, ভেসিকল, ভেকিউল। ভেকিউল মানে বড় গহ্বর, পরীক্ষা আসে। ভেসিকল মানে ছোট গহ্বর। ভেসিকল মানে কি? ছোট গহ্বর। গলগি বডিতে কি থাকে? 60 ভাগ প্রোটিন থাকে, 40 ভাগ ফসফোলিপিড থাকে। এটা দেখে রাখবা। গলগি বডির কাজ বলো যদি, তানভীর ভাই আমি একটা কাজ পড়তে চাই ভালো মতো, একজনের কাজ পড়তে চাই ভালো মতো, ভাই এই যে আমি তোমার বললাম যে ভাই, আবারও বলতেছি বোন, ভাই, এটাই পড়বা। কি বলছি? যে একজনের কাজ পড়তে যাই ভাই, একটা অঙ্গানোর কাজ পড়তে যাই, একটা অঙ্গানোর কাজ পড়তে যাই, তানভীর ভাই কোনটা পড়বো? গলগি বডির কাজটা পড়বা দয়া কইরা। মেডিকেলের জন্য গলগি বডির কাজ, ডেন্টালের জন্য গলগি বডির কাজ, ভাই জাহাঙ্গীরনগরের জন্য গলগি বডির কাজ, সবার জন্য গলগি বডির কাজ। একটা কাজ জাহাঙ্গীরনগর যারা দিবা তার ভাই এর মধ্যে কোনো পয়েন্টের কিছু নাই ভাই, এর সবগুলো পয়েন্টই লাগবে আমার, সবগুলো পয়েন্টই লাগবে। আসবে এখান থেকে প্রশ্ন, আবারও বলতেছি আসবে এখান থেকে প্রশ্ন।
এখন এরপর যদি তুমি না পড়ো তাহলে তোমার দায়ী, আমার কিছু বলার নেই। তাহলে 1 নাম্বার কাজ কি? লাইসোসোম আর ভিটামিন তৈরি করা। ঠিক আছে, লাইসোসোম আর কি? ভিটামিন তৈরি করা। সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ কোষ বিভাজনকালে কোষ প্লেট তৈরি করা। পরীক্ষা আসে এটা, কোষ প্লেট মেডিকেল আসছে 24-25-এ, কোষ প্লেট তৈরি করা। কোষ বিভাজনকালে কোষ প্লেট তৈরি করা, একে বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। একে কি বলা হয়? একে বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। একে কি বলা হয়? একে বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। এরা শুক্রাণুর কি তৈরি করে? অ্যাক্রোজোম তৈরি করে। এরা প্রোটিন আর ভিটামিন সি সঞ্চয় করে, এরা লিপিড সংশ্লেষ করে, ওরা সব করে। ঠিক আছে, এরা কিছু এনজাইম আর হলো কি প্রাণরস নিঃসরণ করে। এটা লাস্ট ইয়ারে আসছে যে কে এনজাইম নিঃসরণ করে বা এনজাইম নির্গমন করে। তাহলে প্রশ্ন কোনটা আসবে আমরা জানি না। এটা এবার ইম্পর্টেন্ট বললাম, পরের বার এটা আসছে। এটা ইম্পর্টেন্ট বললাম, পরের বার এটা আসছে। তো এই জন্য দয়া করে কষ্ট করে গলগি বডির কাজটা, দয়া করে প্লিজ গলগি বডির কাজটা সবার আগে 1 নাম্বার দিয়ে গলগি বডির কাজটা, 1 নাম্বার দিয়ে গলগি বডির কাজটা করবা। কি বলছি? 1 নাম্বার দিয়ে, মানে এর স্যার কিছু বলার নাই তো। যে অঙ্গাণু আছে ভাই হাজার হাজার লক্ষ লক্ষ, তানভীর ভাই বলছি একটা অঙ্গাণু সবার আগে পড়তে, এটা 1 নাম্বার। এরপরে যদি কোনো অঙ্গাণু পড়তে বলি তাহলে 2 নাম্বার হবে। বুঝতে পারছি? এরপরে না বুঝলে কিছু করার নাই। লাইসোসোমে চলে আসো। লাইসোসোম কি? এটাই আসছিল যে হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কে কাজ করে। এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কে কাজ করে। ভাই হাইড্রোলাইটিক এনজাইমের আধার একজনই, লাইসোসোম কে আবিষ্কার করছে? ক্রিশ্চিয়ান দদোবে 1955 সালে এটা আবিষ্কার করছে। ক্রিশ্চিয়ান দদোবে, এই যে 1955 সালে এটা আবিষ্কার করছে। ছোটবেলা পড়ছি বেটা, এখনো মনে আছে। এটা তুমি আমার মনে হয়, এটা তুমি আমি 2012 সালে পড়ছি। ক্রিশ্চিয়ান দদোবে এটা আবিষ্কার করছে। সত্যি একদম বিশ্বাস করো, আমি 12 সালেরটাই মনে আছে, মানে 12 সালের মেমোরিটা আমার এখন আছে। ক্রিশ্চিয়ান দদোবে 1955 সালে আবিষ্কার করছে। এটা কিন্তু আমি এখনো দেখি বলছিলাম তোমাদের। ঠিক আছে, এটা তোমার পড়তে আসবে। ঠিক আছে, পড়তে আস্তে আস্তে আসবে আর কি। ক্রিশ্চিয়ান দদোবে এটা আবিষ্কার করছে। হ্যাঁ, এই খুব ডিস্টার্ব করতেছে আজকে এটা ফাউলটা। আচ্ছা, তারপর আসলে কি আছে? উৎপত্তি কই থেকে আসে? এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপত্তি হয়, গলগি বডি থেকে প্যাকেজকৃত হয়। এই জিনিসটা মনে রাখবা। তাহলে প্যাকেজকৃত হয় গলগি বডি থেকে, উৎপন্ন হয় হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। এটা সব প্রাণী কোষে থাকে, কিন্তু আরবিসিতে লাইসোসোম থাকে না। সম্প্রতি উদ্ভিদ কোষেও পাওয়া গেছে যেগুলোকে বলা হয় স্পেরোসোম। এদেরকে কেউ অলিওসোমও বলা হয়ে থাকে। ঠিক আছে, এইটুকু মনে রেখে দিলেই হবে, আর কিছু লাগবে না। এখন এইখানে কিছু জিনিসের স্টেবিলাইজার আছে, কিছু আছে ল্যাবিলাইজার। স্টেবিলাইজার নামেই বোঝা যাচ্ছে কি করে, কতক বস্তু লাইসোসোমের ঝিল্লিতে স্থিতিদান করে, মানে এরা থাকা মানে এই লাইসোসোমটা স্থিতি থাকে, মানে স্থির থাকে। ঠিক আছে, লাইসোসোম থেকে এনজাইমগুলো বের হয়ে আসতে পারে না, তখন কোনো কিছু দুষ্টামি করে না। মানে তুমি কি করতেছো না, অস্থির হইছো না, তাহলে তোমার নাম কি হবে? স্টেবল। ঠিক আছে, যেমন কোলেস্টেরল আর কর্টিজল। আচ্ছা, কিছু আছে যে ও থাকা মানেই ডিস্টার্ব, তোমার বন্ধু আইছে মানে তোমার পড়ালেখা নাই, এরকম ব্যাপারটা। তাহলে ও হলো তোমার জন্য খারাপ, মানে লেভেলাইজার, নষ্ট করে দিতেছে। যেমন প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন। এই জীবনে যত হরমোনের ঝামেলা, মেয়ের যত প্রেম প্রীতি, তোমার ফিলিংস, এই সব স্ট্রোজেন প্রোজেস্টেরনের কারণে হইতেছে বা টেস্টোস্টেরনের কারণে হইতেছে। তো এইগুলো হলো তোমার জীবনের ধ্বংসের কারণ। এই জন্য এগুলো এরা হলো কি লেভেলাইজার বা অটোলাইসিস করে। ছেলেদের জন্য টেস্টোস্টেরন, মেয়েদের জন্য প্রোজেস্টেরন, শেষ। এরা সব কি করে? লেভেলাইজার করে, শেষ। ওকে, আচ্ছা, কিছু এনজাইমের জিনিস আছে যে ডিএনএস, আরএনএস, এরা কই থাকে? এরা হলো এই জায়গায় থাকে। হ্যাঁ, এই এদের কাজ কি? এদের একটা কাজ বলে এরা ফেগোসাইটোসিস করে। ফেগোসাইটোসিস করে তো করে এমন ভাবে করে যে নিজে খায় ফেলে দেয়। তো নিজে যখন খায় ফেলে দেয়, ওটাকে কি বলবো? অটো মানে নিজের, অটো মানে কি নিজের। তো এই জন্য এটাকে বলা হয় হলো অটোলাইসিস বা স্বগ্রাস বা অটোফেগি। পুরোটা খায় ফেলে অটোলাইসিস। যেহেতু নিজে খায় ফেলে, এই জন্য এটাকে বলা হয় আত্মঘাতী সিলিকা, আত্মঘাতী স্কোয়াড, বা যেহেতু সুসাইড করছে সুসাইডাল ব্যাগ বা সুসাইডাল স্কোয়াড। এটা মাস্ট, এই একটা মনে রাখবে, একটাই পরীক্ষা আসে। নিজে যেহেতু খায় ফেলছে, এটাকে বলা হয় অন্তঃকোষীয় পরিপাক। তাহলে এক কথা হলো ফেগোসাইটোসিস করতেছে, পরিপাক করতেছে, নিজে খায় ফেলতেছে, আত্মঘাতী সিলিকা, সুসাইড করতেছে, এগুলো বলা স্বগ্রাস বা অটোফেগি, শেষ। ঠিক আছে, বুঝতে পারছি? শুক্রাণু থেকে একটা এনজাইম আছে, নাম কি? হায়ালুরোনিডেস। নামটা দেখতো, না দেখলে দরকার নেই। এন্ডোপ্লাজমিক রেটিকুলামে চলে আসো। কে আবিষ্কার করছে? পোর্টার সর্বপ্রথম তার সহযোগীদের নিয়ে এটা কাজ করছে 1945 সালের দিকে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এর প্রকারভেদ, প্রকার যদি বলে আর 2 প্রকার, মসৃণ আর অমসৃণ। অমসৃণ মানে কি? দেখো গায়ে যদি এরকম দানা থাকে, ওটাকে বলে অমসৃণ। এই দানাটা কে? রাইবোজোম। তাহলে অমসৃণ যেহেতু এরকম দানা থাকে, তার মানে এটা অমসৃণ। অমসৃণ যেহেতু রাইবোজোম থাকে, তার মানে এটার কাজ কি? প্রোটিন তৈরি করা। দেখো কত সহজ। তাহলে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি? প্রোটিন তৈরি করা। বুঝতে করার দরকার আছে? কেন ভাই? এটা তো রাইবোজোম থাকে, এটাতে রাইবোজোম নাই, এই জন্য এটা মসৃণ। খাবার আর বাকি আছে কয়টা? 2টা, কার্বোহাইড্রেট আর লিপিড। তাহলে বাকি 2টা তৈরি করে হলো মসৃণ। দেখো কাজ পড়াই ফেলছি সুন্দর করে, বুঝে পড়বো আমরা। হ্যাঁ, তাহলে রেটিকুলামে দেয় রাইবোজোম থাকলে দানাদার, মানে অমসৃণ, আর না থাকলে তার মসৃণ। ভৌত গঠন কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়, সিস্টার্নি, ভেসিকল, টিবিউল। তাহলে দেখো এখানে কি দিয়ে মনে রাখবো? ছোটবেলা খাইছো তোমরা কি? সিবিট। সিবিট দিয়ে মনে রাখবো। সি দিয়ে সিস্টার্নি, ব দিয়ে ভেসিকল, ট দিয়ে টিবিউল। তাহলে এর ডিফারেন্সটা কি?
ওইখানে কে ছিল ভাই? ভ্যাকিউল ছিল। ওইখানে কে ছিল? ভ্যাকিউল ছিল। ভ্যাকিউল কার কাছে আছে? রাইবোজোমের কাছে, গলগি বডির কাছে আছে। আমার বলিস, আমার কয়ে বলিস, ঠিক আছে? ভ্যাকিউলে কি থাকে? গলগি বডি থাকে। ভ্যাকিউলে কি থাকে? গলগি বডি। ওই আবেদন আমার বলিস, ভ্যাকিউলে কি থাকে? গলগি বডি থাকে। হ্যাঁ, এই এখন সিস্টানি কি থাকে? সিস্টানি একটু আগে দেখে আসি, একটু চ্যাপ্টা চ্যাপ্টা থাকে। ভ্যাকিউল আর বেসিকল কি বলছি, এগুলো হলো একটু ছোট গোলের মতো থাকে বা বর্তলাকার ফুসকার মতো থাকে। এটা একবার মেডিকেল আসছিল, বর্তমানে ফুসকার মতো। টিবিল তো টিবিলের মতো অশাখান্বিত থাকে বা শাখান্বিত থাকতে পারে। এই ঠিক আছে। এখন সিস্টানির চিত্রটা খেয়াল করো, পরিবেশটা চিত্র আছে দেখো। এই যে সিস্টানির গায়ে দেখো, এই যে ফোটা 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 আছে, তার মানে কি রাইবোজোম আছে। এইটা কি দেখতে কিরকম? আমরা বলি ফুসকা, তোমরা ফুসকা খাও, ফুসকার মতো, ফুচকার মতো আর কি। আর টিবিল তো টিবিলি, শাখান্বিত বা শাখা। তাহলে দেখো এটার মধ্যে শুধু ফোটা ফোটা আছে, তার মানে এইখানে রাইবোজোম আছে। বাট এটাতে রাইবোজোম নাই, এটাতে রাইবোজোম নাই। বলতে পারো ফোটা তো ভিতরে আছে ভাই, ফোটা ভিতরে না, বাইরে ফোটা আছে কিনা। তাহলে এই বাকি দুটো রাইবোজোম কি নাই। তাহলে এটা কি মুখস্থ করা দরকার আছে যে টিবিউলের গায়ে কোনো রাইবোজোম থাকে না? এটা আমরা এমনিই পারি, ঠিক আছে? এটা আমরা এমনিই পারি, ঠিক আছে? পরে আসো। এই তারপর রাসায়নিক গঠন। রাসায়নিক গঠনের ক্ষেত্রে এগুলো এত বেশি ইম্পর্টেন্ট না, একটু দেখলে দেখো আর কি। 15 ধরনের এনজাইম থাকে বা প্রোটিন থাকে, এত বেশি ইম্পর্টেন্ট না। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাছে সেকেন্ড যে কাজটা পড়বা, যে ভাই দ্বিতীয় কোনো কাজ মুখস্থ করতে যাই, তানভীর ভাই প্রথম কি বলছে? গলগি বডির কাজ। সেকেন্ড কোনো কাজ মুখস্থ করতে চাও তাহলে হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ মুখস্থ করবা। সেকেন্ড কোনো কাজ মুখস্থ করতে যাবা তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কি বলছি? 1 নাম্বার কারে বলছি গলগি বডি, 2 নাম্বার কারে বলছি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাই ভাই বাকিগুলো ইম্পর্টেন্ট না? বাকিগুলো ইম্পর্টেন্ট। বাকিগুলো কিছু জিনিস এমনিই পারি। যেমন মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয়, এটা তোমার তুমি আমি না পড়ালেও তুমি পারবা। গলগি বডি আর কি লাইসোসোম যে আত্মঘাতী থলিকা বলা হয়, এটা পোলাপান এমনিই পারে। কিন্তু এইখান থেকে একটা প্রশ্ন আসলে পোলাপান পারে না। এই জন্য এই দুটারে বেশি মানে বেশি গুরুত্ব দিলাম, যে এই দুটা ভালো মতো পড়বাই এবং এই দুটা আসেও পরীক্ষায়, ঠিক আছে? এই দুটা কি পরীক্ষা আসেও। তাহলে আমরা অলরেডি বলে ফেলছি একটা অমসৃণের মধ্যে গায়ে গায়ে কি থাকে? ছোট 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 দানাদার কি থাকে বলো? দানাদার কি থাকে? রাইবোজোম থাকে। তাহলে অমসৃণের কাজ কি? তানভীর বলছে প্রোটিন। মসৃণ কি আছে? বাকি দুইটা আছে। তাহলে লিপিড আর কি আছে? কার্বোহাইড্রেট। মানে কার্বোহাইড্রেট মানে কি? গ্লাইকোজেন। এটা কি করে? মেইন কাঠামো হিসেবে কাজ করে। এটা আমার সময় বোর্ড পরীক্ষা আসছিল, এই 1 নাম্বার পয়েন্টটা, যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা হলো কি প্রোটোপ্লাজমের কাঠামো হিসেবে কাজ করে, ঠিক আছে? কাঠামো হিসেবে কাজ করে। আচ্ছা, এই দুইটা কাজ হলো। অমসৃণের কাজ হলো মেইনলি কি করা? প্রোটিন তৈরি করা। মসৃণের মেইনলি কাজ হলো লিপিড তৈরি করা। তাহলে দুইজনের মাঝখানে কি একটা অন্তঃবাহক হিসেবে কাজ করে। লিপিড আর প্রোটিনের কি করে? একটা বাহক হিসেবে কাজ করে। আর বাকিগুলো রিডিং দিবা, শেষ। এগুলো দেখবা। মাইটোকন্ড্রিয়া চলে আসো। এই যেটা বললাম, মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বা শক্তিকর বলা হয়। এটা ছোটবেলাতে পড়ছে। এটা যে পারে না তার পড়ালেখা করার দরকার নেই। তুমি ইন্টারমিডিয়েট পড়ার যোগ্যই না তুমি যদি এটা না জানো যে মাইটোকন্ড্রিয়া কি শক্তিকর বলা হয়। আমি বিশ্বাস করো, আমি বললাম তো, তুমি তোমার যদি অবস্থা এরকম হয় যে মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয়, তুমি এটা জানো না, মানে এই পর্যন্ত এসে তুমি জানো না এটা, বিশ্বাস করো তোমার ইন্টারমিডিয়েট পড়ার যোগ্যতা এখন অর্জন হয়ে আসার নেই। তুমি কষ্ট পাও না, এটাই বাস্তবতা। তাহলে নিজের অবস্থা যদি ওইখানে থাকে তাহলে পরিশ্রমটা ওইভাবে করো। তুমি যদি এটা এখনো না জানো যে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিকর বলা হয়, এটা ক্লাস 6-7 বলা মনে জানে। তুমি যদি এটা এখনো না জানো, কষ্ট পাও তুমি যাই পাও, তুমি বুঝবা যে তোমার নলেজ নাই বললেই চলে, ঠিক আছে? এই এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে সব ঘটে, সব ঘটে মানে সব ঘটে। শ্বসনের যত কিছু আছে সব ঘটে, মুখস্থ করার কিছু না, শ্বসনের সব কিছু ঘটে। তাহলে এই জন্য মাইটোকন্ড্রিয়া কি ঘটে? ক্রাফট চক্র ঘটে। কি ঘটে? ফ্যাটি অ্যাসিড চক্র ঘটে। কি ঘটে? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ঘটে। আর কি ঘটে? আরেকটা জিনিস লিখে রাখবা, সেটা হলো কি ভাই? অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এটা পরীক্ষায় পড়লে আমার পারে না। অক্সিডেটিভ ফসফোরাইলেশন, ফসফো, মানে বাকিগুলো মনে থাকে, এটা একটু মনে থাকে না, এই জন্য লিখে দিলাম অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এটা আমার এসএসসি পরীক্ষা আসছিল, ভুল করছিলাম। এইচএসসি পরীক্ষা আসছিল, ঠিক করছি। একই প্রশ্ন আমার 2বার আসছে, 2টা বোর্ড পরীক্ষা, এসএসসি রয়েছে, এইচএসসি রয়েছে। এসএসসি ভুল করছিলাম, ইন্টারমিডিয়েট ঠিক করছি, ঠিক আছে? আচ্ছা, আবিষ্কারের নামকরণে চলে আসো। আবিষ্কারের নামকরণে চলে আসো। আবিষ্কারের মধ্যে কি আছে? প্রথমে আছে কলিকার। কলিকার কি করছে? কলিকার হলো সর্বপ্রথম এটার উপস্থিতি লক্ষ্য করছে, ঠিক আছে? ও প্রথম কি করছে? উপস্থিতি লক্ষ্য করছে। অল্টম্যান আসো। অল্টম্যান, অল্টম্যান কি করছে? এটার নামকরণ করছে, অল্টারনেটিভ একটা নামকরণ করছে। নাম কি? মাইটোকন্ড্রিয়া না রেখে লাগছে বায়োপ্লাস্ট। আর কাল বেন্দা, বেন্দা মানে একটা গেন্দা, ও কি করছে? এটা মাইটোকন্ড্রিয়া নামকরণ করছে। এই 3 জনের নাম মুখস্থ করবা। কি বলছি? কলিকার প্রথম ক দিয়ে শুরু হয়েছে, ও হলো লক্ষ্য করছে। অল্টম্যান একটা অল্টারনেটিভ নাম রাখছে, নাম কি? বায়োপ্লাস্ট। আর কার্ল বেন্দা, আমাদের এলাকায় বলে গেন্দা, গেন্দা মানে ছোট আর কি, উনি কি করছে? নামকরণ করছে। আমরা ছোটবেলা থাকলে মানুষের নামকরণ করি, তাহলে কার্ল বেন্দা উনি একটা গেন্দা, ওনার নাম দিবা, নাম কি? মাইটোকন্ড্রিয়া। অল্টম্যান একটা অল্টারনেটিভ নাম দিয়েছে, নাম কি? বায়োপ্লাস্ট। কলিকার ক দিয়ে শুরু হয়েছে, উনি হলো কি? উপস্থিতিটা দেখছে বা লক্ষ্য করছে, উপস্থিতি দেখছে বা লক্ষ্য করছে, ঠিক আছে? হ্যাঁ, মাইক্রনটা পড়াইতে চাইছিলাম, বাট
এই মাইক্রনটা মনে হয়েছে মানে নর্মালি পড়ায় অনেক সময় দেখলে দেখতে পারো, এটা এই মাইক্রনটা মাঝে মাঝে আসে 40 50 25 50 50 190, আগের বই 50 ছিল, আমি 350 লিখে দিছি, তাই বাধ্য। আচ্ছা, কোষের আয়তনে কয় ভাগ মাইটোকন্ড্রিয়া থাকে? 20 ভাগ মাইটোকন্ড্রিয়া থাকে। কয় ভাগ? 20 ভাগ মাইটোকন্ড্রিয়া থাকে। হ্যাঁ, এই সংখ্যায় চলে আসো। সংখ্যায় করা হতে পারে আমরা যে গড়ে প্রতি কোষে 300 থেকে 400টা মাইটোকন্ড্রিয়া থাকে। যকৃৎ কোষে 1000 বা ততোধিক থাকে। এমিবাতে আরো বেশি থাকে। পরীক্ষা আসে সবচেয়ে বেশি কই থাকে? তোমরা সবাই দেখে আসো যকৃৎ, ভাই এনে কইলো এমিবাতে আরো বেশি থাকে, তাহলে সবচেয়ে বেশি কার? এমিবাত। এগুলো ভুল করা যাবে না। তাহলে গড়ে কত? 300 থেকে 400, যকৃতে 1000, এমিবাতে আরো বেশি। আরো বেশি মানে কি? এটার চেয়েও বেশি। আর পরীক্ষায় দেখাইছে সবচেয়ে বেশি কে? দেখায় আসো যকৃৎ। কেন রে ভাই? দেখবা না কি আসছে? মাইটোকন্ড্রিয়ার আয়তনে চলে আসো। আয়তন যদি পড়তে পারো খুবই ভালো, না পড়তে পারলে বাধ্য। এটা হলো যার যে পড়তে পারো সে দেখতে পারো। জাহাঙ্গীরনগর হলো মানে মাঝে মাঝে আসতে পারে, দেখতে পারলে ভালো, না দেখতে পারলে বাধ্য। মাইটোকন্ড্রিয়ার গঠনে চলে আসো। গঠনের মধ্যে যদি বলো আমি একটা গঠন জানতে চাই, যে ভাই মাইটোকন্ড্রিয়া থেকে একটা গঠন বলে দেন যে এটা পরীক্ষা আসবে, তাহলে ভাই কার কথা বলবো? বলো কার কথা বলবো? কৃষ্টির কথা বলবো। এই যে একটা জিনিস বলবা যে অন্তর দিকে যে ভাঁজ থাকে এটাকে বলা হয় কৃষ্টি। মাইটোকন্ড্রিয়া একাই দেওয়া হয়, যারা ভবিষ্যতে হলো পড়াবা, স্টুডেন্ট পড়াবা, মাইটোকন্ড্রিয়া সহজে আঁকা দেয়। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া সহজে আঁকা দেয়। 1 2 3 4, উপরে 4টা দাগ দিবা, নিচে 3টা দাগ দিবা। হ্যাঁ, 1 2 3, মানে ওই গ্যাপের মধ্যে দাগটা দিবা, যে গ্যাপ থাকবে ওই নিচে ওই গ্যাপে ওই দাগটা দিবা। দিয়ে কি করবা? দেখো জাস্ট কিছুই না। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া অনেক সহজ। হ্যাঁ, যদি ভবিষ্যতে স্টুডেন্ট পড়াও ওই জন্য দেখাই দিলাম। দেখছো মাইটোকন্ড্রিয়া কত সহজ? সরি, আরে এই মাইটোকন্ড্রিয়া দিছি। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া খুব সহজ না? পরীক্ষায় যদি মনে করো সময় নাই, 30 সেকেন্ড সময় আছে, এটা মাইটোকন্ড্রিয়া দেখতে যাও, দেখবা যে মাইটোকন্ড্রিয়া দেখে ফেলছি। খারাপ হয়েছে বলো? ভালো হয়েছে মোটামুটি। ঠিক আছে, এই আচ্ছা, মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি আছে? এই যে অন্তর দিকে যে ভাঁজগুলো থাকে, এই ভাঁজগুলোকে বলা হয়, এই ভাঁজগুলোকে বলা হয় কৃষ্টি। এই ভাঁজগুলোকে কি বলা হয়? কৃষ্টি। তাহলে আবরণ কয়টা থাকে? 2টা, এর মুখস্থ করার কিছু নেই। প্রকোষ্ঠ থাকে 2টা, এগুলো মুখস্থ করার কিছু নেই। তাহলে মুখস্থ যেটা করবা, যে একমাত্র জিনিস যেটা তুমি মনে রাখবা, যে মাইটোকন্ড্রিয়াতে কি থাকে? কৃষ্টি থাকে। তার ভিতরের দিকে যে প্রবর্ধিত ভাঁজগুলা, এই ভাঁজগুলাকে বলা হয় কৃষ্টি। এই ভাঁজগুলাকে কি বলা হয়? কৃষ্টি। শেষ, একটাই জিনিস মনে রাখবা, আর কিছু মনে রাখার দরকার নেই। ঠিক আছে, এই অক্সিজোম থাকে, একটু মনে রাখো। এটিপি সিনথেসিস থাকে, বৃত্তাকার ডিএনএ থাকে। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ার নিজস্ব কি আছে? ডিএনএ আছে। লাস্ট ইয়ার মেডিকেল লাস্ট ইয়ার বলে একবার আসছিল মেডিকেল। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া কি থাকে? নিজস্ব ডিএনএ থাকে। রাসায়নিক গঠনে চলে আসো। শুষ্ক ওজনে কয় পার্সেন্ট? 65% প্রোটিন থাকে, 29% গ্লিসারাইড থাকে। ঠিক আছে, এতটুকু মনে রাখলে চলবে। লিপিডের মধ্যে 90% লিপিড থাকে, ফসফোলিপিড। এটা পরীক্ষা ইম্পর্টেন্ট, মনে রাখবা। পৃথিবীতে যেইখানে লিপিড আসুক, এটা একবার মেডিকেল আসছিল, যেইখানে লিপিড আসুক, লিপিডের মধ্যে প্রধান উপাদান ফসফোলিপিড, আর বাকি 10% কি থাকে? ফ্যাটি অ্যাসিড। শেষ। মাইটোকন্ড্রিয়া দেখি কি থাকে? 100 প্রকার এনজাইম কোএনজাইম থাকে। 100 প্রকার এনজাইম কোএনজাইম থাকে, খুব ইম্পর্টেন্ট। মাইটোকন্ড্রিয়া কি থাকে? 100 প্রকারের এনজাইমের কি থাকে? কোএনজাইম থাকে। মাইটোকন্ড্রিয়ার কাজে চলে আসো। মাইটোকন্ড্রিয়ার কাজে চলে আসো। কাজগুলোর ক্ষেত্রে মনে রাখবা। ঠিক আছে, দেখবা হলো ডাক্তার জামাই হলে শ্বশুর অনেক আদর করে। হ্যাঁ, তাহলে মনে রাখবা হলো শ্বশুরের স্নেহে প্রবীণ ডাক্তার। কি বলছি? শ্বশুরের স্নেহে প্রবীণ ডাক্তার। তাহলে ডাক্তার জামাই থাকলে, ডাক্তার জামাই বয়স্ক হইলে দেখবা হলো সবাই মানে জামাই এর শ্বশুররা শাশুড়ি আদর করে না। তাহলে শ্বশুরের স্নেহে প্রবীণ ডাক্তার মনে থাকবে। সরি, চাপ লেগে গেছে। হ্যাঁ, কি ও কি কইতেছস? শ্বশুরের স্নেহে প্রবীণ ডাক্তার, জামাই বুঝছো ডাক্তার হইলে এই জন্য বলি তাড়াতাড়ি ডাক্তার হ, তাহলে দেখবি আদর যত্ন বেড়ে গেছে। আচ্ছা, 1 নম্বর সদে কি মনে রাখবা? 1 নম্বর সদে মনে রাখবা হলো কি? সকল প্রকার শ্বসন। এই সকল প্রকার শ্বসনের জন্য প্রয়োজনীয় এনজাইম কোএনজাইম, এগুলো শ্বসনের বিভিন্ন পর্যায়ে, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এই যে অক্সিডেটিভ ফসফোরিলেশন, যেটা আগে বলে আসছি। তাহলে শ্বসন প্রথম সদিয়া, শ্বসনের যা আছে। 2 নম্বর সদিয়া শক্তির যা আছে, বিভিন্ন শক্তি উৎপাদন, শক্তি তৈরি, নিয়ন্ত্রণ, সব সদিয়া যা আছে। ওকে, আচ্ছা, তারপর কি আছে? স্নেহ। স্নেহ দিয়ে কি মনে রাখবা? স্নেহ দিয়ে মনে রাখবা হলো স্নেহ বিপাক করে। স্নেহ দিয়ে কি মনে রাখবা? কই গেল? এই যে স্নেহ বিপাকে সহায়তা করে। স্নেহ দিয়ে মনে রাখবা স্নেহ বিপাকে সহায়তা করে। প্রবীণ দিয়ে কি মনে রাখবা? প্রবীণ দিয়ে মনে রাখবা প্রোটিন সংশ্লেষ করে। প্রবীণ দিয়ে কি মনে রাখবা? প্রবীণ কি বলছি?
প্রোটিন সংশ্লেষ করে। ডাক্তারের ডি দিয়ে কি মনে রাখবা, ডাক্তারের ডি দিয়ে মনে রাখবা ডিএনএ আরএনএ উৎপন্ন করে, ডাক্তারের ডি দিয়ে কি মনে রাখবা ডিএনএ আরএনএ উৎপন্ন করে। সেই ডাক্তার ক দিয়ে কি মনে রাখবা ক্যালসিয়াম আর পটাশিয়াম সক্রিয় পরিবহন করে, ঠিক আছে। ক্যালসিয়ামের কি বলছি, পটাশিয়াম সক্রিয় পরিবহন করে, ক্যালসিয়ামের সঠিক ঘনত্ব ঠিক রাখে, ঠিক আছে। বিভিন্ন আয়ন টায়ন এগুলো সব তৈরি করে, ওকে। এই আর কি মনে রাখবা, আর এটা ছিল কি, আর এটা কই গেল, আচ্ছা আরেকটা কি আছে, আরেকটা হলো সেটা হলো পরীক্ষায় যেটা আসে বারবার, যে অ্যাপোপ্টোসিস কি করে, এটা ইম্পর্টেন্ট। এই অ্যাপোপ্টোসিস কি করে, পূর্ব নির্ধারিত মৃত্যু, এটা মাস্ট। এই অ্যাপোপ্টোসিসটা দিয়ে করে হলো, ঠিক আছে। এই অ্যাপোপ্টোসিস হলো করে হলো মাইটোকন্ড্রিয়া। এই মোটামুটি যতটুকু বলছি এতটুকু মনে রাখলে হবে। ওই যে আরেকটা ড দিয়ে হলো ডিম্বাণু, আর কি ডিম্বাণু, শুক্রাণু ডিম্বাণু তৈরি করে, হ্যাঁ। আরেকটা একটা দিয়ে না রে না, একটা শুক্রাণু ডিম্বাণু। এই তাহলে শ্বশুরের স্নেহে প্রবীণ ডাক্তার, হ্যাঁ। ডাক্তার জামাই বয়স্ক হইলেও শ্বশুর অনেক আদর করে, আর কি, হ্যাঁ। ভাইয়া তো তাহলে শ্বশুরকে অনেক আদর পাবে। আরে বিয়াটাই হইতেছে না রে, ইস রে, বিয়াটাই হচ্ছে না, বুঝছস, বিয়াটাই হইতেছে না, না আদর যত্ন পাবো, হতাশ, আমার জীবনে লাভ লস নাই, পুরাটাই লস। হ্যাঁ থাক, কষ্টের কথা আর মনে করি না, যাজ্ঞা যাজ্ঞা। আচ্ছা তারপর প্লাস্টিড খুবই সহজ জিনিস। এটা পরীক্ষায় যেটা আছে, সর্ববৃহৎ ক্ষুদ্রাঙ্গের নাম কি, সর্ববৃহৎ ক্ষুদ্রাঙ্গের নাম প্লাস্টিড, যেটা আবিষ্কার করছে সিম্পার। পরীক্ষায় যেটা আসবে স্টোমা আর গ্রানা সমৃদ্ধ কে, এটা একবার ঢাকা ইউনিভার্সিটি আসছে। তাহলে স্টোমা আর গ্রানা সমৃদ্ধ যে অঙ্গাণু তার নাম প্লাস্টিড, স্টোমা আর গ্রানা সমৃদ্ধ। তাহলে প্লাস্টিডটা কি নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, ঠিক আছে। কিন্তু ছত্রাক, ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, তার মানে ছত্রাক, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল মানে কি সায়ানোব্যাকটেরিয়া, এবং প্রাণীকোষ, এদের কি নাই, প্লাস্টিড নেই। তাহলে এই আমরা নয় নিজের খাদ্য নিজে তৈরি করি না, ওরা তো আবার কিছু কি করে, তাহলে বাকি ওদের কাছে কি আছে, এই নীলাভ সবুজ শৈবালে এরা থাইলাকয়েড সৃষ্টি করে, এই থাইলাকয়েড ক্লোরোফিল ধারণ করে। তাহলে যাদের কাছে হলো মানে প্লাস্টিড নাই, তারা কি করে, থাইলাকয়েড থাকে, যেমন কি সায়ানোব্যাকটেরিয়াতে তাহলে কি থাকে, থাইলাকয়েড থাকে, আর আমাদের কাছে কিছুই থাকে না, বাদ আমরা, ঠিক আছে। আজকে লাস্ট টপিক পড়াবো, এত ব্যস্ত হয়ে যাচ্ছিস কেন। আচ্ছা তারপর হলো কি, বর্ণগুলো আসো, বর্ণযুক্ত আর বর্ণহীন। ক্রোমোপ্লাস্ট, ক্রোমো মানে কি লাল, এর মধ্যে লাল মানে কি রোড, মানে রেড মানে লাল, ফিও মানে বাদামি, জ্যান্থো মানে হলুদ, জ্যান্থো মানে কি আমি বলি যেটা হয়, এটা হ আছে, থ যদিও দেখতে হয় এর মতো হলুদ, ক্যারোটিনে ক আছে, এটা কমলা, শেষ মুখস্থ একদম। আর কি আছে বর্ণহীন, 3 ধরনের, অ্যামাইলোপ্লাস্ট, এলিউরোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট। তা আমরা কি খাই, ইচা মাছ খাই অনেক, ইচা মাছ অনেক সুস্বাদু, মানে চিংড়ি মাছ যেটা, ঈদে ইলায়োপ্লাস্ট, চ দিয়ে চর্বি জাতীয় খাদ্য, স্নেহ মানে চর্বি। আর মাইলোপ্লাস্ট, মাই মানে আমার, আমরা বেশি কি খাই বলো, ভাত বেশি খাই রে ভাই, ভাত মানে কার্বোহাইড্রেট শর্করা, আলু বেশি খাই, আলু। তাহলে মাই যেটা ওটা হলো মাইলোপ্লাস্ট, সেটা কি খাই, আলু বেশি খাই, তার মানে শ্বেতসার। আর ইউরো যেটা সেটা হলো প্রোটিন, ভুট্টা বীজ আর কি, আর এটা কি সূর্যমুখীর বীজ। এই লিউকোপ্লাস্ট আসলে, লিউকো মানে বর্ণহীন, কোনো বর্ণ পায় না, সেটাই হলো লিউকোপ্লাস্ট। কিন্তু আলোর সংস্পর্শে গেলে এই লিউকোপ্লাস্ট আস্তে আস্তে ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয়। তাহলে কোন জায়গায় থাকবে ভাই, নর্মালি যেসব জায়গায় আলো পৌঁছায় না, যেমন মূল, বহির্মস্তক কাণ্ড, এই সব জায়গায় আলো পৌঁছায় না, এই জন্য লিউকোপ্লাস্ট থাকে। লিউকোপ্লাস্ট 3 ধরনের, তানভীর ভাই কি বলছে, একটা মাছ খাবো, কি মাছ, ইচা মাছ, ঈদে ইলায়োপ্লাস্ট, চ দিয়ে চর্বি জাতীয় খাদ্য। আমরা বলছি মাই মানে আমি কি বেশি খাই, স্টার্চ বা শ্বেতসার বেশি খাই, শেষ। আর ইউরো যেটা বাকি যেটা আছে, একটা চর্বি গেছে, একটা হলো স্টার্চ বা শ্বেতসার গেছে, মানে কার্বোহাইড্রেট গেছে, আর বাকি হলো প্রোটিন। তো এই জন্য এটাকে বলা হয় প্রোটিনোপ্লাস্ট। আর অনেকে সূত্র দিয়ে মনে রাখে, ওটা দিয়ে মনে রাখলে আমার কোনো প্যারা নাই। ক্রোমোপ্লাস্টে আসো, ক্রোমো মানে কি রঙিন হলে ক্রোমো, কিন্তু সবুজ ছাড়া, কেন, সবুজ হলেই ওটা ক্লোরোপ্লাস্ট, সবুজ হলেই ক্লোরোপ্লাস্ট। ক্যারোটিনে ক আছে, এটা কমলা। আর জ্যান্থোফিল, এই যে আমি বলছি হয়ের মতো দেখতে, এটা হলুদ। কই পাওয়া যায়, ফুলের পাপড়ি, রঙিন ফল, বীজ। ঝামেলা পাচ্ছে কি, একটু আগে বলছি যে মূলে কি পাওয়া যায়, লিউকোপ্লাস্ট পাওয়া যায়, কিন্তু পৃথিবীতে একটা মূল ব্যতিক্রম, সেটা হলো গাজরের মূল। যদিও মাটির নিচে থাকে, গাজরের মূল তো মাটির নিচে থাকে নাকি, আমার জানার মতো নিচে থাকে, কিন্তু ওটা রঙিন যেহেতু, এই জন্য হলো কি ক্রোমোপ্লাস্ট, ঠিক আছে। যেহেতু রঙিন থাকে, তো রঙিন দেখলে মানুষ কি হয়, মানুষ আকৃষ্ট হয়, তো এই জন্য ওর কাছে কি হয়, পরাগায়ন হয়। রঙিন দেখলে আকৃষ্ট হয়ে পরাগায়ন হয়, মাঝামাঝি পৃথক একটা খাদ্যমূল্য থাকে ওদের, ঠিক আছে, ক্লিয়ার। লাস্টের টপিক দেরি আছে, লাস্টের টপিক মারিতেছে, পড়াবো ক্রোমোজোমের এক পর্যন্ত পড়াবো ইনশাল্লাহ, হ্যাঁ। আচ্ছা ফুলের পাপড়ি বিভিন্ন রং থাকে, কোষরসে পিএইচ নিউট্রাল হলে ফুলের রং কি হয়, বেগুনি বা কালচে বর্ণ হয়, এটা হলো এগ্রিতে আসছে। এসিড প্রকৃতির হলে ফুলের রং লাল হয়, ঠিক আছে। ক্ষারীয় প্রকৃতির হলে ফুলের রং নীল হয়। কেমনে মনে রাখবো, ছোটবেলাতে পড়ছিলাম, এনি খেলা, একটা খেলা আছে আমার, নাম কি, মানে আমার নাই, নাম কি, এনি খেলা।
এই যে হলো অ্যাসিড, অ্যাসিড কি করে? নীলকে লাল করে। অ্যাসিড নীলকে লাল করে, ক্ষার লালকে নীল করে। তাহলে মুখস্থ করার দরকার নেই। পিএইচ যদি ক্ষারীয় হয় তার মানে খালা, তাহলে খালা ক্ষার লালকে নীল করে, তাহলে এই জন্য নীল হয়। ওকে, তাহলে এনি অ্যাসিড নীলকে লাল করে এই জন্য লাল হয়। আর যদি নিউট্রাল হয় তখন ভাই হয় বেগুনি অথবা কালচে নীল। শেষ, বেগুনি অথবা কালচে নীল। এগুলো যদি ভুল করছস তাহলে মেরে ফেলবো। ক্লোরোপ্লাস্ট আসো, সবুজ বর্ণের হয়নি, তার নাম কি বলছি? ক্লোরোপ্লাস্ট। এটা কি বলা হয়? এটাকে বলা হয় শক্তি রূপান্তরের অঙ্গাণু। খুব ইম্পর্টেন্ট, রূপান্তরের অঙ্গাণু, নট শক্তি ঘর। শক্তি ঘর বললে মাইটোকন্ড্রিয়া, শক্তি রূপান্তরের অঙ্গাণু বলা হয়। একে বলা হয় কোষের রান্নাঘর। একে বলা হয় কোষের রান্নাঘর। একে বলা শর্করা জাতীয় খাদ্যের কারখানা। একটু আগে বলছি গলগি বডিকে বলা হয় ফ্যাক্টরি। ভাই ফ্যাক্টরিতে জমা থাকে, কারখানাতে তৈরি হয়। কি বলছি? বলতে পারো যে ভাই একই জিনিস, তো একই জিনিস হলেও একটু ডিফারেন্স আছে। কি বলছি? কারখানাতে তৈরি হয়। আর বলতে পারো কারখানার ইংলিশ তো ফ্যাক্টরি। ভাই ঝামেলা কি হলো? ঝামেলা তোমার মনে রাখতে হবে, কিছু করার নাই। গলগি বডিকে বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। এটাকে বলা হয় সরকারি জাতীয় খাদ্যের কারখানা। তুমি এটাই মনে রাখেনি, তৈরি হয়। শেষ। কয়টা থাকে? 10 থেকে 40টা। কে আবিষ্কার করছে? ওই শিম্পারি আবিষ্কার করছে। ঠিক আছে। সাধারণত কিরকম হয়? লেন্সের মতো হয়। নিম্ন শ্রেণীতে এক একটা এক এক রকম হয়। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এটা এই অধ্যায় থেকে ইম্পর্টেন্ট, বিভিন্ন অধ্যায় থেকে ইম্পর্টেন্ট। কি আছে সবার আগে? আচ্ছা, সবার আগে কি আছে? যেমন সবার আগে যদি বলি তারকাকৃতির, এটা লাস্টে আসছে। তারকাকৃতির দেখতে কেমন? তারা কি মানুষ ঘুমায় ঘুমায় দেখতে পারে? না ভাই, জায়গায় জায়গায় দেখতে হয়। তুমি ছাদে যাও, তারা দেখবা। কই যাবা? ছাদে দেখবা। জায়গায় জায়গায় দেখবা। তাহলে ভাই তারকাকৃতি দেখছো জায়গায় জায়গায়, তাহলে জিগনেমা। তারকাকৃতির তারকা জায়গায় জায়গায় দেখতে হয়, জিগনেমা। বুঝছো? আচ্ছা, আমরা পেয়ালাকৃতি, আমরা চা যে খাই পেয়ালার মধ্যে নিয়েই তো বলে চা কাপটা রেখে খাই। তাহলে পেয়ালাকৃতি যখন খাবা তখন চা খাবা, এই এলটাকে বাদ দাও, এলটাকে বাদ দিয়ে ক্ল্যামাইডোমানাস এর জায়গায় চামাইডোমানাস। এই যে চা খাবা, চা খাইলে পেয়ালাকৃতির খাবো। সর্পিল আকারে এস আছে, স্পাইরোগারাতে এস আছে। ঠিক আছে। তারপর আসলে কি জালিকাকার। আমরা জানি ওডোগোনিয়াম কই থাকে? তোমরা জানো এটা মাছে থাকে। আর মাছ ধরতে গেলে কি লাগে? জাল লাগে। জাল দিয়ে আমরা কি করি? মাছ মারি। ঠিক আছে। জালিকাকার, তাহলে কই থাকে? মাছে থাকে, ওডোগোনিয়ামে থাকে। শেষ। ঠিক আছে। আর এরপর চলে আসি ইউ। ইউ মানে কি? তুমি। ইউ মানে তুমি। তোমার জন্য কি? ছেলে হলে মেয়ে হলে দুইটা হইতে পারে, ছেলে হইতে পারো, মেয়ে হইতে পারো। আচ্ছা, ছেলে হইতে পারে, মেয়ে যদি হয়, মেয়ে হলো কি? মেয়ে মানে গার্ড, তাহলে গার্ডের আকৃতি। মেয়ের জন্য কি দরকার? মেয়েদের হলো আংটি পরাইতে হয়। বিয়ের আগে কি পরাবে? আংটি, তাহলে আংটি আকৃতির। ছেলেরা কি? ছেলে যদি হয়, মন খারাপ করার কিছু নাই, ছেলেরা কি পরে ভাই? ফিতা পরে, বেল্ট পরে ভাই, তাহলে বেল্ট আকৃতি বা ফিতা আকৃতির। তাহলে ইউ মানে তুমি। চারটা জিনিস মনে রাখবা, একটা ছেলে দিয়ে মনে রাখবা, একটা মেয়ে দিয়ে মনে রাখবা। মেয়ে হয়েছে মানে গার্ড, মানে গার্ডের আকৃতি। আর মেয়ে হয়েছে মানে আংটি পরবে। ছেলে মানে কি? বেল্ট পরবে, বেল্ট পরবে বা ফিতা পরবে, বেল্ট পরবে বা কি? ফিতা পরবে। আর বলতে পারো ফিতা তো মেয়েরা পরে। যাই হোক, মানে মনে রাখার জন্য বলছি আর কি। তাহলে ফিতা আকৃতির, আংটি আকৃতির, গার্ডেল আকৃতির, আরেকটা কি বলছি? বেল্ট আকৃতির। তাহলে ইউরোস্ট্রিক্সে 4টা থাকে। ঠিক আছে। গোলাকার আসো, গোলাকারে কি বলছি? পিথোফোরা। পিথোফোরা কি? গোলাকার, ওটা একটু মনে রেখো। শেষ। ওকে, যতগুলো বলছি। তাহলে পেয়ালা মানে চা, সর্পিল মানে স্পাইরোগারে, ওডোগোনিয়াম মানে জাল দিয়ে ধরবো, তারকা জায়গায় জায়গায় দেখবো। আর ইউ মানে তুমি। ছেলেদের দুইটা, মেয়েদের দুইটা। ছেলেদের দুইটা, ওমা, ছেলেদের দুইটা, মেয়েদের দুইটা। আমার কি বন্ধ হয়ে গেছে এটা মোবাইল? ছেলেদের দুইটা, আর কি বলছি? মেয়েদের দুইটা। হ্যাঁ, দাঁড়া, মোবাইলটা বন্ধ হয়ে গেছে। কি রে, ফেসবুক কো? তামিদ, ফেসবুকটা নামাই দে, বন্ধ হয়ে গেছে। দেখ তো, তাহমিদ ভাইয়ের পরীক্ষা, এই জন্য ফেসবুক আনইনস্টল করে দিছে। এত আপনারা করিস না। আচ্ছা, এর বেশ কত? 3 থেকে 5 মাইক্রন। আর স্পাইরোগারাতে এমন ক্লোরোপ্লাস্ট থাকে যে এটা সোজা করলে এর দৈর্ঘ্যের চেয়ে বড় হয়ে যায়। মানে সোজা যখন করবে তখন দৈর্ঘ্যের চেয়ে বড় হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, উৎপত্তি দিয়ে চলে আসো। উৎপত্তি কি আছে? আমরা জানি উচ্চ শ্রেণীর যে প্লাস্টিক আছে এগুলো আদি প্লাস্টিক থেকে উৎপন্ন হয়। আদি প্লাস্টিক গুলো 0.5 মাইক্রন বিশিষ্ট। এগুলো দেখে রেখো আর কি। ঠিক আছে। আচ্ছা, ক্লোরোপ্লাস্টের গঠন আসো ভাইয়া। এনতে যদি কিছু মনে রাখতে চাই, কি মনে রাখবো? একটু আগে তো বলে দিচ্ছেন, ওইটাতে ক্রিস্টি। এটাতে কি মনে রাখবো? এটাতে বলতেছি, এটাতে কি মনে রাখবো? এগুলো যদি তোমাদের একটু দেখাই, এনতে দেখাই নেই একবার ক্লোরোপ্লাস্টের চিত্রটা। এগুলো কমন জিনিস, খুব কম আসে। অনেকগুলো স্তূপ যখন হয়ে যায়, মানে সবার আগে যদি বলো যে পানি যে থাকে এটার নাম কি? স্ট্রোমা। স্ট্রোমাটা অনেক ইম্পর্টেন্ট। পানি যে থাকে এটার নাম কি? স্ট্রোমা। এই প্রত্যেকটা আলাদা আলাদা দণ্ড থাকে, এটার নাম থাইলাকয়েড। কি নাম? থাইলাকয়েড। এই থাইলাকয়েডের যে স্তূপটা, এটার নাম গ্রানাম। একটা গ্রানামের সাথে আরেকটা গ্রানাম যে জিনিস যা যুক্ত থাকে এটার নাম স্ট্রোমা লামেলাম। এই কয়েকটা জিনিস, এই যে 3টা 4টা দেখাইছি, এই 4টা কয়েকটা কি বলছি? যে ম্যাট্রিক্সটা থাকে তার নাম স্ট্রোমা।
যে লম্বা দণ্ডগুলো থাকে এটার নাম থাইলাকয়েড। থাইলাকয়েডের যে স্তূপ তার নাম গ্রানাম। একটা গ্রানামের সাথে আরেকটা গ্রানাম যেটা যুক্ত তার নাম স্টোমা লেভেলাম। শেষ, কাহিনী খতম। এতটুকু মনে রাখবো তাহলে কাহিনী। আর এনএও ডিএনএ আছে, তাহলে মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট দুইজনের কাছে কি থাকে? ডিএনএ থাকে। মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট দুইজনের কাছে কি থাকে? ডিএনএ থাকে। এই স্টোমা মাস্ট, স্টোমা মনে রাখতেই হবে, স্টোমা মিস করা যাবে না, স্টোমা থাকে ওর কাছে। থাইলাকয়েড গ্রানাম বলে ফেলছি, থাইলাকয়েড একটা, ঠিক আছে, একটা যে ত্রিমাত্রিক দিল্লি থাকে বা সজ্জা থাকে তার নাম থাইলাকয়েড। থাইলাকয়েডে যে স্তূপ হয়, থাইলাকয়েডে যে স্তূপ হয়, স্তূপকে বলা হয় গ্রানাম। স্তূপকে কি বলা হয়? গ্রানাম, ঠিক আছে। এরকম প্রত্যেক ক্লোরোপ্লাস্টে গ্রানা কয়টা থাকে? 40 থেকে 60টা। একটা গ্রানামের আকৃতি 0.3 থেকে 1.7 মাইক্রোমিটার। ভাই এটা কেন পড়া লাগবে? এটা একবার মেডিকেল আসছিল, এই জন্য পড়া লাগবে এটা, হ্যাঁ। আর একটা গ্রানামের সাথে আরেকটা গ্রানাম যেটা যুক্ত থাকে তার নাম কি? স্টোমা ল্যামেলি। শেষ। এখানে ডিএনএ থাকে, এখানে হলো এটিপি থাকে। ক্লোরোপ্লাস্টের মধ্যে শুষ্ক ওজনে কি থাকে? 10 থেকে 20% লিপিড, 35 থেকে 55% প্রোটিন থাকে। এটা দেখে রেখে একটু। এই যে প্রোটিনের মধ্যে 80% হলো অদ্রবণীয়। অদ্রবণীয় মানে ঝিল্লি নির্মাণ করছে, দ্রবণীয় হয়ে গেল তো ঝামেলা হয়ে গেল। আর 20% দ্রবণীয়, তার মানে এনজাইম। আর ক্লোরোফিল কয় ধরনের থাকে? এটা ইম্পর্টেন্ট, পরেরটা ইম্পর্টেন্ট। ক্লোরোফিল 2 ধরনের। আমরা জানি এ ক্যাটাগরির দাম বেশি, 75%, বি ক্যাটাগরির দাম কম, 25%। শেষ, কাহিনী খতম। আর হলো কাজগুলো একটু রিডিং দিবা। এর কাজ কি? একটা কাজ ইম্পর্টেন্ট, একবার বাউতে আসছিল, সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স হিসেবে কাজ করে। মাইটোকন্ড্রিয়া প্লাস্টিডের পার্থক্য দেখবা, এগুলো দেখবা, একটু রিডিং দিবা। সেন্ট্রিওলে চলে আসো। সেন্ট্রিওল একটা কথাই মনে রাখবা, স্বপ্রজনন ক্ষমতা সম্পন্ন। এই একটা জিনিস ইম্পর্টেন্ট, সেন্ট্রিওল কি? স্বপ্রজনন ক্ষমতা সম্পন্ন, ঠিক আছে। আরেকটা জিনিস আছে প্লাজমিড কি? প্লাজমিড হলো স্ববিভাজন ক্ষমতা সম্পন্ন। এই দুইটা জিনিসই বিভাজন হইতে পারে বা স্ববিভাজন সম্পন্ন। এই যে ছোট ছোট জিনিস, এগুলো যদি মনে রাখো তাহলে দেখবো পরীক্ষায় ভুল হইতেছে না, ঠিক আছে। এটা কই থাকে? নিউক্লিয়াসের কাছাকাছি থাকে। সে কয়টা গুচ্ছে থাকে? 9টা গুচ্ছে থাকে। কে আবিষ্কার করছে? থিওডোর বোবেরি। নামকরণ কে করছে? আবিষ্কার করছে বেন্ডেন, আর নামকরণ করছে বোবেরি। নামকরণ কে করছে? বোবেরি। কই কই থাকে না, সব জায়গায় থাকে, কই কই থাকে না পড়বো। তাহলে মনে রাখবো, আমরা যদি একটা ডায়েরি রেখে দিই, পুরান ডায়েরি, এখন তো ডায়েরি দেয় না। আগের কালে বন্ধু বান্ধব, এক বন্ধু আরেক বন্ধুরা ডায়েরি দিত, বন্ধু বান্ধবীরা ডায়েরি দিত, বান্ধবী বান্ধবীরা ডায়েরি দিত। এই ডায়েরি অনেক দিন ধরে পড়ে আছে, তাহলে এর উপরে কি জন্মবে? শৈবাল জন্মবে, ছত্রাক জন্মবে, ডায়াটম জন্মবে। তাহলে আদি ডায়েরি কিসে আবৃত? ইষ্টে আবৃত। কি মনে রাখবো? আদি ডায়েরি, আদি ডায়েরি কি মনে রাখবো? ইষ্টে আবৃত মনে রাখবো, হ্যাঁ। তাহলে আদি ডায়েরি কি মনে রাখবো? ইষ্টে আবৃত। আদি ডায়েরি ইষ্টে আবৃত। এগুলোতে কিন্তু থাকে না। আমার একবার বুঝছো, আমি কোচিং এ পরীক্ষা দিতেছি, তখন রেটিনাতে পরীক্ষা দিতে গেছি, আসছে যে সেন্ট্রিওল কই থাকে। এখন আমি তো সূত্রটা মুখস্থ জানি, ওই সময় আমাদের 2টা 3টা ডাবল আনসার ট্রিপল আনসার থাকতো। এখন আমি ভাবছি যে এগুলো সবগুলো মানে উপস্থিত, আর আসছে নিচের কোনটা উপস্থিত। আমি সূত্র ফেলাইছি, দেখি আমার অপশন 3টা আনসার, আমি 3টা লাগাইছি, পরে দেখি আমার হয় নাই আনসার। কেন? কারণ পরীক্ষায় আসছে নিচের কোনটা উপস্থিত, তার মানে এগুলো একটাও হবো না, কারণ এগুলোতে থাকে না। কে? আদি দিয়ে মনে রাখবো আদিকোষ, ডায়েরি দিয়ে মনে রাখবো ডায়াটম, ইস্ট দিয়ে মনে রাখবো ইস্ট, আবৃত্তি দিয়ে মনে রাখবো আবৃত্তি বীজ উদ্ভিদ। এগুলোতে থাকে না রে ভাই, পরীক্ষা আসছিল তো কোনটায় থাকে? তাহলে আমরা জানি কই থাকে? নগ্নবীজিতে থাকে। অপশনই ছিল জিমনোস্পার্ম। তাহলে জিমনোস্পার্মে কিন্তু কি উপস্থিত থাকে, আনসার জিমনোস্পার্ম ছিল। এরা জোড়ায় জোড়ায় থাকে, এই জন্য এদেরকে বলা হয় ডিপ্লোসোম। জোড়ায় জোড়ায় থাকলে তার নাম কি? ডিপ্লোসোম। 3টা অংশ আছে, প্রাচীর বা সিলিন্ডার ওয়াল, অনুনালিকা বা ট্রিপলেট, যোজক বা লিঙ্কার। এগুলো দেখে রেখো আর কি। সেন্ট্রিওলের ক্ষেত্রে কোনো ডিএনএ আরএনএ থাকে না। তাহলে আমরা বললাম যে মাইটোকন্ড্রিয়াতে ডিএনএ থাকতে পারে, ক্লোরোপ্লাস্টে ডিএনএ থাকতে পারে, বাট সেন্ট্রিওলে কোনো ডিএনএ থাকে না। কয়টা অনুনালিকা থাকে? 9টা। কয়টা? 9টা। এই যে দেখো এখানে সেন্ট্রিওলটা কিভাবে থাকে? জোড়ায় জোড়ায় থাকে। এই যে একটা সেন্ট্রিওল, এই একটা সেন্ট্রিওল। তাহলে দেখতে কিরকম? তবলা আকৃতির, জোড়ায় জোড়ায় আছে। এর মধ্যে একটা পানি থাকে, সেন্ট্রিওলের পানি। তাহলে নাম কি হবে? সেন্ট্রোস্ফিয়ার। তাহলে সেন্ট্রিওল আর সেন্ট্রোস্ফিয়ার দুইটাকে একত্রে বলা হয় সেন্ট্রোসোম বলা হয়। আবার সেন্ট্রিওল কয়টা? 2টা, ঠিক আছে। কিন্তু বলা হয় যে অনুনালিকা, ত্রয়ী অনুনালিকা। এই যে কয়টা ত্রয়ী অনুনালিকা থাকে? এরকম 9টা থাকে, 9টা। কিন্তু সেন্ট্রিওল কয়টা থাকে? 2টা। এগুলো যেন ভুল না হয়। বলছে ত্রয়ী অনুনালিকা কয়টা? 9টা। আর সেন্ট্রিওল কেমনে থাকে? জোড়ায় জোড়ায় থাকে। এই যে 2টা তবলার মতো সেন্ট্রিওল, সাথে কি আছে? সেন্ট্রোস্ফিয়ার। টোটাল জিনিসটাকে বলা হয় সেন্ট্রোসোম। এটাই পরীক্ষা আসে। তাহলে তরল যেটা থাকে তার নাম সেন্ট্রোস্ফিয়ার। সেন্ট্রোস্ফিয়ার আমাদের সেন্ট্রিওল থাকে, আর টোটাল জিনিসটাকে বলা হয় সেন্ট্রোসোম। কাজ, এই যে 3 স্টার দিচ্ছে, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। কাজ কি? কোষ বিভাজনের সময় মাকতন্তু তৈরি করে, কোষ বিভাজনে সহায়তা করে। সিলিয়া আর ফ্লাজেলা যুক্ত কোষে সিলিয়া ফ্লাজেলা তৈরি করে। শুক্রাণু লেজ গঠন করে, খুব ইম্পর্টেন্ট। এই যেটা লেজ গঠন করে, এই যে এনি ইম্পর্টেন্ট। লেজের জায়গায় ঝামেলা, একটু আগে পড়াইছি এক্রোসোম গঠন করে, এটা হলো লেজ গঠন করে। ভাই এগুলো যদি না পড়ো তাহলে ভুল করবা, এই লেজটা গুল দিয়ে দিতে হবে, হ্যাঁ।
কোষীয় কঙ্কাল কে আবিষ্কার করছে? কোল্ড জব আবিষ্কার করছে। কোল্ড জব কোষীয় কঙ্কাল আবিষ্কার করছে। ঠিক আছে, সাইটোস্কেলিটন 3 ধরনের আছে, মাইক্রোটিউবেল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এই মাইক্রোটিউবেল যে আবিষ্কার করছে তার নাম রবার্ট আর ফ্রান্সি। এটা মেডিকেল কোশ্চেন আসছে 13 সালে। 13 সালে আমি যে বছর পরীক্ষা দিই তার আগের বছর। এই আনসারে রবার্ট আর ফ্রান্সি ছিল না, তাহলে ওই আনসার কি ছিল? ব্ল্যাঙ্ক ছিল। মেডিকেলে এই প্রশ্নটা আসছিল যেটা ব্ল্যাঙ্ক আনসার ছিল। ঠিক আছে, এগুলো লাগবে না, এগুলো একটু রিডিং দিও। রাসায়নিক গঠন এগুলো টুকটাক দেখো। মাইক্রোটিউবেলের কাজের মধ্যে এগুলো সাইটোস্কেলেটন হিসেবে কাজ করতে বললাম, আর বাকিগুলো একটু দেখবা। মাইক্রোফিলামেন্ট এর অপর নাম হলো অ্যাক্টিন ফিলামেন্ট, নামটা মনে রাখবা। মাইক্রোফিলামেন্টের অপর নাম কি? অ্যাক্টিন ফিলামেন্ট। ঠিক আছে, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট কি আছে এগুলো তোমাদের লেভেল আসলে এত বেশি দরকার নেই, একটু রিডিং দিও আর কি। পারক্সিজমে আসো। পারক্সিজমের ক্ষেত্রে মনে রাখবে এটা হলো জারণ ক্ষমতা সম্পন্ন। কি ক্ষমতা সম্পন্ন? জারণ ক্ষমতা সম্পন্ন। হ্যাঁ, এর ক্যাটালাইজ এনজাইম থাকে। ক্যাটালাইজ এনজাইম কি করে? H2O2 কে ভাঙে। H2O2 একটা বিষ, এটাকে ভাঙলে কি করে? পানি তৈরি করে আর অক্সিজেন তৈরি করে। এটা ভালো জিনিস আর কি। পানি আর কি করে? পানি তৈরি করে আর কি করে? অক্সিজেন তৈরি করে। ঠিক আছে, তাহলে এই যে পানি আর অক্সিজেন একটা বিষ থেকে ভালো জিনিস তৈরি করে দিল আর কি। হ্যাঁ, কোন এনজাইম কাজ করে? ক্যাটালাইজ। তো এটা দুইটা জিনিস করে, একটা জিনিসকে ভাঙতে মানে ব্রেকডাউন আর পুনঃউৎপাদন রিসাইক্লিং করতে এটা ভালো কাজ করে। এই জন্য কিডনি আর লিভার কোষে অধিক পরিমাণে থাকে এরা, কারণ এগুলোতে যায় আমাদের এই বিষগুলো যায়, এরা পরে ঠিক করে দেয় আর কি। গ্লাইকোসিসোম এত বেশি ইম্পর্টেন্ট না। গ্লাইকোসিসোম নামে বোঝা যাচ্ছে গ্লাইকো মানে হলো কার্বোহাইড্রেটের সাথে একটা সম্পর্ক। যে জিনিসটা কার্বোহাইড্রেটের সাথে সম্পর্ক থাকবে সেটাকে বলা হয় গ্লাইকোসিসোম। হ্যাঁ, এগুলো একটু মনে দেখো আর কি। এটা কখন লাগে? এই যে বীজের অঙ্কুরোদ্গমকালে লাগে আর কি। হ্যাঁ, এটা একটু দেখো আর কি। কোষ গহ্বরে একটা পাতলা পর্দা থাকে, একটু আগে পড়ছে, এটার নাম টোনোপ্লাস্ট। আর কোষ গহ্বর কি করে? কোষের অভ্যন্তরে পিএইচ নিয়ন্ত্রণ করে। এটা পরীক্ষা আসছিল, হ্যাঁ, মেডিকেল আসছিল 21 বয়সে। বেশি করে লাগবে না। নিউক্লিয়াস টুকটাক আমরা ছোটবেলাতে পড়ছি। নিউক্লিয়াসকে বলা হয় মস্তিষ্ক, প্রাণকেন্দ্র, কেন্দ্রিকা। কে আবিষ্কার করছে? রবার্ট ব্রাউন। রাসনা বা অর্কিড কোষ আবিষ্কার করছে। ঠিক আছে, আদি কোষে কোনো নিউক্লিয়াস থাকে না। আর কই নিউক্লিয়াস থাকে না? সিপ কোষে থাকে না। আর কই থাকে না? লোহিত রক্তকণিকায় থাকে না। তাহলে এগুলোতে আমরা বলি আদি সিবে আরবিসি নেই। আদি সিবে আমি মনে রাখতে পারি আরবিসি নেই। তাহলে এগুলোতে নিউক্লিয়াস থাকে না। আদি কোষে থাকে না, সিপ দিয়ে সিপ কোষে থাকে না, আরবিসি মানে লোহিত রক্তকণিকা, এই 4টা জায়গায়, এই 3টা জায়গায় কি থাকে না? নিউক্লিয়াস থাকে না। সবার ক্ষেত্রে একটা করে নিউক্লিয়াস থাকে, কারো কারো ক্ষেত্রে একাধিক নিউক্লিয়াস থাকে। এই একাধিক নিউক্লিয়াস বা বহু নিউক্লিয়াস যুক্ত থাকলে তার নাম হয় সিনোসাইট। এটা প্রাণী কোষে থাকলে তার নাম প্লাজমোডিয়াম। ঠিক আছে, কই থাকে আমরা মনে রাখলাম হলো, আমি মনে রাখি এইভাবে, পিবি ইকুয়াল টু এসবি, মানে পিবি ইকুয়াল টু এনআরটির মতো, পিবি ইকুয়াল টু এসবি। পি দিয়ে পেনিসিলিয়াম, ভি দিয়ে বাউচুরিয়া, এস দিয়ে স্পেরোপ্লিয়া, বি দিয়ে বট্রিডিয়াম। এর মধ্যে আমরা জানি পেনিসিলিয়ামটাই শুধু ছত্রাক, আর বাকি 3জনই শৈবাল। বাকি 3জন কি? শৈবাল। বাউচুরিয়া, বট্রিডিয়াম, স্পেরোপ্লিয়া। এই নামগুলো একটু মনে রাখবো। কত পার্সেন্ট থাকে? আমরা জানি 10 থেকে 15%। আর মাইটোকন্ড্রিয়া কয় পার্সেন্ট? 20%। কিন্তু শুক্রাণু যদি বলি তাহলে 90% নিউক্লিয়াস থাকে। শুক্রাণু যদি বলি তাহলে কয় পার্সেন্ট? 90% নিউক্লিয়াস থাকে। আর একটা নিউক্লিয়াসের ব্যাস কত? 1 মাইক্রন। একটা নিউক্লিয়াসের ব্যাস হলো 1 মাইক্রন। হ্যাঁ, আচ্ছা, নিউক্লিয়াস তো আমরা জানি সকল কাজ নিয়ন্ত্রণ করে, এই জন্য মস্তিষ্ককে বলা হয়। এগুলো দেখবা নিউক্লিয়াসের 4টা পার্ট, এগুলো তোমরা সব ছোটবেলাতে পড়ছো, এগুলো পড়ার কিছু নাই। নিউক্লিয়ার এনভেলপের মাঝখানে কিছু ছোট ছোট ছিদ্র থাকে, কিছু ছোট ছোট কি থাকে? ছিদ্র থাকে। ঠিক আছে, এই ছিদ্র কয় ধরনের মানে প্রোটিন থাকে? মনে রাখবা এই ছিদ্রতে 8টা প্রোটিন গ্র্যানুল ছিদ্র দ্বারা নিয়ন্ত্রিত থাকে। কয়টা প্রোটিন গ্র্যানুল? 8টা। আর এই ছিদ্রের ব্যাস কত? 9 ন্যানোমিটার। এই দুইটা কথা একটু মনে রাখো, আর কিছু লাগবে না। মেডিকেল মানে আমাদের কাছে আসার মতো এই দুইটা প্রশ্ন আছে, আর অন্যগুলো আসে না। নিউক্লিওপ্লাজম কি? নিউক্লিয়াসের মধ্যে যে সাইটোপ্লাজম তার নাম নিউক্লিওপ্লাজম। এটার অপর নাম ক্যারিওলিভ। এর কাজ কি? যে একটা কাজই পড়বা, বলবা যে ভাই এই কাজ ইম্পর্টেন্ট, কেমনে জানলেন? এটা ইম্পর্টেন্ট, পড়াইতে জানি। এনজাইমের কার্যকলাপের মূল ক্ষেত্র হিসেবে কাজ করে, বাকিগুলো লাগবে না। তারপর নিউক্লিওলাস কে আবিষ্কার করছে? ফন্টানা বা বোমের নামকরণ করছে। এটাতে একটা জিনিস থাকে, যে স্থানটাতে লাগানো থাকে ওটাকে বলা হয় সেট বা স্যাটেলাইট। এটা তো মনে রেখো, সেট বা কি? স্যাটেলাইট। এই কাজগুলো আমাদের নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে, এটা পরীক্ষা ইম্পর্টেন্ট। এগুলো লাগবে, এগুলো এত বেশি নিউক্লিয়াস এত বেশি ইম্পর্টেন্ট না। কেন বলতে পারো ভাই নিউক্লিয়াস এত যে একটা কমন জিনিস, কেন ইম্পর্টেন্ট না? নিউক্লিয়াস ছোটবেলাতে পড়ছে, এই জন্য সারা মানে তোমাদের অ্যাডমিশন লেভেলে নিউক্লিয়াস থেকে কম প্রশ্ন আসে দেখবা। নিউক্লিয়াস কিন্তু সবচেয়ে কম প্রশ্ন আসে। যে ফুল জিন রং নেয় তাকে বলা হয় ক্রোমাটিন। ঠিক আছে, যে ফুল জিন রংটা নেয় তাকে বলা হয় কি? ক্রোমাটিন। ক্রোমাটিন এর কাজ কি? বংশগতির ধারকের বাহক হিসেবে কাজ করে। নির্জীব বস্তু অলরেডি আমরা পড়াই ফেলছি। সঞ্চিত বস্তু কটা বলছিলাম? 3টা। কাপলি, কার্বোহাইড্রেট, প্রোটিন আর লিপিড। কার্বোহাইড্রেট, প্রোটিন আর কি? লিপিড। নিঃসৃত পদার্থ বলছিলাম হিসপেন অথবা হারপেন। হিসপেন অথবা হারপেন, এগুলো বলাইছি আমরা, কলম থেকে নিঃসৃত হয়। হ্যাঁ, এই বজ্র পদার্থ, প্রধান বজ্র পদার্থ যদি বলি তার নাম ক্যালসিয়াম অক্সালেট। এই ক্যালসিয়াম অক্সালেট যদি সূচের মতো অবস্থান নেয়, আমরা জানি কোরআন শরীফে কি আছে? 114টা সূরা আছে। যারা মুসলমান তোমরা জানো কোরআন শরীফে কি আছে? সূরা আছে। তাহলে সূচের মতো অবস্থান নিলে মানে রেফাইট বলা হয় তখন থেকে। হ্যাঁ,
আর আমরা যদি বিদায় নেই, আমি তোমার বলি চলে যাচ্ছি, তখন কি বলতে হয়? যাই বলতে হয় না, আসি বলতে হয়। দেখবা মুভিতে বলে। তাহলে বিদায় নেওয়ার সময় কি বলতে হয়? আসি। তাহলে আঙুরের থোকার মতো অবস্থান নিলে তাকে সি বলা হয়, আসি, সিস্টোলিথ বলা হয়। এই টুকটাক সূরা আর আসি যে মনে রাখবা। হ্যাঁ, এই প্রকৃত কোষের কাজ এগুলো সব পড়াইছি, একটু রিডিং দিবা। এন্ডোপ্লাজম এগুলো সব রিডিং দিবা। আগে যা পড়াই আসছি এগুলো একটু রিডিং দিবা, কার কাছে নাই, কার কাছে প্রধান কাজ, এটা একটু পড়বা। হ্যাঁ, এটা একটু পড়বা। এই ক্রোমোজোম থাক এই পর্যন্তই, ঠিক আছে? ওকে, কালকে নেক্সট ক্লাসে ক্রোমোজোম পড়াবো ইনশাল্লাহ। এটা ইম্পর্টেন্ট একটা ছক, নেক্সট ক্লাসে পড়াবো ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা এগুলো ডিলিট করে দিই, যেহেতু পড়াবো না। ঠিক আছে, ওকে, বাকিটা নেক্সট পড়াবো। হ্যাঁ, আর মেডিকেল এক্সাম দিচ্ছ তোমরা? পোলাপান মেডিকেল এক্সামগুলো দিও। যারা ভর্তি হওয়া নয় 249 টাকাতে ভর্তি হয়ে যাবে। হ্যাঁ, আর লিগের এক্সামগুলো দিবা, যে স্টারের এক্সামগুলো দাও, ভালো মতো পড়তে থাকো। মাহমুদ ভাইয়ের ক্লাসগুলো করো, মাহমুদ ভাইয়ের হলো প্লে লিস্ট দিয়ে দিছি। মাহমুদ ভাইয়ের অর্গানিকের প্লে লিস্ট দেওয়া আছে, ওটা দেখো, অর্গানিকের প্লে লিস্টটা দেখো। ঠিক আছে, এই তোরা কি করছিস এগুলা? মায়ের কি নস? এই পোলাপান, এই কি সমস্যা? কিরে আমি কমেন্ট টমেন্ট দেখতেছি না, তোরা কি ঝগড়াঝাটি বাজছে? উড়াই ফেলবো একদম, কিন্তু একটা কমেন্ট যেন না দেখি আমি। শুরু করেছে। ঠিক আছে থাকো, কারো কোনো প্রবলেম হলে আমাকে জানাও। হ্যাঁ, ঠিক আছে, পড়ো। আল্লাহ হাফেজ। এই কি মানে খুব কঠিন লাগছে যতটুকু পড়াইছি? আচ্ছা বাদ দাও ওটা, তোমরা ঝগড়াঝাটি বাদ দাও। বলছি যতটুকু পড়াইছি ততটুকু কঠিন লাগছে কিনা? বলছি আমি যতটুকু পড়াইছি ততটুকু বুঝছো কিনা? কঠিন অধ্যায় হইতে পারে, বাট যতটুকু পড়াইছি এই অধ্যায় খুবই বিদঘটে, বাট আমি যতটুকু পড়াইছি তুমি ততটুকু বুঝছো কিনা? যতটুকু পড়াইছি ততটুকু বুঝছো কিনা বলো? ঠিক আছে, আল্লাহ হাফেজ।